মর্নিং। তো বলো সবাই কেমন আছো? ক্লাস 11 আর্টস চ্যানেল থেকে আমাকে সবাই দেখছো, আর ক্লাস 11 পিডব্লিউ বাংলা চ্যানেল থেকেও আমাকে সবাই দেখছো। তো আগে আমাকে বলো যে তোমরা কেমন আছো, তোমাদের কেমন পড়াশোনা চলছে, কতটা প্রিপেয়ার্ড তোমরা তোমাদের এক্সামের জন্য, আর কিভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ আপকামিং এক্সামকে ডিল করার জন্য, সবটা শুনবো। আর তার সাথে আমি আছি, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের পুরো সিলেবাসটাকে কভার করব এবং তার সাথে প্রশ্ন উত্তর আমরা আজকে আলোচনা করব এবং যে মূল জায়গাগুলো, যে জায়গাগুলো আমরা ভালো করে পড়ে গেলে আমাদের প্রশ্নের উত্তর লিখতে কোনো রকম সমস্যা হবে না, সমস্ত জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। তো একটু ঝটপট করে দেখি যে কতজন রয়েছে এখানে। গুড মর্নিং। হ্যাঁ বাবা, গ্রামার করব, গ্রামার রাইটিং সব করব, চাপ নিচ্ছিস কেন? এই যে এখানে দেখ আমি আছি, কোনো চাপ নেই। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। গ্রামার, হ্যাঁ গ্রামার হবে, রাইটিং হবে। পরীক্ষা প্রিপারেশন কিছু হয়নি? সেটা আবার কি কথা? পরীক্ষা প্রিপারেশন কিছু হয়নি মানে? এতগুলো দিন পড়াশোনা করলে পরীক্ষা প্রিপারেশন হয়নি মানে কি? দারুণ হবে পরীক্ষা। গুড মর্নিং সবাইকে। ওরে ফোর্থ সেমিস্টার থেকেও আজকে সব 11 এর ক্লাস করছে। ফোর্থ সেমিস্টার ক্লাস 12 এখানে কেন? তোমাদের তো এইচএস বাবা, তোমাদের তো হয়ে গেছে ম্যারাথনের ক্লাস। গুড মর্নিং। আচ্ছা, তো আজকে আমাদের কিলার ম্যারাথন ফর ক্লাস 11, এখানে আমরা কি কি জায়গা কভার করব সেটাও আমরা আজকে ডিসকাস করব এবং তার সাথে সাথে কোথা থেকে তোমরা নোটস পাবে, কিভাবে তোমরা পিডব্লিউ থেকে ইম্পর্টেন্ট আপডেটস পাবে, সমস্তগুলোই বলবো। এর আগেও তোমরা দেখেছো, তবু আমি আরেকবার করে তোমাদেরকে বলছি। গুড মর্নিং। আচ্ছা শোনো, তো আমাদের এই যে ক্লাসের নোট, এই ক্লাসের নোটটা তোমরা কোথায় পাবে? তোমরা অনেকেই খুব তাড়াহুড়ো করছো, কিন্তু এত বড় বড় নোট, মানে বুঝতেই পারছো যে প্রতিটা টিচার তোমাদেরকে 6 ঘন্টা 7 ঘন্টা করে পড়াচ্ছেন, 8 ঘন্টাও পড়াচ্ছেন কোনো কোনো টিচার। তো সেই 8 ঘন্টার নোটটাকে আপলোড করতে একটু তো সময় লাগবে, তো তার জন্য এত তাড়াহুড়ো করো না। এই ক্লাসের নোটটাকে আপলোড করে দেওয়া হবে। তোমরা দেখো তোমাদের ডেসক্রিপশন সেকশনে অনেকগুলো পরপর লিঙ্ক রয়েছে। দেখো প্রথম লিঙ্কটাই রয়েছে যে ক্লাসের নোট পেতে, এই লিঙ্কে ক্লিক করো। ওই লিঙ্কে যে ক্লিক করবে রিডাইরেক্ট হয়ে ওপেন হয়ে যাবে পিডব্লিউ অ্যাপ। আর পিডব্লিউ অ্যাপে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই ব্যাচটা তোমরা অলরেডি অনেকেই এনরোল করে ফেলেছো। যারা এনরোল করোনি তাদেরকেও বলছি, পিডব্লিউ বাংলা ক্লাস 11 2025 এই অ্যাপটা তোমাদের ডাইরেক্ট ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমরা ফ্রিতে এনরোল করতে পারবে। করলেই তোমরা সাবজেক্ট ওয়াইজ যে পিডিএফ সেগুলো পেয়ে যাবে, ম্যারাথনের পিডিএফ। ঠিক আছে? অনেকেই আমার মনে হচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি ভালো করে, আর অনেকে ব্রাশও করেনি, অনেকে আধখানা চোখ খুলে এই লাইভটা দেখছে। কিন্তু এরকম করলে হবে না, পড়াশোনার প্রতি একটু সিনসিয়ারিটি আনতে হবে, উঠে পড়তে হবে, ফুল দমে পড়তে বসার মতো করে বসে আজকে লেকচারটা কিন্তু দেখতে হবে। কারণ আজকে আমরা কিন্তু লেকচারে অনেক কিছু ডিসকাস করব। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলি যে এটা তো গেল ব্যাচ সম্পর্কিত ডিটেলস। আর একটা ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিই যে ইম্পর্টেন্ট আপডেটস পেতে পিডব্লিউ বাংলা এবং পিডব্লিউ বাংলা আর্টস এই দুটো হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে পিডব্লিউ বাংলার পক্ষ থেকে। এই দুটো চ্যানেলে জয়েন করে যাও। তোমরা যারা আর্টসের রয়েছে তারা আর্টসের চ্যানেলটায় জয়েন করে যাও, আর যারা সায়েন্সে পড়ছো তারা সায়েন্সের চ্যানেলটাতে জয়েন করে যাও, কারণ সেখানে সমস্ত ইম্পর্টেন্ট নোটস, আপডেটস এগুলো সব কিন্তু শেয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক ফুল দমে। সবাই রেডি হলে আমাকে একটুখানি হার্ট ইমোজি দিয়ে দাও, রেড হার্ট ইমোজি দিয়ে দাও, তাহলে আমরা শুরু করতে পারি ঝটপট করে। একটু হার্ট ইমোজি দেখি। চলো। এই তো সবাই জয়েন করে গেছে, সবাই হার্ট ইমোজি দেওয়া শুরু করে দিয়েছে। চলো তাহলে শুরু করি আজকের ম্যারাথন ক্লাস।
তো আমরা আজকে কি কি চ্যাপ্টার কভার করব, হ্যাঁ এখানে অনেকেরই রয়েছে যে সমস্ত চ্যাপ্টার সবার স্কুলে নেই আমি জানি, কিন্তু অ্যাজ আ টিচার আমাকে মানে সবার কথা ভাবতে হবে। সবাই আমার ছোট ছোট বাচ্চা, এই ছানাপোনাদের কথা আমি যদি না ভাবি তাহলে কে ভাববে? তো সব ছানাপোনাদের জন্য সব চ্যাপ্টার পড়াবো, সব চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমরা ডিসকাস করবো, এবং তার সাথে সাথে প্রশ্ন উত্তর, যেটা তোদের সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। তোদেরকে ওয়ান শটের ক্লাসের মাধ্যমে আমি পুরো চ্যাপ্টারগুলোর সামারি করে বলে দিয়েছি, কখনো পুরো ডিটেলসে বলে দিয়েছি। তো ডিটেলস আলোচনা আজকে আর হবে না, আজকে হবে প্রশ্ন উত্তর আলোচনা। কিভাবে কোন মানে প্রসেস আমরা মাথার মধ্যে রাখবো, বা কোন ওয়েতে কোন ধরনের আমরা আইডিওলজি নিয়ে চলবো পরীক্ষাতে, ঠান্ডা মাথায় রেখে আমরা কিভাবে পরীক্ষাতে উত্তর লিখবো, সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, যাদের 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 যে যে চ্যাপ্টারটা নেই তারা সেই সময় জায়গাটুকু স্কিপ করে যাবে, ঠিক আছে? যেমন আরমান বলছে আমার নোবেল লেকচারটা নেই, আমি ওই সময়টাতে দেখবো না, ঠিক আছে? আচ্ছা, আবার একজন বলছে যে ম্যাম আমার ফ্লাই নেই আর গার্ডেন পার্টি নেই, তাহলে তোমাদের যখন ফ্লাই আর গার্ডেন পার্টি পড়ানো হবে ওটা স্কিপ করে যেও। হ্যাঁ, আমি সুপার উম্যান হয়ে গেছি। জিমি ভ্যালেন্টাইন নেই? আচ্ছা, আর্টসের চ্যানেলে একজন বলছে যে জিমি ভ্যালেন্টাইন নেই তার। তো জিমি ভ্যালেন্টাইন যদি তার না থাকে তাহলে জিমি ভ্যালেন্টাইনের সময়টা তোমরা স্কিপ করেছো। পোয়েম দুটো পোয়েমই তোমাদের দুটো পোয়েমই তোমাদের থাকবে, ঠিক আছে? আচ্ছা, জিমি ভ্যালেন্টাইন ওয়ান অফ দ্য বেস্ট বলেছে। ওকে 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 ওকে, চলো। তো আমাদের স্কুলে বলেছে সব থিম বেসড কোয়েশ্চেন আসবে। ইয়েস, সমস্ত কোয়েশ্চেন থিম বেসড হওয়ার চান্সে বেশি। তাই থিমগুলো আমরা ভালো করে যদি পড়ে যাই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমরা কি অর্ডারে পড়বো একবার দেখে নিই, কিন্তু আমাকে কিন্তু সবগুলো চ্যাপ্টারই পড়াতে হবে, কারণ কারোর গার্ডেন পার্টি রয়েছে, তো আমি এগুলো স্কিপ করতে পারি না। যার যার গার্ডেন পার্টি নেই তারা স্কিপ করে যেতে পারো, দেয়ার উইল বি নো ইস্যু। আমরা আজকে প্রথম চ্যাপ্টার শুরু করবো দ্য গার্ডেন পার্টি দিয়ে, দেন জিমি ভ্যালেন্টাইন, দেন অফ স্টাডিজ, দেন নোবেল লেকচার, দেন দ্য ফ্লাই। এটা হয়ে গেল আমাদের প্রোজ সেকশন। এবার পোয়েট্রিতে আসি। পোয়েট্রি সেকশনে আমরা কি পাচ্ছি? দুটো পোম পাচ্ছি, মাই লাস্ট ডাচেস অ্যান্ড দেন স্টিল আই রাইজ। এটা হয়ে গেল আমাদের রিয়েল বুক। এবারে আমরা আসছি আমাদের র্যাপিড রিডারে। র্যাপিড রিডারে দেখো আমাদের তিনটে স্টোরি রয়েছে র্যাপিড রিডার থেকে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, আর আ ঘোস্টলি ওয়াইফ। এই তিনটে যাদের রয়েছে তাদের আবার অ্যাট স্কুল আর দ্য প্যারট স্টাইলটা নেই। আবার যাদের স্কুলে অ্যাট স্কুল আর দ্য প্যারট স্টাইলটা দিয়েছে তাদেরকে আবার র্যাপিড রিডার দেয়নি। তো সেক্ষেত্রে যার স্কুলে যে যে জায়গাগুলো দেওয়া রয়েছে সেই জায়গাগুলো আমরা কিন্তু কভার করব, সবটাই পড়বো, সেই সময়টুকু তোমরা স্কিপ করে যাও, ঠিক আছে? আর হ্যাঁ, আর হচ্ছে অবশ্যই সবার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের নন টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিস করাবো আজকে, নন টেক্সচুয়াল গ্রামার। আর রাইটিং থেকে সাজেশনও দিয়ে দেবো, ঠিক আছে? কারোর ক্ষেত্রে বোর্ডের যে প্রশ্ন সেই প্রশ্নই স্কুলে দিয়ে দেয়, আবার কারোর ক্ষেত্রে স্কুল নিজে আলাদা করে প্রশ্ন বানায়। তো সেক্ষেত্রে সবার স্কুলের সিলেবাস ডিফারেন্ট, সবার স্কুলের প্রশ্নও ডিফারেন্ট হবে। চলো, তো প্রথমে আমরা আসছি আমাদের প্রথম চ্যাপ্টার দ্য গার্ডেন পার্টিতে। তো দ্য গার্ডেন পার্টি কার লেখা? দ্য গার্ডেন পার্টি কার লেখা? রাইটিং এর ফরম্যাট বলে দেবো, অবশ্যই বলে দেবো, চাপ নিচ্ছ কেন? দ্য গার্ডেন পার্টি, আচ্ছা, আবার কারো স্কুলে দ্য ঘোস্ট ব্রাহ্মণ আলাদা করে দিয়েছে, আবার অ্যাট স্কুল আলাদা করে দিয়েছে। ওকে, রাইটিং এর ফরম্যাট বলে দেবো, অবশ্যই বলে দেবো। ওকে, চলো। তো দ্য গার্ডেন পার্টি নিয়ে একটু আলোচনা করে নিই। আমি কিন্তু একটা প্রশ্ন করেছি, সেই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দেয়নি। হ্যাঁ, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। এতক্ষণে কোস্তা উত্তর দিয়েছে, আর কেউ উত্তর দেয়নি? না না, দিয়েছে, সপ্তপর্ণাও দিয়েছে। শুধু ম্যানসফিল্ড লিখলে হবে না, ক্যাথরিন ম্যানসফিল্ড পুরোটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো রাইটারের নাম আমরা কিছু জিস্ট আলোচনা করে নিই। ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টোরি। আমাদের দুটো স্টোরি রয়েছে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা।
ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দুটো আমাদের স্টোরি রয়েছে। আপনি কোশ্চেন ধরবেন তো আমরা উত্তর বলার চেষ্টা করবো নিজে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কত সালে পাবলিশ হয়েছিল? কে বলতে পারবে? কে বলতে পারবে কত সালে পাবলিশ হয়েছিল? কত সালে পাবলিশ হয়েছিল? পড়িয়েছিলাম কিন্তু ক্লাসে। হ্যাঁ, দ্য ফ্লাইও হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। কে বলতে পারবে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা এই স্টোরিটা কত সালে পাবলিশ হয়েছিল? বলো, কত সালে পাবলিশ হয়েছিল? চলো চলো চলো, দেখি 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 দেখি। কেউ বলতে পারছে না, সব ভুলে গেছে। 1922-এ। আচ্ছা, আর্টস চ্যানেল থেকে উত্তর দিয়ে দিয়েছে 1922। ভেরি গুড। দেখো, আর্টস চ্যানেলে একটাও ক্লাস নিতে পারিনি 11-এর। ওরা বলে দিচ্ছে, তোরা বলতে পারছিস না, তোদেরকে অর্জুনাতে পড়িয়েছি। হ্যাঁ, এতক্ষণে উত্তর বেরোলো এদের। 1922-এ, 1922, 1922-এ। তাহলে 1922 কোন সময় পিরিয়ড? মডার্ন পিরিয়ড, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কাল। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কাল। সৌম্যদীপ ঘোষ, হ্যাঁ চিনতে পেরেছি, অর্জুনাতে পড়তে চিনতে পেরেছি। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালীন পটভূমিতে লেখা। হলো প্রধান চরিত্র, প্রোটাগনিস্টের নাম কি ছিল? প্রোটাগনিস্টের নাম কি ছিল? দেখি কত মনে আছে। পড়িয়ে তো ছিলাম। আচ্ছা, নেটওয়ার্ক স্লো বলে আমার কাছে স্লোতে। আচ্ছা ঠিক আছে, প্রোটাগনিস্টের নাম। শুধু নাম বললে হবে? সারনেমটা কে বলবে? হ্যাঁ, সারনেমটা কে বলবে? প্রোটাগনিস্ট হচ্ছে লরা শেরিডান। গার্ডেন পার্টি যার যার নেই তারা, স্নেহা আবার অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে দিয়েছে অঙ্কিতা ম্যামের বোন 1, 1 নম্বর বোন। আচ্ছা, ইটস ওকে ওকে, লরা শেরিডান। আচ্ছা, এখানে আমরা মূল থিম কি কি পাই? এটা একটু বড় লেখাটা হবে, মেজর থিমস। এখানে একটু মেজর থিমস গুলো আমরা দেখে নিই, তারপরে আলোচনা করছি। প্রথমত আমরা এই যে দ্য গার্ডেন পার্টি, একটা শর্ট স্টোরি, এই শর্ট স্টোরির মাধ্যমে আমরা প্রথম একটা জিনিস দেখতে চলেছি, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে বা প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে মানুষের মনের মধ্যে কিভাবে বিভেদ, আমি এই ক্লাসে পড়ি, সে এই ক্লাসে পড়ে, এই যে ক্লাস কনসাসনেস, এই ক্লাস কনসাসনেস ব্যাপারটা ভীষণ হাইতে ছিল। তো আমরা এখানে প্রথম মেজর থিম হিসেবে লিখতে পারি ক্লাস কনসাসনেস। ক্লাস কনসাসনেস হচ্ছে আমাদের দ্য গার্ডেন পার্টির মূল থিম, যেটা দিয়ে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি। ঠিক আছে, দ্বিতীয় থিম কি দেখতে পাই? আমরা দ্বিতীয় থিম, হ্যাঁ ম্যাম, ক্লাস 12-এ ম্যারাথন কবে বাবা? ক্লাস 12-এ ম্যারাথন হয়ে শেষ হয়ে গেল যে, ক্লাস 12-এ ম্যারাথন হয়ে যে ক্লাস 12 শেষ হয়ে গেল, ক্লাস 12-এ আর ম্যারাথন হবে না। ঠিক আছে, আচ্ছা, এক তো গেল ক্লাস কনসাসনেস, অর্থাৎ দুই শ্রেণীর মধ্যে শ্রেণীগত বিভেদ।
পয়সার জন্য, মানে আমি বলছি আর্থসামাজিক দিক থেকে দুটো ভিন্ন শ্রেণীর মানুষকে আমরা দেখতে পাই, দুটো ভিন্ন অবস্থা দেখতে পাই। সো বেসিক থিম বা বেস থিম হচ্ছে আমাদের ক্লাস কনসাসনেস। দ্বিতীয় আমরা কি পাচ্ছি? দ্বিতীয় পাচ্ছি আমরা ইলিউশন ভার্সেস রিয়েলিটি। কিরকম? কিরকম ভাবে পাচ্ছি দেখ, রিয়েলিটিতে পুরো পৃথিবীটা বা বাস্তবটা একরকম, আর ইলিউশনারি একটা ওয়ার্ল্ড এঁকেছিল আমাদের লরা সেরিডান, যার কাছে বাইরের পৃথিবী সম্পর্কে কোনো রকম কোনো আইডিয়া ছিল না। সো ইলিউশনারি একটা ওয়ার্ল্ডে ছিল, সেখান থেকে রিয়েলিটি হলো মিস্টার স্কটের ডেথ দেখার পরে। এবং 3 নম্বর পাচ্ছি লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যু। এখান থেকে না সব থেকে বেশি প্রশ্ন আসে লরা সেরিডানের ক্যারেক্টার বা বিভিন্ন সিম্বল বা থিমের উপর ভিত্তি করে, এবং সেরিডান ফ্যামিলি বা ইত্যাদি সিম্বলসের উপর ভিত্তি করে। ঠিক আছে, সেগুলো আমি আলোচনা করে দেব। যেমন ক্যানা লিলিগুলো কি সিম্বলাইজ করছিল বা কি সিগনিফাই করছিল, সেরিডান ফ্যামিলি কি সিগনিফাই করছিল বা কি সিম্বলাইজ করছিল, মিসেস সেরিডানের কতটা ইম্প্যাক্ট ছিল লরা সেরিডানের উপরে, সমস্ত কিছু ডিসকাস করব। তাহলে এই অবধি আলোচনা ঠিক আছে? এরপরে আমরা প্রশ্নে যেতে পারি। বড় প্রশ্নে যাই আমরা। তো দেখো, প্রথম প্রশ্ন আমি যেটা বললাম এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, এক্সপ্লোর দ্য ডিফারেন্ট সিম্বলিজম অফ শেরিডান ফ্যামিলিজ গার্ডেন ইন দ্য স্টোরি। এই যে গার্ডেনে আমরা ডিফারেন্ট এলিমেন্ট গুলো দেখলাম, যেমন ওই মার্কি মানে তাঁবুটা, কিংবা ক্যানা লিলিস গুলো, কিংবা হচ্ছে গার্ডেন পার্টিটা, তার যে জাঁকজমক, প্রতিটা জায়গার সিম্বল ভীষণ ইম্পর্টেন্ট। এবং গোটা একটা 6 মার্কসের প্রশ্ন যদি পার্ট করে না আসে, গোটা 6 মার্কসের প্রশ্ন আসে, তাহলে কিন্তু এরকম প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। তো দেখো প্রথমে কি বলছে, দ্য মেইন থিম অফ দ্য গার্ডেন পার্টি ইজ দ্য কন্ট্রাস্ট বিটুইন রিচ আপার ক্লাস অ্যান্ড দ্য পুয়ার ক্লাস অফ দ্য সোসাইটি। রিচ আপার ক্লাস বলতে আমরা দেখতে পাচ্ছি শেরিডান ফ্যামিলি, এবং পুয়ার ক্লাস বলতে আমরা দেখতে পাচ্ছি স্কট ফ্যামিলি। তাহলে এই দুটো ক্লাসের মধ্যে আমরা ক্লাস ডিফারেন্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, রিটেন ইন পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময় লেখা। ঠিক আছে, তো প্রথমে আসছি গার্ডেনটার সিম্বল নিয়ে। প্রথমে আসছি আমরা গার্ডেনটার সিম্বল নিয়ে। কি বলছে, দ্য গার্ডেন অফ দ্য সেরিডান ফ্যামিলি ইজ ওয়েল ম্যানিকিউরড উইথ লিলি লন্স, রোজেস, পুলস, টেনিস কোর্ট অ্যান্ড বিউটিফুল ক্যারাকা ট্রিজ। তাহলে এই যে গার্ডেনটা, এটা তার অর্থ, জয় অঙ্কিতা ম্যামের জয়। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি সেই মাতা টাইপ, আমাকে দেখে মনে হচ্ছে যে অঙ্কিতা ম্যামের জয় লিখছে এরম ভাবে, পাগল সব। হ্যাঁ, তো যেটা বলছিলাম, গার্ডেনে যে বিভিন্ন এলিমেন্টস গুলো পাচ্ছি, যেমন ক্যারাকা ট্রিজ, সুন্দর বাগিচা করা গোলাপের বাগান। গোলাপের বাগান বলতে মনে পড়লো, কাল কে কতগুলো গোলাপ পেলে বা কার পকেট থেকে কত টাকা খসলো গোলাপ দিতে গিয়ে, একটুখানি জানালে বেশ ভালো লাগে। অবশ্য তোরা এই বয়সে অনেক বেশি স্মার্ট আর অ্যাডভান্স, গোলাপ পাসও আবার গোলাপ দিসও। তো কি কি দেখতে পাচ্ছি আমরা, লিলি লন, রোজেটস, পুল, টেনিস কোর্ট, বিউটিফুল ক্যারাকা ট্রিজ, প্রতিটা এলিমেন্ট ভীষণ হাই ক্লাস সোসাইটিকে দেখায়। ঠিক আছে, হাই ক্লাস সোসাইটিকে দেখায়। দিস গার্ডেন ইজ thus the symbol of excesses, luxuries and pride enjoyed by the pampered upper class people. প্যাম্পার্ড আপার ক্লাস পিপলের মধ্যে কিন্তু এই মানে কি বলবো, আতিশয্যটা দেখানো যায়, প্রচন্ড এক্সেসিভ পরিমাণে বাড়িয়ে দেখানো কোনো কিছুকে, তাদের যে প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, এটাকে শো অফ করা, এইগুলো কিন্তু আপার ক্লাস সোসাইটির মধ্যেই দেখা যায়। কচুর পাতা ডাটাও পাসনি, গোলাপ নয় গোলাপের কাঁটা পেয়েছে একজন বলছে আমাকে। আচ্ছা, এইগুলো আমি জানি, এগুলো খুবই মিথ্যে কথা, পেয়েছিস আমাকে বলছিস না। ঠিক আছে, হ্যাঁ তোদের ক্ষেত্রে ওটা ইলিউশন, আর তোরা রিয়েলিটিতে আছিস।
আজকে কি দে বাবা জানি না, মনে হয় চকলেট ডে ফে কিছু একটা হবে আজকে। আচ্ছা, নেক্সট, the garden, the symbol of excesses, luxury and pride enjoyed by the pampered upper class people. Pampered people দের জন্য pampered টাইপের পার্টি অর্গানাইজ করা হয়েছিল। তো দ্য মার্কি, এবারে আসছে নেক্সট সিম্বল মার্কি অর্থাৎ তাবু, which was later set up in the garden, symbolizes the shelter of life, which was enjoyed by the চিলড্রেন অফ আপার ক্লাস ফ্যামিলিজ। মার্কি বানানো হয়েছিল। আচ্ছা আজকে প্রপোজ, আমি জানি না বাবা আজকে কি দিয়ে কি এইসব। আচ্ছা চলো, তো এবার আসি নেক্সট থিম। নেক্সট সিম্বল কি? মার্কি। মার্কি মানে কি? তাবু। তাবুর সিম্বল কিসের জন্য? তাবু মানে কি? তাবু মানে একটা ঘরের মতো একটা স্ট্রাকচার, তো সেখানটায় কি পায় মানুষজন? শেল্টার পায়। তো এই যে আপার ক্লাস সোসাইটির যে চিলড্রেন গুলো, যেমন মেঘ আছে, জোজ রয়েছে, লর্ড শেরিডান রয়েছে, বা দাদা লরি শেরিডান রয়েছে, এরা প্রত্যেকে কিন্তু ওই একটা আপার ক্লাস শ্রেণীর ছত্র ছায়ায় রয়েছে। তো সেই ছত্র ছায়াটাকে মার্কির সাহায্যে আমরা সিম্বলাইজ করতে পারি, বা মার্কি দিয়ে বোঝানো হয়েছে। তো symbols are substitution to convey a message beneath our outer appearance of everyday things and happenings. From that viewpoint, garden and the party in it stand for excesses of the upper class. তো বেসিক্যালি আমরা যদি অ্যাজ আ হোল দেখি, তাহলে গার্ডেন এবং গার্ডেনের যে পার্টিটা, এটা পুরোটাই হচ্ছে প্রভূত পরিমাণে আধিপত্য, টাকা পয়সা এবং আপার ক্লাস রিচ সোসাইটিকে সিম্বলাইজ করছে, তাছাড়া আর কিছুই নেই। এবার তার মধ্যে থেকে প্রতিটা এলিমেন্ট, গার্ডেনের বিভিন্ন ফুলগুলো, সেগুলো আপার ক্লাস শ্রেণীর প্রভূত পয়সা ইত্যাদিকে সিগনিফাই করছে। এবারে আসছি আমরা থিমটা যে ডিসকাস করলাম, এই থিম থেকেও ভীষণ রকমের প্রশ্ন আসতে পারে। অনেকেই আমাকে বললি যে ম্যাম আমাদের স্কুল থেকে বলেই দিয়েছে এই চ্যাপ্টারটা থেকে থিম বেসড প্রশ্ন আসবে। থিম বেসড প্রশ্ন আসলে আমরা কিভাবে এটাকে অ্যাটেম্প্ট করব? দেখ, থিম আর সিম্বল আমরা যদি করে নিই, এবং যদি গার্ডেন পার্টি থেকেই সব থেকে বেশি প্রশ্ন এনেছি, কারণ ডাইনামিক প্রশ্ন গার্ডেন পার্টি থেকে সব থেকে বেশি আসে। তো যাদের পরীক্ষাতে গার্ডেন পার্টি আছে তাদের একটু চাপ বেশি, কারণ এই চ্যাপ্টারটা থেকে সব থেকে বেশি পড়তে হয়, মানে এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন প্রিপেয়ার করতে হয়। আদার্স চ্যাপ্টার থেকে 3টে বা 4টে করে প্রশ্ন করে গেলেই এনাফ সেটা, কিন্তু এই চ্যাপ্টার থেকে একটু বেশি প্রশ্ন করতে হয়। ম্যাম আমি শুভদীপ, আপনার ক্লাস 1 বছর পরে ক্লাস 10-এ ম্যারাথন করেছি, তারপর কমার্সে। না তুই কিন্তু বাংলার ইংলিশের জন্য এখানে চ্যানেলতে আমরা কিন্তু বাংলা ইংলিশটা তো পড়াই, তো বাংলা ইংলিশের ক্লাসগুলো দেখতে পারিস। তুই তো কমার্সে আছিস, কমার্সের বাকি সাবজেক্টগুলো হয় না যদিও। The garden symbolize the Sheridan family's privileged, sheltered upper class life. এটাই আমি বলছিলাম। দেখ, আমি যেটা বলছিলাম যে একদম সেম টু সেম আমার যে লাইনগুলো রয়েছে সেটা না লিখলেও হবে, কিন্তু তোরা মূল থিমটা বুঝে রাখ। গার্ডেন পার্টির ক্ষেত্রে গার্ডেন এবং পার্টি এই দুটোই কিন্তু আপার ক্লাস সোসাইটির যে প্রিভিলেজড জায়গাটা সেটাকে সিম্বলাইজ করছে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। এইটুকু মাথায় রাখে, বাকিটা নিজের ভাষাতেও লিখতে পারিস। ওকে, এবার আসছি মেন থিম। প্রথম থিম হচ্ছে এই যে কন্ট্রাস্ট বিটুইন রিচ আপার ক্লাস পিপল অ্যান্ড দ্য পুয়ার ক্লাস পিপল, বা আমরা যদি এটা ভাবি যে এরকম ভাবে মনে রাখার জন্য লিখবো, তাহলে প্রথম পয়েন্ট আমাদের হচ্ছে ক্লাস কনসিয়াসনেস। প্রথম পয়েন্ট আমরা রাখছি ক্লাস কনসিয়াসনেস। কি হলো? হ্যাঁ, ক্লাস কনসিয়াসনেস। তাহলে কি পাচ্ছি? কন্ট্রাস্ট বিটুইন রিচ আপার ক্লাস মেম্বার্স অফ দ্য সোসাইটি লাইক দ্যাট অফ দ্য Sheridan's family and the suffering of poor lower class family like that of poor Mr. Scott, বা poor Carter, Mr. Scott, who was killed in a horrible road accident. তো they coexist. এই যে coexistence of two different class, coexistence আমাদের এই সমাজে, এই পৃথিবীতে সব জায়গাতেই কোএক্সিস্টেন্স হয়। কোএক্সিস্টেন্স কিরকম ভাবে? সমাজে আমরা দুটো শ্রেণীর মানুষ, দুটো শ্রেণী নয়, আমরা যদি ভাগ করি অনেক রকমেরই শ্রেণী হবে, ভীষণ উচ্চবিত্ত থেকে ভীষণ নিম্নবিত্ত, এই দুটো শ্রেণীর মানুষ একসাথে বসবাস করছে, বা মধ্যবিত্ত
নিম্নবিত্ত, উচ্চবিত্ত তিনটে শ্রেণী একসাথে বসবাস করছে এবং তার মধ্যে আমরা কিন্তু কন্ট্রাস্ট পাই, ভীষণ রকমের কন্ট্রাস্ট পাই। শুধুমাত্র যে ক্লাসের মধ্যে মানে দুটো আলাদা আলাদা ক্লাসের মানুষ কোএক্সিস্ট করছে তা নয়, আলাদা জেন্ডারের মানুষ কোএক্সিস্ট করছে, আলাদা মাইন্ডসেটের মানুষ কোএক্সিস্ট করছে। আমরা প্রত্যেকে একে অন্যের থেকে ডিফারেন্ট। আমার যে আইডিওলজি, আমার যে চিন্তা ভাবনা, আমার যে জীবনকে দেখার পার্সপেক্টিভ সেটা তোর থেকে আলাদা হবে, তোর যেটা পার্সপেক্টিভ সেটা তোর প্যারেন্টসের থেকে আলাদা হবে, তোর প্যারেন্টসের যে পার্সপেক্টিভ সেটা অন্য আরেকজন ব্যক্তির থেকে আলাদা হবে। দেশভেদে, স্থানভেদে, কালভেদে এবং আর্থসামাজিক দিকের ডিফারেন্স অনুযায়ী মানুষের কোএক্সিস্টেন্সের রেশিও কিন্তু ভীষণ রকমের মানে বা রেশিও বল বা গ্রাফ বল খুব ডাইনামিক হয়। তো এই চ্যাপ্টারটায় আমরা পড়ছি বা দেখছি যে দুটো আলাদা আলাদা ক্লাস বা দুটো ডিফারেন্ট সোসাইটি কিভাবে কোএক্সিস্ট করছে। দে কোএক্সিস্ট উইথ ইচ আদার বাট ডিফার ইন এভরি আসপেক্ট, প্রতিটা দিক থেকে ভিন্ন। যেরকম ভাবে আমরা আমরা যারা এখানে ক্লাস করছি, যারা এখানে পড়াশোনা করছি বা আমি যে পড়াচ্ছি, আমাদের লাইফস্টাইল, আমাদের আইডিওলজি একরকমের। আমরা যদি এখন ভেবে দেখি যে বিল গেটস, বা আমরা যদি এখন দেখি যে আম্বানি ফ্যামিলি, তাদের আইডিওলজি, তাদের লাইফস্টাইল, তাদের সমস্ত কিছু আসপেক্টের দিক থেকে ওয়েলথ, ম্যানার, টেস্ট, ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড সবটাই ডিফারেন্ট। ওয়েলথের দিক থেকেও ভীষণ রকমের আলাদা, ম্যানার্সের দিক থেকেও টেস্ট, চয়েস, ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড সমস্তটাই ভিন্ন। আবার আমাদেরটা ভিন্ন। আবার আফ্রিকার মধ্যে যারা ট্রাইবাল যারা বা আফ্রিকার ট্রাইব যারা, তাদের জীবনযাত্রা সেটা ভিন্ন। তাহলে এই ভিন্নতার মাঝখানে এই যে আমাদের ভারতবর্ষে একটা খুব সুন্দর একটা কথা আছে যে বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা লাইন, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ এই বিভিন্নতা আছে এবং তার একটা কোএক্সিস্টেন্স সেটা আমরা কিন্তু দেখতে পাই। অ্যালং উইথ দিস দেয়ার ইজ আ কন্ট্রাস্টিং থিম অফ বিউটি অ্যান্ড আগলিনেস ইন দ্য স্টোরি। দুরকম ভাবে দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে গার্ডেন পার্টির এই যে গার্ডেনের আতিশয্য বা গার্ডেনের যে বিউটি সেটা একদিকে, উল্টো দিকে লরা শেরিডান যখন মিস্টার স্কটের ফ্যামিলিতে যাচ্ছে বা মিস্টার স্কটের বাড়িতে যাচ্ছে, একটা রাস্তার এপারে একটা রকমের জীবনযাত্রা, এদিকে একরকম একটা জীবনযাত্রা। যখন স্কটের ফ্যামিলিতে যাচ্ছে তখন সে কি দেখতে পায়, নোংরা চারপাশটা, সেখানে অনেক রকম আবর্জনা স্তূপ পড়ে রয়েছে, সেখান থেকে একটা কুণ্ডলীকৃত ধোঁয়া। তাহলে এটা কি বাস্তবিকভাবে আমরা যদি নর্মাল চোখে দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে খুব বিউটি ভার্সাস আগলিনেস, অর্থাৎ ওদের গার্ডেন পার্টিটা কতটা সুন্দর, কতটা একদম পারফেক্ট। সেখানে লরা শেরিডানের ড্রেস হোক, ব্ল্যাক হ্যাট হোক, ভীষণ রকমের ভাবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে রয়েছে। কিন্তু উল্টো দিকে দেখো স্কট ফ্যামিলি যাওয়ার পথে, স্কটের বাড়ি যাওয়ার পথে যে রাস্তাটা সেটা, আচ্ছা অতুল প্রসাদ সেনের লেখা, আচ্ছা বুঝলাম, আমারই ভুল ছিল। ঠিক আছে, গার্ডেন পার্টি না দেওয়ার কারণ হচ্ছে গার্ডেন পার্টি চ্যাপ্টারটা ভীষণ বড়। আমি এটা নিজেরই পড়াতে আমার তোদের অর্জুনা ব্যাচে 4 দিন লেগে গেছিল। তো এত বড় চ্যাপ্টার, ওই জন্য তোদের দেখছে তোরা ছোট ছোট ছানাপোনা, তোদের উপরে একটু দয়া মায়া করে চ্যাপ্টারটাকে অমিট করে দিয়েছে। আচ্ছা, we can observe this contrast in the description of the well manicured garden of the Sheridans with the description of filthy dark hovels of the poor man's cottage. তাহলে এদিকে ব্রাইট কালার্স, আমরা না গার্ডেন পার্টিতে অনেক কিছু দেখতে পাচ্ছি, মার্কি, রোজেটস, ক্যানা লিলিজ, এগুলো হচ্ছে ব্রাইট কালার। এবার আমরা সবাই জানি যে ব্রাইট কালার সিম্বলাইজেস লাইফ, হ্যাপেনিংস, হ্যাপিনেস, সমস্ত কিছুকে দেখায়। আর ওদিকে ডার্ক কালারগুলো দেখায় কি, দেখায় মিজারি, মেলানকলি, দুঃখ। ঠিক আছে, পেসিমিস্টিক একটা মনোভাব তোমাদের মধ্যে চলে আসবে। ঠিক আছে, অনেকে 4টে ক্লাস করার পরে জানতে পেরেছে তাদের গার্ডেন পার্টি নেই। আচ্ছা, এবারে আসছি, ইভেন দ্য স্মোকস কামিং অফ দ্য চিমনিজ ডিফার ইন বিউটি। বড়লোক বাড়িতে চিমনি থেকে আলাদা রকমের ধোঁয়া বেরোয়, সেখানে ধোঁয়ার মধ্যে বা চিমনি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেখানে খাবারের সুন্দর ফ্র্যাগনেন্স পাওয়া যায়, স্মেল আসে। সেখানে বাটার টোস্ট হচ্ছে, টোস্ট বানানো হচ্ছে, ডিফারেন্ট রকমের খাবার বানানো হচ্ছে, তার সুন্দর স্মেল আসে। সেই ধোঁয়াটাও অন্যরকম। দেখবি বড়লোকদের মানে কি বলবো, মানে বড়লোকদের বা হাই ক্লাস সোসাইটির ওয়াশরুমও আমাদের সাধারণ মানুষের পুরো বাড়ির থেকে সুন্দর বেশি, এরকম একটা ব্যাপার।
ঠিক আছে, তো ফাইনালি there is a contrast theme of life and death, লিখে দিলাম লাইফ অ্যান্ড ডেথের কথাটা, which Laura experienced her visit to the dead man's house. লাইফ, ডেথ, ক্লাস কনসিয়াসনেস, এই তিনটে থিমই দেখ। এই যে ইলিউশন ভার্সেস রিয়েলিটি, বিউটি অ্যান্ড আগলিনেস, আচ্ছা এটাও লিখে দিই, বিউটি অ্যান্ড আগলিনেস। পেলাম। আচ্ছা, প্রথম একদম জায়গাটা, আমরা যখন স্টোরিটা শুরু করছি সেই জায়গাটা থেকেও প্রশ্ন আসতে পারে যে সেই দিনটা, পার্টিকুলার যে দিন, গার্ডেন পার্টির দিনটা কিরকম ছিল, অ্যান্ড হাউ ডিড দ্য গার্ডেন লুক অ্যান্ড হোয়াট প্রিপারেশনস ওয়ার গোয়িং অন দ্য গার্ডেন। এটা 3+3 মার্কসের। ঠিক আছে, তো দ্য ওয়েদার অফ দ্য ডে অফ দ্য গার্ডেন পার্টি ওয়াজ পারফেক্ট ইনডিড, ইট ওয়াজ ইম্পসিবল টু ফাইন্ড বেটার ডে ফর হোল্ডিং গার্ডেন পার্টি, কারণ ইট ওয়াজ আ উইন্ডলেস ডে, বাতাস বইছে না অনেক বেশি, ওয়ার্ম ডে অ্যান্ড দ্য স্কাই ওয়াজ উইদাউট এনি ক্লাউড, তাহলে সব কিছুর জন্য, পার্টির জন্য একদম পারফেক্ট। জিমি ভ্যালেন্টাইন পড়াবো জিমি ভ্যালেন্টাইন, এটা আগে করিয়ে দিই এই জায়গাটুকু। দ্য blue sky was covered with a faint golden haze which can be sometimes seen during the early summer. তাহলে এটা হচ্ছে, এটা কোন সময়তে ছিল, এটা কিন্তু অটামের টাইম, কিন্তু স্টিল বলছে যে সামারে যেরকম এরকম গোল্ডেন একটা হেজ দেখা যায়, গোল্ডেন একটা রে দেখা যায়, সেরকম আকাশের মধ্যে একরকম একটা হেজ ছিল। দ্য গার্ডেন লুকড ভেরি ফাইন দ্যাট মর্নিং, স্পেশালি দ্য রোজ বুশেস বেন্ট ডাউন উইথ hundreds of blooming flowers. শয়ে শয়ে গোলাপ ফুটে রয়েছে। A gardener was working in the garden since morning. He was sweeping the lawn and the grasses. As a result of the sweeping, the flat roses where daisy flowers bloom looked very prominent. তাহলে ভীষণ রকম একদম পারফেক্ট যদি কোনো কিছু বলি তাহলে সেটা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা পাচ্ছি যে লরা শেরিডান আর জোস শেরিডানের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স এর ডিফারেন্ট, বা তাদের আইডিওলজির মধ্যে ডিফারেন্স কি রয়েছে। তো লরা এন্ড জোস বোথ আর সেম মা বাবার থেকে বিলং করছে, বোথ আর টু সিস্টার্স বিলঙ্গিং টু দ্য সেম ফ্যামিলি, বাট দে আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইচ আদার। লরা ইজ ভেরি সেন্সিটিভ, এখান থেকে আমরা লরা শেরিডানের ক্যারেক্টারিস্টিক্সও বুঝতে পারি, আলাদা করে লরা শেরিডানের ক্যারেক্টারিস্টিক্স আমি করিয়ে দেবো। সিম্প্যাথেটিক ইয়াং গার্ল, ওম্যান না লিখে গার্লও লিখতে পারিস। But Jose is not that sympathetic, especially towards the people belonging to the poor class. জোস সিম্প্যাথেটিক নয় স্পেশালি পুয়ার ক্লাসের প্রতি, তার বক্তব্য যে পুয়ার ক্লাসের লোকেরা ভীষণই ঘৃণ্য হয়, ঠিক আছে, ভীষণ রকম ভাবে ঘৃণ্য হয়। But Jose is very rational woman and her practical sense is appreciated by others. এবং জোসের যে এই যে আইডিওলজি বা মাইন্ডসেট, সেটা কিন্তু তার মা মিসেস শেরিডান ভীষণ রকমভাবে অ্যাপ্রিসিয়েট করছে বা বাকিরা অ্যাপ্রিসিয়েট করে। অন দ্য আদার হ্যান্ড লরা ইজ কোয়াইট রেসপন্সিবল অ্যান্ড ইমোশনালি স্টিয়ার্ড কোয়াইট ইজিলি, খুব ইজিলি সে ভারাক্রান্ত হয়ে পড়ে, মানে লরা শেরিডানের কথা আমরা যদি বলি। জোস ডাজ নট গেট ইজিলি ইনভলভড ইন এনি রেসপন্সিবিলিটি অ্যান্ড লাইকস টু সুপারভাইজ দ্য ওয়ার্কস অফ আদার্স। তাহলে আমরা দুটো করে পয়েন্ট পাচ্ছি, তাহলে তিনটে পয়েন্ট, একটা হচ্ছে লরা শেরিডানের ক্যারেক্টারিস্টিক্স, একটা জোসের, আবার লরা শেরিডানের ক্যারেক্টারিস্টিক্স, আবার একটা জোসের, এরকম ভাবে তিনটে পয়েন্ট লিখবো এবং আমরা 6 মার্কস পেয়ে যাব। ঠিক আছে, পরের চ্যাপ্টার, হাউ ডিড লরা ফিল অ্যাবাউট হারসেলফ অন হার ওয়ে টু দ্য ডেড ম্যানস হাউস। ডেড ম্যানের হাউস যাওয়ার পথে কিরকম ফিল করছিল, হোয়াট ডিড শি অবজার্ভ অন দ্য ওয়ে টু রিচ দ্য হাউস। Laura started her journey with the basket of sandwiches in the twilight. Twilight মানে কি, গোধূলি বেলা, গোধূলি বেলা বা সন্ধ্যা, বা আমরা যদি বলতে পারি ডাস্ক। She was going to the house of a dead man, but she realized that she did not have any sense of sadness in her mind. দাঁড়া একটু কফি খেয়ে নি, আমি যে কাপ আনতে ভুলে গেছি, আর আমি ভাবছি আমি কি করে কফি খাবো, শেষে সুমিতদা একটা কাপ দিল, তাই আমি একটু কফিটা খেতে পারবো। ঠিক আছে, একটু দাঁড়া। তো
So she was going to the house of a dead man, but she realized that she did not have any sense of sadness in her mind. She began to find out the reason behind it. প্রথম কথা হচ্ছে কফি আমার ফেভারিট, হ্যাঁ কফি আমার ফেভারিট, ঠিক আছে। চলো, তো she did not have the sense of sadness. কেন sadness ওর মনের মধ্যে আসছে না, সেই রিজনটা খোঁজার চেষ্টা করে। Then she came to realize that her mind was still filled with the memory of joy and mirth of the garden party. তার মনের, আমরা না ভীষণ রকম, খুব 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 ইম্পর্টেন্ট একটা কথা বলছি, আমরা ভীষণভাবে নিজের ফ্যামিলি, নিজের কষ্ট, নিজের দুঃখ ইত্যাদির প্রতি সিম্প্যাথেটিক। অপরদিকে আমরা যখন অন্য কারো দুঃখ হয় আমরা বাইরে থেকে সিম্প্যাথি প্রকাশ করি টু সাম এক্সটেন্ট। যদি সেটা নিজের পরিবারের সাথে বা নিজের সাথে না হয় আমরা কিন্তু ততটাও মন দিয়ে ভেবে দেখি না। এরকম একটা কথা আছে না যে যার সাথে হয় সে বোঝে, যার সাথে হয় সে বোঝে, এরকম অনেকেই বলে শুনবি। তো ঠিক সেরকম একটা জায়গা যে যখন লরা শেরিডান যাচ্ছে স্কটের ফ্যামিলিতে, তার কিন্তু সেরকম দুঃখ লাগছে না, তার একবারও মনে হচ্ছে না যে তার নিজের ফ্যামিলির কেউ মারা গেছে, সে জাস্ট মনে হচ্ছে যেন কর্তব্য পালন করতে যাচ্ছে। কিন্তু স্টোরির প্রথম দিকে দেখেছিলাম সে ভীষণ বেশি সিম্প্যাথেটিক বা সিম্প্যাথাইজড হয়েছিল মিস্টার স্কটের ডেথ শুনে, কিন্তু পরবর্তীতে তার কাছে কিন্তু সেই সেম আইডিওলজিটা আর কাজ করছিল না, কারণ তার মনের মধ্যে গার্ডেন পার্টির যে আতিশয্য, গার্ডেন পার্টির যে খুশি, হ্যাপিনেস, সেটা কিন্তু মনটাকে ভরিয়ে রেখেছিল। ঠিক আছে, অতিরিক্ত কফি খেলে গ্যাস্ট্রিক, ঘুমের সমস্যা, বুক ধড়ফড়, উচ্চ রক্তচাপ, উদ্বেগ বাড়তে পারে। তাই সুস্থ থাকতে কম কফি খান, শরীরকে সময় দিন বিশ্রামের জন্য। কি সুন্দর বললাম না? ভালো লাগলো দেখে। ভবিষ্যতে নিশ্চয়ই তুই ডাক্তার হবি, আর তুই ডাক্তার হলে আমি যাব তোর কাছে। ইঞ্জেকশন দিয়ে আবার মেরে ফেলিস না। নেক্সট, narrate in your own words the garden party in the house of the Sheridan. How did Laura enjoy the party herself? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি at 2:30 Laura at 2:30 Laura and কমা দিতে হবে, আমি ভাবছি যে দুটো কি করে ক্যারেক্টার হলো, and others got ready for the garden party. People start to come in streams. The sound of the playing bands rented the air. The waiters began to fleet from the house to the marquee. Hurriedly, well-dressed and happy couples were strolling all over the garden, smelling of flowers, pressing each other's hands and cheeks. It looked as if bright birds and has alighted in the Sheridan's garden that afternoon. তাহলে সমস্ত কিছুর মধ্যে আমরা কালার এবং হ্যাপিনেস পাচ্ছি। দারুণভাবে বললাম না? আমি জানি আমি ভালো বলতে পারি, ভূতের আওয়াজে যেমন করতে পারি, শাকচুনির আওয়াজে যেমন করতে পারি, সুন্দরভাবে বলতে পারি। হ্যাঁ, এরকম হরেক মাল 10 টাকার মতো গলার আওয়াজ করেছি আমি, কিন্তু মানে খুব ভালো। আমি যদি টিচার না হতাম আমি ভয়েস আর্টিস্ট হতে পারতাম, এখন আমি ভেবে দেখলাম আমি টিচার না হলে ভয়েস আর্টিস্ট হতে পারতাম। যাই হোক, Laura was almost glowing with happiness and warmth of the garden party. She looked stunning in her fancy dress and black hat. Everyone appreciated her for her looks. She enjoyed those appreciations very much. She attended the guests with her soft words and gave them suggestions about special dishes. In this way, she spent the hours of the garden party with intense happiness. তার মনের মধ্যে একবারও মিস্টার স্কটের কথা একবারও মাথাতে আসেনি। আচ্ছা, লরা শেরিডান কিভাবে বাকি বাড়ির সদস্যদের থেকে ডিফারেন্ট, সেটা আমরা জোসেফ থেকে কিভাবে ডিফারেন্ট এবং মিসেস শেরিডান থেকে কিভাবে ডিফারেন্ট, একই প্রসেসে লিখতে হবে, একই সেম কোয়েশ্চেন। আচ্ছা, ড্র পিকচার বেসড ক্যারেক্টার অফ লরা শেরিডান ইন দ্য গার্ডেন পার্টি। দুটো ক্যারেক্টার অ্যানালিসিস ভীষণ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লরা শেরিডান এবং তার মা মিসেস শেরিডানের। তো লরা ইজ দ্য মেইন ক্যারেক্টার অর দ্য প্রোটাগনিস্ট অফ দ্য story. The garden party. She is a lovable,
adolescent girl who is sometimes naive and sometimes quite sensitive. খুব ভালো মেয়ে, বাবা মার বাধ্য মেয়ে, কিন্তু কখনো 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 ও কিন্তু ভীষণ রকম ভাবে অবাধ্য হয়ে যায়, কারণ ও ভীষণ বেশি সেন্সিটিভ। Like most of other young girls, she loves merrymaking and fun, but she is quite different from the rest of her family. Her sensitivity has led her to shake off her upper class bias and leads her to sympathize with poor working class people. কিন্তু ওই যে বারবার ওর মনের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে না, যে ও আপার ক্লাস সোসাইটির মানুষ হয়ে ও যে অন্যের প্রতি সিম্পাথাইজ, সেটাতে ওর বাবা, সেটাতে ওর পার্টিকুলারলি মা এবং বাকি বোনেরা বারবার 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 করে আঘাত দিচ্ছে যে না, তুমি এরকম হতে পারো না, তুমি কেন অন্যের প্রতি সিম্পাথাইজড হবে, তুমি আপার ক্লাস সোসাইটির মানুষ, তুমি আপার ক্লাস সোসাইটির মতো বিহেভ করবে। তো যার জন্য স্টোরি শেষে আমরা, স্টোরি শেষে একদম না, গার্ডেন পার্টির সময়কালীনটাতে দেখতে পাই যে লরা শেরিডান সমস্তটা ভুলে গেছিল, মিস্টার স্কটের ডেথের কথা বা সমস্ত কিছু। Isn't life, একদম লাস্ট লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, 3+3 মার্কসে কোয়েশ্চেন দিয়েছি। হু স্ট্যামার্ড অ্যান্ড হোয়েন? Why did the author leave her towards incomplete? তো লরা, দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি, স্ট্যামার্ড ইন দিস ওয়ে। প্রথমে যখন ও মিসেস স্কটের বাড়ি থেকে ফিরছিল, হার ফার্স্ট মিটিং উইথ দ্য ডেথ left her distracted and at the same time tranquil. তাহলে প্রথমে একবার ডিস্ট্র্যাক্ট করে দিয়েছিল, মনটাকে অন্য দিকে ডাইভার্ট করে দিয়েছিল, আবার ট্রাঙ্কুইলও করে দিয়েছিল। ট্রাঙ্কুইল, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা যদি রাখি, আমাদের ভোকাবুলারি যদি স্ট্রং করি, তবে কিন্তু আমরা পরীক্ষাতে ভালো মার্কস পাবো। ট্রাঙ্কুইল শব্দের অর্থ হচ্ছে শান্ত। On the way, she met with her brother Laurie, and when she tried to explain her experience and realization to him, she stammered. From Laura's point of view, she could not explain her realization about life, and she was extremely stirred with emotion. দেখবি যখন প্রচন্ড ইমোশনাল হয়ে যায়, তখন মানুষজন কোনো রকম কথা বলতে পারে না। এই যেমন ধর, কালকে তোদেরকে কেউ গোলাপ দিয়েছে, সে হয়তো খুব সুন্দরভাবে কিছু একটা স্পিচ প্রিপেয়ার করে নিয়ে এসেছিল, কিন্তু সেটা বলতে পারেনি, কারণ মানুষ বেশি ইমোশনাল হয়ে পড়লে তখন তার স্পিচ আটকে যায়, স্ট্যামারিং করে। একদম ভীষণ ন্যাচারাল এটা কিন্তু। ফ্রম লরাস ভিউ পয়েন্ট, শি কুড নট এক্সপ্লেন হার রিয়েলাইজেশন অ্যাবাউট লাইফ as she was extremely stirred with emotion. But the author has deliberately left it incomplete to create a sense of mystery about the deeper philosophical issues like life and death. At the same time, it would give her a story a mysterious twist at the end, much like the situational irony. এবং এইভাবেই শেষ করেছে, একদম ওপেন এন্ডিং স্টোরি। আমরা জানি শর্ট স্টোরির মেন ফিচার হচ্ছে ওপেন এন্ডিং ব্যাপার থাকবে। নেক্সট, দ্য গার্ডেন পার্টি স্টোরির টাইটেল জাস্টিফিকেশন। আমি বললাম না, এই চ্যাপ্টার থেকে একটু বেশি প্রশ্ন আছে। ওই গল্প করছে, ফেসবুক আছে কিনা জেনে কি করবি? চলো, তো আমরা গার্ডেন পার্টির একটুখানি টাইটেল জাস্টিফিকেশনটা দেখে নিই। দ্য টাইটেল অফ দ্য স্টোরি, দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যান্সফিল্ড, অ্যাপিয়ার্স আ লিটল মিসলিডিং অ্যাট ফার্স্ট এনকাউন্টার। প্রথমে মনে হয় যে আমরা খুব সুন্দর একটা গার্ডেন পার্টি সম্পর্কে পড়তে চলেছি, কিন্তু শেষটা হয় একদম একদম অন্যরকম ভাবে। Actually, the story is entirely a character-centric story, and the story centers around the feelings and realization of the protagonist, Laura Sheridan, an adolescent girl belonging to a wealthy family. কিন্তু গার্ডেনটা কিন্তু কনস্ট্যান্ট স্টোরির মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলে গেছে, যদিও গার্ডেনটা এখানে কিন্তু মেন গুরুত্বপূর্ণ জায়গা নয়। ঠিক আছে? The story reaches its climax in the realm of the feelings of Laura Sheridan through external events like garden party or the visit to the dead man's house contribute to the development of the character. Thematically, story convey করছে multiple themes like relationship between wealthy and poor class, মানে class consciousness এবং ক্লাসের contrast, social pain, complexity of family bonding, adolescent behavior, and also existential question about life and death. But the title, The Garden Party, does not hint directly to any of this. বাট স্টিল গার্ডেন অলওয়েজ প্রেজেন্ট রয়েছে পুরো স্টোরি জুড়ে, তাই গার্ডেন পার্টি নামটা দেওয়াটা সার্থক। আর একটা প্রশ্ন তারপর জিমি ভ্যালেন্টাইনে আসছে, সব সময় জিমি ভ্যালেন্টাইন পাগলা করে দিল। কালকে বোটানি ক্লাসেও আলাদাই কথা চলছিল ম্যারাথনের টাইমে, তোরা তো তাই করিস।
চলো, তো yet we take the garden party as a symbol of typical values of wealthy class. তাহলে গার্ডেন পার্টি ওয়েলদি ক্লাসকে দেখাচ্ছে, তাহলে বোঝানো হচ্ছে যে but the title does not give any hint of the transformation of the main character and her ultimate realization, but as a title it's quite catchy and brief and hints as the one of the major events in the story. যেহেতু গার্ডেনটা অলওয়েজ গার্ডেন বা গার্ডেন পার্টিটা প্রেজেন্ট ছিল, তাই স্টোরিটা গার্ডেন পার্টি। আমি কি বলেছি তোমাদেরকে, আমি বলেছি যে স্টোরির নাম তোমার মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাতেও তোমার আইডিওলজি, তোমার ওপিনিয়ন কেউ শুনবে না, পরীক্ষাতে তোমাকে লিখেই আসতে হবে যে দ্য টাইটেল ইজ জাস্টিফাইড। ঠিক আছে, দ্য টাইটেল ইজ জাস্টিফাইড। আচ্ছা, মিসেস শেরিডানের ক্যারেক্টার, এটা অন্যতম আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মিসেস শেরিডান ইজ দ্য মাদার অফ মেইন ক্যারেক্টার লরা শেরিডান অ্যান্ড দ্য মিস্ট্রেস অফ শেরিডানস হাউসহোল্ড। শি ইজ ড্রন অ্যাজ টিপিক্যাল রিপ্রেজেন্টেটিভ অফ হার ক্লাস, টিপিক্যাল হাই ক্লাসের একজন মহিলা। হয় না সেই বাংলা সিরিয়ালে দেখাতো, বাংলা সিনেমাগুলোতে দেখাতো যে হাই ক্লাস সোসাইটি, ঋতুপর্ণা সেনগুপ্তর মা, ঠিক আছে, ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই মুভিটা আছে না শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ওই মুভিতে যেরকম ভাবে ঋতুপর্ণা সেনগুপ্ত একটা বড় লোক ফ্যামিলির মেয়ে, জাস্ট কাইন্ড অফ লরা শেরিডান, আর তার মা ওই আন্টিটা তো তার মতো মহিলা একদম। এটা মাথায় রাখবি, দেখবি একদম ক্যারেক্টারিস্টিক্স লিখতে পাবি। কমের মেন থিমগুলো আমি আলোচনা করে দিয়েছি অলরেডি, একটুখানি পিছিয়ে যা 5-10 মিনিট গিয়ে দেখে নিবি, ঠিক আছে। তো রিচ অ্যারিস্টোক্রেটিক লেয়ার অফ দ্য সোসাইটি, শি ইজ কোয়াইট প্র্যাকটিক্যাল ইন হার অ্যাটিটিউড অ্যান্ড ডাজ নট থিঙ্ক মাচ অ্যাবাউট দ্য পিপল বিয়ন্ড হার ফ্যামিলি অ্যান্ড ক্লাস। ইন দিস ওয়ে হার ক্যারেক্টারিস্টিক্স ড্রন অ্যাজ আ কন্ট্রাস্ট টু লরা শেরিডান। বাট শি ইজ লাভিং মাদার, মা হিসেবে ভালো, নোজ ভেরি ওয়েল হাউ টু ব্রিং হার চিলড্রেন অ্যাস্টিটিউডলি ইন হার ওয়ে, ছেলে মেয়েকে ভালোভাবেই মানুষ করছে, ঠিক আছে, সব দিক থেকে ঠিক আছে, কিন্তু হাই ক্লাস সোসাইটির ওম্যান এবং হাই ক্লাস মেন্টালিটি তার, ঠিক আছে। এই ছিল। চলো, জিমি ভ্যালেন্টাইন যারা যারা চলে গেছো তারা ঝটপট করে জয়েন করো, আমি কফিটা শেষ করি দিয়ে জিমি ভ্যালেন্টাইন শুরু করব। এর মধ্যে আবার বাবু শোনা চলছে, আমি তো জানতাম এই তো সময়, এই সপ্তাহ জুড়ে এইসবই চলবে, পরীক্ষাতে আবার লিখে এসো না বাবু শোনা। চলো জিমি ভ্যালেন্টাইন শুরু করবো, ঝটপট জয়েন করো। হলি জয়েন হলি, চলো এবারে আমরা শুরু করছি জিমি ভ্যালেন্টাইন। সব জয়েন হয়েছে ঝটপট করে, এই দেখো ওয়াচিং বেড়ে গেল, গার্ডেন পার্টি কারোর ভালো লাগে না। চলো, তো জিমি ভ্যালেন্টাইন আমরা শুরু করছি। হ্যাঁ, ক্লাস 12-এর সাজেশন ম্যারাথনের মধ্যে দিয়ে দিয়েছি। কফি খাচ্ছিলাম বাবা। চলো, তো অ্যালিস জিমি ভ্যালেন্টাইন আমরা আজকে পড়বো, মানে পড়বো না, আলোচনা করব। দেখো জিমি ভ্যালেন্টাইন বলতে কি আবার অন্য কিছু না মনে পড়ে যায়, এখানে জিমি ভ্যালেন্টাইনের সারনেম ভ্যালেন্টাইন, তাই জন্য, ঠিক আছে। তো আমরা আবার ভেবো না অন্য কিছু। কার লেখা ঝটপট করে বল, কার লেখা?
কার লেখা? জিমি ভ্যালেন্টাইন। চলো চলো বলো। তোমরা তো ভ্যালেন্টাইন বলতে অন্য কিছুই বুঝবে, ভ্যালেন্টাইন বলতে অন্য কিছুই বুঝবে, কিন্তু আমরা এখন জিমি ভ্যালেন্টাইন পড়বো। ও হেনরি, ইয়েস, ও হেনরির লেখা। ভালো কথা, এই ও হেনরির লেখা বই, গল্প হোক আর যাই হোক, এর জিমি ভ্যালেন্টাইনের অরিজিনাল টাইটেলটা মাথায় রাখিস। 2 মার্কসের প্রশ্ন তো অনেক সময় আসতে পারে। কি ছিল অরিজিনাল টাইটেল? কি ছিল অরিজিনাল টাইটেল? কি ছিল? কার মনে আছে? ও হেনরি, ও হেনরি, হ্যাঁ, দুটো চ্যানেল থেকেই লিখেছে। আমি কিন্তু বলে দিয়েছিলাম, দ্য রিট্রিভ রিফরমেশন, না আ রিট্রিভ রিফরমেশন, নট দ্য, আ রিট্রিভ রিফরমেশন। TRI, ধরছে না, ধরছে না। হ্যাঁ আচ্ছা, এটাও লিখে নে, ও হেনরির অরিজিনাল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। ঠিক আছে ঠিক আছে। প্রোটাগনিস্টের নাম কি? প্রোটাগনিস্টের নাম কি? প্রোটাগনিস্টের নাম কি? জিমি ভ্যালেন্টাইন। বাহ, জিমি ভ্যালেন্টাইনের আরেকটা নাম কি? এই যে অ্যালিস জিমি ভ্যালেন্টাইন মানে কি, ওরফে জিমি ভ্যালেন্টাইন। তো আরেকটা নাম কি নিয়েছিল? আরেকটা নাম কি নিয়েছিল? এই যে পুরোটাই লিখি, শুধু জিমি লিখলাম না, পুরোটাই লিখি। এমা কি হলো? কি হলো লেখাটা? ঠিকভাবেই তো লিখছিলাম আমি। কি হলো? লেখাগুলো উড়ে গেল কেন? জিমি ভ্যালেন্টাইন প্রোটাগনিস্ট রাল্ফ ডি স্পেন্সার, और এ হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট। ঠিক আছে, একটা কাজ করে আমি তো পড়তে চলে যাব। ক্লাস 12 আমার কাছে, আপনার কাছে আবার পড়বো। অল দ্য বেস্ট। সব পাগল, কারা সব পড়ে, সব পাগল স্টুডেন্ট আমার। আচ্ছা, আর কি কি দেওয়া যায়, আর কি কি দেওয়া যায়? আচ্ছা, কবে পাবলিশ হয়েছিল? এটা আমার মনে নেই, এটা আমারও মনে নেই পাবলিশড। আমাকে এটা মনে করতে হবে, ভুলে গেছি। কবে, কত সালে পাবলিশ হয়েছিল? কত সালে পাবলিশ হয়েছিল আমার নিজেরই মনে নেই, আমি ভুলে গেছি। হ্যাঁ, অ্যান্টাগনিস্ট পাচ্ছি, ব্রেন প্রাইজ। এটা লিখে নি, দাঁড়া। অ্যান্টাগনিস্ট হচ্ছে ব্রেন প্রাইজ। কত সালে পাবলিশ হয়েছিল একটু আমাকে দেখে বলতো। 1903-এ? হ্যাঁ, 1862, 1903, সবাই আলাদা আলাদা রকম লিখছে কেন? সব আলাদা আলাদা রকম লিখছিস কেন? মুঝে ফাঁসা দেগা ये लोग।
কসমোপলিটন ম্যাগাজিনে 1903-এ। কসমোপলিটন ম্যাগাজিনে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 1903, ঠিক আছে 1903-এ, ঠিক আছে। আর ও হেনরির রিয়েল নেম উইলিয়াম সিডনি পোর্টার, এটা লিখে নিস তোরা। এবারে আসছি যে আমাদের জিমি ভ্যালেন্টাইনের যে ইম্পর্টেন্ট থিমগুলো রয়েছে সেগুলো ডিসকাস করতে। প্রথমেই রয়েছে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জিমি ভ্যালেন্টাইনের ক্যারেক্টার অ্যানালিসিস, ড্র আ পেইন পিকচার অন ক্যারেক্টার অফ জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইনের ক্যারেক্টার অ্যানালিসিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যদি গোটা 6 মার্কসের প্রশ্ন আসে, ঠিক আছে। তো জিমি ভ্যালেন্টাইনের কতগুলো ক্যারেক্টারিস্টিক বা ক্যারেক্টার যে ট্রেটস সেগুলো মাথায় রাখবি, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আবার একটা খুব সুন্দর কমেন্ট এসছে, এটাকে আমি একটু পড়ার চেষ্টা করি। আমার মতে জিমি ভ্যালেন্টাইন যদি একটা চোর না হয়ে একটা বড় চোরের দল বা গ্যাং তৈরি করতো, তাহলে কিন্তু এটা অনেক আকর্ষণীয় হতো এবং এই কাহিনীতে অনেক উত্তেজনা এবং নাটকীয়তা বাড়তো। তো সেটাকে দেখার জন্য তৈরি থাকুন, এবং আমরা এখনই চলে আসছি ডাইরেক্ট লং আনসার টাইপ প্রশ্নতে। কেমন সাংবাদিক ফিল হলো? জিমি ভ্যালেন্টাইনের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বা ট্রেটস পয়েন্ট আউট করে নাও এবং সেগুলো মাথায় রেখো, তাহলেই পরীক্ষাতে লিখে ফেলতে পারবে। জিমি ভ্যালেন্টাইন ইজ ওয়ান অফ দ্য ভেরি পপুলার ক্যারেক্টার্স ড্রন বাই ও হেনরি। জিমি ইজ হ্যান্ডসাম। জিমি ক্যারেক্টারিস্টিক এর মধ্যে পরে হচ্ছে জিমি খুব সুন্দর দেখতে ছিল, স্মার্ট, ওয়েল ড্রেসড অ্যান্ড ফ্যাশনেবল ইয়াং ম্যান। কিন্তু প্রফেশনটা সেরকম রকমেরই কন্ট্রাস্টিং একটা প্রফেশন ছিল। কিরকম মাঝে মাঝে এরকম কমেন্ট করবি, হ্যাঁ আমি ডিফারেন্ট রকম ভাবে এই কমেন্টগুলো পড়ার চেষ্টা করব, খুব ভালো লাগলো। আচ্ছা, কিন্তু কন্ট্রাস্টিং ওয়েতে তার যে অ্যাপিয়ারেন্সের সাথে তার যে কার্যকলাপ সেটা কখনোই একরকম হতো না। এই যে তোদের কথা আমি বলছি, তোদের মুখগুলো কিরকম মাসুম, শান্ত, নিরীহ, খুব সুন্দর রকমের একটা ভালো মানুষ তোরা সেজে থাকার চেষ্টা করিস, কিন্তু তোরা কি আসলেই এতটা ভালো মানুষ? মানে এতটাই তোরা কি শান্ত নয়? ঠিক জিমি ভ্যালেন্টাইনের ক্ষেত্রেও তাই। But his profession is not so elegant as his appearance. অ্যাপিয়ারেন্সের মতো তার কার্যকলাপ কিন্তু নয়। He is notorious burglar skilled in his profession. একদম বদমাশ রকমের একটা বাগলারি করে বেড়ানো একটা ছেলে, যা কিনা বাইরের যে আউটার লুক সেটা একদম হ্যান্ডসাম একটা ইয়াং ম্যানের। বাট অ্যাট হার্ট জিমি ইজ আ গ্রেট হিউম্যান বিং। কিন্তু মনের দিক থেকে ছেলে আমাদের ভালো, ঠিক আছে। who does not forget to drop a dime into blind beggar's hat from the $5 he got at the time of his release. This broadness of his heart is witnessed in sacrificial actions of saving helpless child. Beside, he had deep unconditional love for his lady love Annabel. প্রেমিক হিসেবেও খুব ভালো মানুষ, মনের দিক থেকেও ভালো মানুষ। ও জানতো যে ওর যে আইডেন্টিটি সেটা রিভিল হয়ে যাবে, তা সত্ত্বেও কিন্তু ওই মেয়ে আর আগাথার ওই ভল্টে আটকানো আগাথাকে বাঁচিয়েছিল। তো সেইখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, প্রফেশনের দিক থেকে খারাপ ঠিক আছে, কিন্তু মনের দিক থেকে তো ভালো, ঠিক আছে। তো in a word, Jimmy, though a criminal, is also a great human whom a policeman Ben Price shows due honor. যাকে কিনা বেন প্রাইজও অনার বা রেসপেক্ট দিয়েছিল, ঠিক আছে। তাহলে এর ক্যারেক্টার লিখতে খুব একটা সমস্যা হবে না। অ্যাপিয়ারেন্স হিসেবে হ্যান্ডসাম, আর কি কেন ছিল স্মার্ট, ওয়েল ড্রেস, ফ্যাশনেবল। কাজ ছিল হচ্ছে চোরের মতো, আর মানে চোরের মতো না, চোরই ছিল, কিন্তু মনের দিক থেকে ভালো ছিল। লাভার বয় হিসেবে ভালো ছিল, মনের দিক থেকে ভালো ছিল, ঠিক আছে। চলো ম্যাম, জিমি ভ্যালেন্টাইন দেখে একটাই কথা মনে হলো, औरत का चक्कर বাবু ভাইয়া, औरत का चक्कर। কেন হবে না? এই ভালোবাসাটাই ওকে কিন্তু রিফর্ম করেছিল, একবার ভেবে তুই দেখ।
সেটা আমরা যেভাবেই ক্রিটিসাইজ করে বলি না কেন, এই ভালোবাসাটাই কিন্তু পাল্টে ছিল জিমি ভ্যালেন্টাইনকে, রাল্ফ ডিসপেন্সার বানিয়েছিল। রোস্ট করিনি, সত্যিটাই বলেছি। বেন প্রাইসের ক্যারেক্টার, প্রোটাগনিস্টের ক্যারেক্টার পড়ছি, একটু অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার পড়বো না? লোকটা ভালো লোক। কি বলেছে? বেন প্রাইস ইজ দ্য এফিশিয়েন্ট পুলিশ অফিসার ইনভেস্টিগেটর হু nabbed জিমি, হি সেন্ট হিম জেল ফর হিজ ক্রাইম ইন স্প্রিংফিল্ড কেস। স্প্রিংফিল্ড কেসের জন্য জিমিকে তো ধরে পাঠিয়ে তো দিয়েছিল জেলে। But soon after his release, Jimmy committed 3 consecutive burglaries. 3টে consecutive burglaries না মাথায় রাখবি, ঠিক আছে? এটা থেকে 2 মার্কসের প্রশ্ন আসে। আমি যখন শর্ট আনসার টাইপ প্রশ্ন করাবো তখন আমি বলে দেবো। Ben Price was called in. Analyzing the mode of operation, by analyzing the scenario, he concluded that these were done by none other than Jimmy. Because এটা জিমি যে বলেছিল না যে it's dandy Jimmy Valentine's autograph, তো জিমি ভ্যালেন্টাইনের হাতের কাজ দেখেই বুঝতে পেরেছিল। এইটা প্রশ্নটা হয়েছে ম্যাম ও কি আদৌ ভালোবেসেছিল নাকি ফেমকে ভালোবেসেছিল। যদি ও অ্যানাবেল অ্যাডামসের আর্থিক প্রতিপত্তিকে ভালোবাসতো তাহলে ও কিন্তু ইজিলি ওই মেয়ে আর আগাথাকে ওই যে সিনারিওটা যে সেফের মধ্যে ভল্টের মধ্যে আটকে গেল আগাথা, ওকে বাঁচানোর চেষ্টা করতো না। ঠিক আছে? He started to follow Jimmy's trail and finally reached Elmore. There Jimmy was living under the false identity of Ralph Dispenser. Ralph Dispenser নামে কাজ চালাচ্ছে, জুতোর দোকান খুলেছে। But when he visited the Elmore bank to arrest Jimmy, he found that Jimmy had once again cracked the vault, once again to save the life of a child. কোনো রকম বার্গলারি করার জন্য নয়, বার্গলারি করার জন্য নয়। ঠিক আছে? ও চেঞ্জ হয়ে গিয়েছে বলে একটা বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে, নাহলে তো ইজিলি কেন বাঁচাতে যাবে? আমরা যে কেউ কোনো ভল্ট তো খুলতে পারবো না, এবং আমরা তখন আফসোস করব। তো স্বাভাবিকভাবে রাল্ফ ডিসপেন্সার যদি ক্যারেক্টার হিসেবে থাকে, সে বাঁচাতে পারবে না একটা বাচ্চাকে, আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু ও বাঁচিয়েছিল, মন থেকেই ভালোবাসতো, মন থেকেই ভালোবাসতো। তা না হলে নিজের আইডেন্টিটি রিভিল হয়ে যাবে, ওকে পুলিশে ধরা পড়তে পারে, সবকিছু জানার পরে ও বাচ্চাটাকে বাঁচালো। কি কারণে বাঁচালো? কারণ ও অ্যানাবেল অ্যাডামকে ভালোবাসে। অ্যানাবেল অ্যাডামসকে ভালোবাসার সাথে সাথে তার পরিবারকে ভালোবাসে, তার ফ্যামিলিকে ভালোবাসে। আচ্ছা, তুই উল্টোটা জিজ্ঞেস করছিস। সেটা তো অ্যানাবেল অ্যাডামসের ক্যারেক্টারটাই তো দেখানো হয়নি যে আমি বলতে পারবো যে অ্যানাবেল অ্যাডামস রিয়েলি ভালোবাসে কিনা, বা এই যে ওর আইডেন্টি রিভিল হয়ে গেল তারপরে ভালোবাসবে কিনা, সেটা আমি জানি না, সেটা আমি জানি না। Ben Price was a true hero at heart and he left feeling that he had not recognized Jimmy. এবং এইভাবেও জিমিকে এড়িয়ে গিয়ে জিমির লাইফটাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পরবর্তীতে কি হয়েছিল আমি জানি না, জিমি ভ্যালেন্টাইনকে অ্যাকসেপ্ট করেছিল কিনা আমি জানি না অ্যানাবেল অ্যাডামস। ঠিক আছে? Next, that's dandy Jimmy Valentine's autograph. He's resumed his business. Who is the speaker and what business is spoken of here? How does the speaker come to the conclusion? 2 + 4 marks এর এটা। The speaker here is Ben Price. এখানে স্পিকার হচ্ছে বেন প্রাইস, who is the police detective or the police investigator, and the business spoken of here is the burglary. কোন ব্যাপারে কথাটা বলা হয়েছে? burglary of the safe cracking. Jimmy Valentine was a professional thief who could break through any bank vault he wanted. যে কোনো ব্যাংক ভল্ট চাইলে ভেঙে ফেলতে পারতো, এতটাই স্কিলফুল ছিল। প্রফেশনের দিক থেকে কিন্তু ভালো, কিন্তু ব্যাপারটা দেখ মানে প্রফেশনের একদম হাইয়েস্ট পয়েন্টে রয়েছে। সবাই কিন্তু ভালো চোর হতে পারে না, যেমন সবাই ভালো টিচার হতে পারে না, সবাই ভালো পুলিশম্যান হতে পারে না, সবাই ভালো ব্যবসায়ী হতে পারে না, কিন্তু চোর হিসেবে খুব ভালো চোর ছিল। Next, Ben Price came to investigate the scenes of safe cracking in 3 places, namely Richmond, লংস্পোর্ট আর জেফারসন সিটি। এই 3টে ঘটনা ঘটেছিল এবং এই 3টে ঘটনাতেই সেম নিদর্শন পায়। That means the autograph. In all the 3 cases, he observed a striking similarity. Everything was done quite easily. Only one hole was made to crack the safe. তাহলে প্রতিটা জায়গায় সিমিলারিটি দেখতে পাচ্ছে, একটা হোল বানিয়েই ক্র্যাক করে দিচ্ছে সব কটা কেসেই। He knew that Jimmy only had the drill that could do such work. এবং সে জানতো যে জিমির কাছে এই ধরনের ওয়েপন রয়েছে যেটার মাধ্যমে ও কাজগুলো করতে পারে। From this, he concluded that these were the crimes committed by Jimmy Valentine. এবং এখান থেকেই তিনি কনক্লুশনে এসেছিল যে জিমি ভ্যালেন্টাইন বদলে গেছে, জিমি ভ্যালেন্টাইন এই চুরিগুলো করেছে।
ওকে, চলো এই অবধি ক্লিয়ার হলো? আচ্ছা, পরের প্রশ্ন। What did Jimmy write to his old friend? Why did he write so? কি লিখেছিল, কি লিখেছিল এবং কেন লিখেছিল চিঠিতে? ম্যাম তাহলে কি বলছেন ট্রাই করে দেখবো? হিডেন ট্যালেন্ট ট্রাই করতে গিয়ে এখন তুমি যদি এখন জেলে চলে যাও, তার দায়ভার কিন্তু ম্যামের নেই। আর তারপর ধর পুলিশে এমন মার মারলো, ছাল চামড়া গুটিয়ে দিল, তখন কি করবি? হ্যাঁ, ডিটেকটিভ হিসেবেও বেন প্রাইস ভীষণ এক্সপার্ট ছিলেন। ঠিক আছে, চলো। জিম করতে যাবি তোরা? এই বয়সে জিমও করিস? কোথা থেকে এত ইন্সপিরেশন পাস তোরা এই বয়সে? আমি তো মানে সকালে টিউশন, বিকেলে টিউশন, মাঝখানে স্কুল, স্কুলে গিয়েও টিচারের বকা, তারপরে ল্যাবে গিয়ে কাজ ভুল করলে টিচারের, আমার জিওগ্রাফি টিচার খুব বকতেন। তো তোরা এর মাঝখানে আবার জিমও করতে পারিস? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও ছিল, সাথে সাথে বাড়িতে মায়ের বকা, তোরা এর সাথে জিমও করতে পারিস। হাউ সুইট, হাউ এক্সট্রা অর্ডিনারি ইউ আর। চলো, আমি জানি এখানে ভ্যালেন্টাইন চলছে আর্টস গ্রুপে, আমি একবার দেখলাম যে এখানে লিখেছে রিম্পা আই লাভ ইউ, কিন্তু রিম্পা তো তোমাকে রিপ্লাই দিচ্ছে না বাবা, তোমাকে রিম্পা তো তোমাকে পাত্তাও দিচ্ছে না। তুমি কি করে এত মানে নিজের সেলফ রেসপেক্টেড, মানে সেলফ রেসপেক্টকে ধুলোতে মিশিয়ে দিয়ে এইভাবে রিম্পাকে প্রপোজ করছো? রিম্পা তো তোমাকে পাত্তাও দেয় না। ফিলিং স্যাড ফর ইউ বিকাশ। চলো এবারে আসছি। তো হোয়াট ডিড জিমি রাইট, কি কি লিখেছিল? আফটার হিজ ইয়ার লং স্টে ইন এলমোর, জিমি রোট আ লেটার টু হিজ ফ্রেন্ড বিলি ইন এ লিটল রক। কি লিখেছিল? হি ওয়ান্টেড টু মিট হিম অ্যাট সুলিভানস প্লেস অন দ্য নেক্সট ওয়েডনেসডে নাইট। এবং সে কি লিখেছিল? শি রোট দ্যাট শি ওয়ান্টেড টু গিভ হিম হিজ বার্গলারিজ টুলস অ্যাজ আ গিফট। কারণ ও ভালোবাসায় পড়ে নিজের জীবনকে পরিবর্তন করে ফেলেছিল। আমি বুঝতে পারছি না বিকাশ কি নিজেকে এইভাবে পরিবর্তন করতে পারবে রিম্পাকে ভালোবেসে? রিম্পা তবুও রিপ্লাই দিচ্ছে না। রিম্পা প্লিজ, রিম্পা রিপ্লাই প্লিজ, বাট রিম্পা ডাজন্ট রিপ্লাই। ইটস ওকে বিকাশ, হয় এটা সবার সাথেই হয়, অনেকের সাথেই ঘটেছে, তো ইটস ওকে। He wrote this because he was in love with the most beautiful woman whom he was going to marry. So that is the reason behind giving away his burglar tools. He wrote this because he was in love with the most beautiful woman whom he was going to marry. He added that he did not want to touch other people's money anymore. অন্যের টাকা টাচও করবে না। He felt that this straight life was real life. এখানে যে চ্যাটে কি কি চলে কি বলবো। এখানে আমরা জিমি ভ্যালেন্টাইন দেখছি, ওখানে আরেকজন আশিককে দেখতে পাচ্ছি। চলো, আরমান আবার ওই চ্যানেল থেকে এই চ্যানেলে চলে এসছে কমেন্ট করবে বলে। তোরা, তোদের যে কি হবে। এবারে আসছি নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটা একেবারে প্রেমে মাখো মাখো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা একটুখানি চলো আলোচনা করে নিই। এই প্রশ্নটা হচ্ছে আচ্ছা, বিকাশ রিম্পার থেকে রিপ্লাই না পাওয়ার পরে বিকাশ এখানে কমেন্ট করছে, ম্যাম রিম্পাকে কিছু বলো। রিম্পা রিপ্লাই দেবে না, মেনে নাও। সবাই অ্যানাবেল অ্যাডামস হয় না, সবাই জিমি ভ্যালেন্টাইনের মতো লাকি হয় না। তুমি জিমি ভ্যালেন্টাইন নও। তো এখানে কি বিকাশ বলবো? তা থাক, জিমি ভ্যালেন্টাইনই বলি।
Jimmy Valentine looked into her eyes, forgot he was, and become another man. So this one is this one is the finest example of love at first sight. Whose eyes are referred to here? Jimmy met Annabel Adams in the street of the town named Elmore. And এখানে কার চোখের কথা বলা হয়েছে? এখানে অ্যানাবেল অ্যাডামসের চোখের কথা বলা হয়েছে, রিম্পার না। আর where did Jimmy meet her? কোথায় মিট করেছিল? আর what was Jimmy doing before? এর আগে কি করছিল? How did he become another man? কিভাবে জিমির মধ্যে এই পরিবর্তন ঘটলো, ঠিক আছে? ঠিক আছে, তো Jimmy met Annabel Adams in the street of the town named Elmore. Before his meeting with Annabel Adams, Jimmy was a notorious burglar. তো রিম্পার সাথে মিট করার আগে বিকাশও একজন খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু বিকাশ রিম্পাকে মিট করার পরে বিকাশ এখন রিকোয়েস্ট করছে এখানে, রিম্পা তুমি আমাকে ব্লক করো না। তো তার আগে খুব ভালো স্টুডিয়াস একজন ব্যক্তি ছিল বিকাশ, কিন্তু রিম্পাকে দেখার পরে তার মধ্যে পরিবর্তন আসে। ঠিক যেরকম ভাবে জিমি ভ্যালেন্টাইন অ্যানাবেল অ্যাডামসকে দেখার আগে সে ছিল শ্রেষ্ঠ বার্গলার, তারপরে সে পরিবর্তিত হয়ে যায় একজন ভালো মানুষ। তো জিমি ফেল হেড ওভার heels in love at first sight with Annabel. He was charmed by her beauty and innocence and resolved to lead an honest life for her sake. Within a minute সে বুঝে নেয় যে চুরি আর করব না, ঠিক আছে, চুরি আর করব না। He opened a shoe business in Elmore and flourished, এবং অটোমেটিক্যালি তার বিজনেসটা ভালোভাবে চলতে থাকে। আফটার ইয়ার হি ওয়াজ ফাইনালি এঙ্গেজ টু গেট ম্যারিড টু অ্যানাবেল। হি অলসো ডিসাইডেড টু গিভ হিজ সেট অফ বার্গলার টুলস টু আ ফ্রেন্ড অ্যান্ড অ্যাজ হি গিভ আপ হিজ ওল্ড প্রফেশন। তাহলে এইভাবে বিকাশের মধ্যে না জিমি ভ্যালেন্টাইনের মধ্যে পরিবর্তন এসেছিল। বা হাউ ডিড জিমি ভ্যালেন্টাইন বিকাম অ্যান আনাদার ম্যান, এটাও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এটা পুরোটাই 6 মার্কস হিসেবে প্রশ্ন আসতে পারে। এবার আসছে পরের প্রশ্ন, হাউ ডিড আগাথা গেট ট্র্যাপড ইন দ্য ভল্ট, হাউ ওয়াজ শি সেভড? কিভাবে আগাথা ভল্টে আটকে গেছিল এবং কিভাবে ভল্ট থেকে বেরিয়েছিল? আগাথা অ্যান্ড মে, the two children of Annabel's elder sister, were present in Elmore Bank. Elmore ব্যাংকে দুজনেই প্রেজেন্ট ছিল। Where a new safe and vault was fixed. While the adults in the group were watching the functions of the new safe with its knobs and clocks, দেখবি বিয়ে বাড়িতে এরকম কিছু বাচ্চা থাকে বা পুজো প্যান্ডেলে এরকম কিছু পাকা বাচ্চা থাকে যাদেরকে হাজারবার মানা করা সত্ত্বেও, যাদেরকে বকা সত্ত্বেও তারা কারোর কোনো কথাতে কান না দিয়ে সেই কাজটাই করবে যে কাজটা করা উচিত না। তো দেখবি এরকম বিয়ে বাড়িতে কোনো না কোনো ঘটনা ঘটে, বিয়ে বাড়িতে কোনো একটা বাচ্চা, প্রচন্ড পরিমাণে বদমাশ একটা বাচ্চা সিঁড়ি থেকে উল্টে গেল, কিংবা বিয়েবাড়ির কোনো একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে নষ্ট করে দিল, কিংবা কারোর সাথে কারোর মারামারি হয়ে গেল, এইরকম ধরনের ঘটনা ঘটায়। তো সেরকমই আমাদের আগাথা আর মেয়ে, যে জিনিসটা তোমার প্রয়োজন নেই বাবা, তোমার সেই জিনিসেই কেন ঘাটাঘাটি করার দরকার? ভল্টে ঢুকে খেলা করছে, দেখো পাকা বাচ্চার ফল, পাকামো করার ফল দেখো। তো after that, when the elders were not looking, the 9-year-old May shut her sister Agatha inside the vault and turned the knobs. ছোটবেলায় এটা করার আমার ভীষণ ইচ্ছা ছিল, আমার কাজিনদেরকে এরকম ঢুকিয়ে লক করে দেওয়া, কিন্তু আমি ওরকম পাকা বাচ্চা ছিলাম না, ভালো বাচ্চা ছিলাম, তাই করতে পারিনি, কিন্তু মন থেকে আমার ওটাই করার ইচ্ছা ছিল। যেটা যেটা করা উচিত নয় সেটাই করতে হয়। সবাই একটা এক্সাম্পল দিচ্ছে নিজের ব্রাদার এই সেই বলে, বা কেউ কেউ নিজেকেই বলছে। আমি জানি তোদের মধ্যেও এই ধরনের সুপ্ত ইচ্ছা। এই আমি সেদিন ক্লাস 12-এর ক্লাসেও একদিন বলছিলাম যে একবার সমুদ্রে ঘুরতে গেছিলাম দীঘাতে, তো ফ্যামিলির সাথে সবার সাথেই গেছিলাম, তো আমার কাজিনও গেছিল, আমার ভাই। খুব ইচ্ছা ছিল সমুদ্রের ওখানে পাড়ে ওকে ফেলে দিয়ে চলে আসতে, যে বেশ হারিয়ে টারিয়ে যেত। খুব একটা ছোট নয় আমার থেকে খুবই অল্প কিছু দিনের ছোট। তো কিন্তু আমি তো বড় দিদি, আমার তো একটা কর্তব্য আছে। আমি ভেবেছিলাম ওকে ফেলে চলে আসবো এবং ও যাতে হারিয়ে যায়, কিন্তু আনফর্চুনেটলি করতে পারলাম না।
ঠিক সেরকম মেয়ে আর আগাথা, মেয়ে ওর সিস্টার আগাথাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে নক করে দিয়েছে। এরকম ছোটবেলায় হয়েছে? দাদা বা ভাই বোন বা তোরা নিজেরাও করে থাকতে পারিস। তো মিস্টার অ্যাডামস ডিড নট নো দ্য ফাংশনিং অফ দ্য লক অফ দ্য সেফ হুইল। এবার বড়দের তো জানার কথা যে এই ধরনের বাচ্চারা এরকম করতে পারে, তাদেরকে এরকম জায়গাতে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাও নিয়ে এসেছে। তো এরকম কাজ ঘটেছে। তো মিস্টার অ্যাডামসও জানতো না যে লকগুলো কিভাবে কিভাবে ফাংশনিং করে। তো they felt helpless and the mother of the little child was frantic to recover her trapped child. At that time, Annabelle requested Ralph or Jimmy to do something. Jimmy knew that he could break open the door with his tools, but it would reveal his true identity. ও জানতো যে উইদিন আ সেকেন্ড ওর কাছে ও তো যে কোনো সেফকে একদম ক্র্যাক করে দিতে পারে উইদিন আ সেকেন্ড, জাস্ট লাইক আ র্যাডিশ টু পুল আউট ফ্রম আ ওয়েট সয়েল। এরকম ওয়েট সয়েল থেকে র্যাডিশ তুলে আনার মতন করেই ও ক্র্যাক করতে পারে সেফকে। কিন্তু ও বুঝতে পেরেছিল যে যদি এই কাজটা করে, বা ও জানতো যে এই কাজটা করলে ওর আইডেন্টিটি ওপেন হয়ে যাবে, কারণ এটা কোনো সাধারণ মানুষের পক্ষে এইভাবে ভল্ট ওপেন করা সম্ভব নয়। কিন্তু তা সত্ত্বেও ইট স্যাক্রিফাইসিং হিজ ওন ইন্টারেস্ট হি ব্রোক দ্য ওপেন ডোর টু সেভ দ্য চাইল্ড উইদিন 10 মিনিটস। নেক্সট, হু ওয়াজ বেন প্রাইস? এই প্রশ্নটা মানে বেন প্রাইসের ক্যারেক্টার সেম। বেন প্রাইস পুলিশ ডিটেকটিভ, আর কেন এন্ডে ও জিমিকে অ্যারেস্ট করেনি? ঠিক আছে, এটা আগেই আমরা আলোচনা করেছি। বিকজ হি নিউ দ্যাট জিমি ভ্যালেন্টাইন টোটালি চেঞ্জড হিজ ইনার সেলফ, দ্যাটস ওয়াই ওকে আর গ্রেপ্তার করেনি। চলো এরপরে আমরা আসছি অফ স্টাডিজ। এরপরে আমরা আসছি অফ স্টাডিজ। চলো 1 মিনিট দাঁড়া, একটু জল খাই তারপরে। চলো শুরু করি। অফ স্টাডিজ কার লেখা? কার লেখা? স্যার ফ্রান্সিস বেকনের। ওরা করাবো এসে কি, আগে পড়িয়ে নি, আগে লং আনসার গুলো করিয়ে দিই, তারপরে শুধু শর্ট আনসার করাবো। আচ্ছা, যাদের অফ স্টাডিজ নেই তারা এটাকে স্কিপ করে যা, আবার পরে জয়েন করিস 15-20 মিনিট পরে। আমাকে নিমন্ত্রণ করে ফেলে, এর মধ্যে দুটো প্রশ্ন পড়াতে পড়াতে সব কমপ্লিট হয়ে গেল, নিমন্ত্রণ করে দিয়েছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। যাদের যাদের নেই তারা তারা এই চ্যাপ্টারটাকে স্কিপ করতে পারিস, ঠিক আছে? আচ্ছা, স্যার ফ্রান্সিস বেকনের লেখা ভালো কথা, ওইগুলো হচ্ছে জনরা তো লিখলামই না, শর্ট স্টোরি। দাদা 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 ঝট করে লিখে দিই একবার। এটা লিখে দিই। দুটোই আগের দুটোই ছিল শর্ট স্টোরি, কারণ এটা হচ্ছে এসে। এই গল্প না, গল্প না।
চলো যেটা করছিলাম, জনরার মধ্যে পড়ছে হচ্ছে এটা এসে, গল্প নয়। কত সালে পাবলিশ হয়েছিল? 1557-তে। খ্রিস্টাব্দে। এরকম স্প্যামিং করা যদি বন্ধ না করিস তাহলে আমি কিন্তু ব্লক করিয়ে দেবো। বারবার বারবার একই এবং ফালতু কমেন্ট করা বন্ধ করো, ঠিক আছে? ঠিক আছে, নাহলে আমি এখনই বলছি, এখনই বলছি। This essay explores the theme of the nature and benefits of study. তাহলে এখান থেকে আমরা অফ স্টাডিজ থেকে আমরা কি জানতে পারি? অফ স্টাডিজ থেকে আমরা জানতে পারি যে স্টাডির নেচার কি এবং তার বেনিফিটস কি, তার উপকারিতা কি কি, এবং এই চ্যাপ্টার থেকে এই দুটো ধরনেরই প্রশ্ন আসে, ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার থেকে এই দুটো ধরনেরই প্রশ্ন আসে অফ স্টাডিজ থেকে। তো প্রথমেই আসছি, এটা আমি তোদেরকে আগে বহুবার করিয়েছি, এই প্রশ্নটা ক্লাসেও করিয়েছি, এই প্রশ্নটা তোদের পরীক্ষাতে বা ডিপিপিতেও দিয়েছিলাম। তো অফ স্টাডিজের যে প্যাটার্ন, এসের লেখার যে প্যাটার্ন বা স্টাইল, সেটা কিরকম এটা আগে করিয়েছি, তবুও আমি আরেকবার নতুন করে ডিসকাস করে দিই। বেকন্স এসেস আর ইম্পার্সোনাল পিসেস, এমন নয় যে তিনি পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছেন, তিনি একটা ওভারঅল ওভারভিউ দেন। দে রিফ্লেক্ট হিজ সায়েন্টিফিক অ্যান্ড ইনকোয়ারিং মাইন্ড, এমন নয় যে নিজে যেটা ভাবেন, নিজে যেটা বলেন সেটাকেই উনি আরোপ করে দিচ্ছেন, সেটা নয়। তিনি সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে বা সায়েন্টিফিক বা এনকোয়ারির মাধ্যমে তিনি যে যে জিনিসগুলো পান, যে উত্তরগুলো পান, সেগুলোকেই উনি তার এসেতে রাখেন। তার এসের মধ্যে অনেকগুলো এসে, যেরকম অফ ট্রি প্ল্যান্টেশন, অফ স্টাডিজ, এরকম অনেক রকমের তার এসে ছিল, এবং তার প্রতিটা জিনিসেরই উপকারিতা কি ইত্যাদি উনি আলোচনা করতেন। বিকজ এসেস আর ইম্পার্সোনাল পিসেস, দে রিফ্লেক্ট হিজ সায়েন্টিফিক অ্যান্ড ইনকোয়ারিং মাইন্ড। টকিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অফ মেন অ্যান্ড অ্যাফেয়ার্স অফ হিজ টাইম, হিজ এসেস হ্যাভ ভ্যালুয়েবল অ্যাডভাইসেস ফর হিজ রিডার্স। তার এসের মধ্যে থেকে রিডার্সদের ভ্যালু, মানে রিডার্সদেরকে অ্যাডভাইস দিতেন, ভ্যালুয়েবল বিভিন্ন বিভিন্ন অ্যাডভাইস। তো হিজ এসে অফ স্টাডিজ ইজ নো এক্সেপশন, এটাও অন্যথা নয়। যার যার নেই তোরা চলে যেতে পারিস, আবার পরে জয়েন করিস 15-20 মিনিট পরে, ঠিক আছে? Therefore the language is cryptic and terse, একদম খুব সংক্ষিপ্ত আকারে এবং ভীষণ ব্রিফলি এবং ফার্মলি এই এসেটা লেখা, এমন নয় যে গল্পের আকারে লেখা। The sentences are often maxim quotable in nature, like reading maketh a full man, conference a ready man, and writing an exact man. এই ধরনের কোটেবল লাইনগুলো দেখ, কোটেবল লাইন, ঠিক আছে? However brief, the essay contains complex variety of matter where each two-part sentence repeat the ideas of preceding one. যেরকম ভাবে প্রথমে একটা উনি যুক্তি দিলেন এবং সেই যুক্তিটাকে জাস্টিফাই করলেন, প্রতিটা লাইনের ক্ষেত্রে এরকম দেখা যাবে। He also uses a great range of images in his essay, like plant imagery, for natural abilities are like natural plants. তাহলে উনি ইমেজারি ইউজ করেছেন,
ইমেজারি ইউজ করেছেন। কিরকম ভাবে ইমেজারি ইউজ করেছেন? বলছেন যে ন্যাচারাল যে মানে স্টাডির যে এবিলিটি, সেটাকে কি বলা হয়েছে, যেরকম প্ল্যান্টের মতো, প্ল্যান্টকে আমরা যদি গাছকে যদি বাড়তেই দিই তাহলে আগাছার মতো হয়ে যাবে। কিন্তু সেটা যদি আমরা সঠিকভাবে প্রুনিং মানে আমি কি বলছি, ছাঁটাই করা। অর্থাৎ কোনো দেখবি পার্কে গেলে দেখবি যে পার্কের গাছগুলো খুব সুন্দর করে বল শেপের, চেয়ার শেপের ইত্যাদি রকমভাবে শেপ করে রেখেছে, তাহলে সেটা খুবই দৃষ্টি বা শোভাবর্ধনকারী। তো তোর নলেজ যদি তুই গেন করতেই থাকিস, নলেজ গেন করতে এমন একটা সময় আসবে তুই নলেজ গেন করছিস কিন্তু তোর পুরনো নলেজ বেরিয়ে যাচ্ছে। তো সেটারও একটা লিমিটেশনের দরকার রয়েছে। সমস্ত জিনিসের ক্ষেত্রে লিমিটেশনের প্রয়োজন রয়েছে। যেমন আমাকে বললো যে কফি খাওয়ার লিমিটেশনের প্রয়োজন রয়েছে, নাহলে উচ্চ রক্তচাপ, বুক ধড়ফড়, মাথা ব্যথা ইত্যাদি অনেক কিছু করতে পারে। তো সেরকমভাবে পড়াশোনার ক্ষেত্রে বা স্টাডির ক্ষেত্রেও বা নলেজ আরোহণের ক্ষেত্রেও একটা লিমিটেশনের প্রয়োজন রয়েছে। তো এবং ফুড ইমেজারি দিয়েছিলেন, যেমন সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড, আদার্স টু বি চিউড। তাহলে প্রতিটা পার্টে ইমেজারির মাধ্যমে দেখিয়েছেন। আবার অ্যাজ আ ম্যান অফ লেটার্স বেকন ইউজ ল্যাটিন কোটেশন, বিভিন্ন কোটেশন ইউজ করেছেন। তাহলে লেখার মধ্যে কি কি এলিমেন্টস ছিল এগুলোই হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। যেমন ইমেজারি ইউজ করা হয়েছে, কোটেশন ইউজ মানে কোটেড লাইন, খুব কোটেবল লাইন, কোটেড নয়, কোটেবল লাইন ইউজ করেছে, এবং ল্যাটিন ফ্রেজেস ইউজ করেছেন। ল্যাটিন ফ্রেজেস যেমন আবি স্টাডিয়া ইন মোর্স বা সাইমিনি সেক্টরস ইত্যাদি বলেছেন। Of studies like most of his essays is perspective in nature, where he gives his readers general counsels on study in general, on why one should study, what to study and how to study. তাহলে তিন চারটে জিনিস পাই। কেন আমাদের পড়াশোনা করা উচিত, আমি জানি না কেন করা উচিত। হোয়াট টু স্টাডি, এটা তো আমাদেরকে কেউ ডিসাইডই করতে দেয় না কি পড়তে হবে, সিলেবাস বানিয়ে দিয়েছে বোর্ডস, তাই পড়তে হবে। হাউ টু স্টাডি, এটা তো আমি শেখাই তোদের কিভাবে পড়াশোনা করতে হবে। বেনিফিটস অফ স্টাডি, আমি জানি না পড়াশোনার বেনিফিটস কি আছে হয়তো, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, something like that. And even the result of studying in excess. His style is brief, aphoristic throughout the essay. ঠিক আছে? Next, what is the use of studies as propagated by Bacon in his Of Studies? Studies এর ইউজ কি, পড়াশোনা করার, জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা কি? According to Bacon, studies have varied purpose, like giving pleasure. আমি জানি না আজ পর্যন্ত স্টাডি করে কার আনন্দ লাভ হয়েছে। হ্যাঁ হয় বাবা, আমি নিজের পার্সপেক্টিভ দিয়ে সবাইকে জাজ করব না। যারা সত্যি পড়াশোনা করতে ভালোবাসে তারা প্লেজার পায়। আমি জানি না পড়াশোনা করে কার জীবনে, হ্যাঁ অনেক স্টুডিয়াস মানুষ রয়েছে যারা পড়াশোনা করতেই ভালোবাসে, যারা রিসার্চ করছেন, যারা পিএইচডি করছেন, তারা পড়তে ভালোবাসেন। সবাইকে নিজের মতো করে ভেবে ফেলি আমি, বা তোদের মতো করে। তো স্টাডি অনেকে ভালোবাসে তাই করে, কারণ স্টাডি মানুষকে প্লেজার দেয়। আবার স্টাডি রেটরিক্যাল স্কিল এনহান্স করে। রেটরিক্যাল স্কিল বলতে কি বোঝানো হয়েছে? অর্নামেন্টাল ওয়েতে, অর্থাৎ যুক্তিতর্কের ক্ষেত্রে তুমি অর্নামেন্টাল ওয়েতে কথা বলতে পারবে। অ্যান্ড ইনক্রিজিং এফিসিয়েন্সি ওয়ার্ক, মানে পড়াশোনা করলে তোমার কাজের এফিসিয়েন্সি বাড়বে। এই যে তোমরা আজকে পড়ছো, তোমরা অনেক এফিসিয়েন্ট হবে, ভবিষ্যৎ গড়বে তোমরা। হ্যাঁ, নিউমেরিক্যালস মিলে যাওয়ার পরে ফিলিংটা হচ্ছে সেই স্টাডির। হ্যাঁ, সাইমিনি সেক্টর মানে হচ্ছে চুলচেরা বিশ্লেষক। যারা স্কলার মেন হয় তারা হচ্ছেন এরকম সাইমিনি সেক্টর, যারা কোনো একটা টপিককে মাইনিউটলি বিশ্লেষণ করেন। আমার পরিচিত একজন টিচার রয়েছেন, যার সাথে কথা বলতে কোনো একটা সাধারণ টপিক, ধর কি টপিক নিয়ে আলোচনা করছি, কোনো একটা মানে কিছু একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা গ্যাস হতে পারে, সেটা পেট্রোল হতে পারে, সেটা ডিজেল হতে পারে। ধর পেট্রোলের দাম বাড়া নিয়ে কথা বলছি, উনি কেমিস্ট্রি টিচার। তো উনি ওটাকে ডিসকাস করতে কোথায় উনি মহাজগতে চলে যান, ঠিক আছে, ব্ল্যাক হোল থিওরিতে চলে যান। তো মানে এদেরকে বলা হয় সাইমিনি সেক্টর, যারা একটা জিনিস টপিককে একদম চুলচেরা বিশ্লেষণ করে, এবং বিশ্লেষণ করতে সেই মেন টপিক থেকে অনেক দূরে একটা টপিকে চলে যান। তো
studying is pleasurable when a person is pursuing it while leading a solitary and retiring life. Study তখনই pleasurable বা study তখনই ভালো লাগে যখন পার্টিকুলার পার্সনটা যিনি পড়ছেন পার্সুইং, এটাকে যখন পার্সিউ করছেন সলিটারি ওয়েতে অ্যান্ড রিটায়ারিং লাইফে, অর্থাৎ একাকী নির্জনে যখন পড়ছেন। Rhetorical skills acquired through study helps in writing, conversation and even in oration. তাহলে যখন আমরা অর্নামেন্টাল ওয়েতে স্টাডি করছি তখন আমরা কথা ভালো করে বলতে পারি, তখন আমরা স্পিচ ভালো করে দিতে পারি, তখন আমরা লজিক্যাল ওয়েতে বক্তব্য রাখতে পারি। ঠিক আছে? Through studying a person is also able to take decision, অর্থাৎ পড়াশোনা যে জানে সে ডিসিশন ইজিলি নিতে পারে। আমি এত পড়াশোনা করেও আমি ডিসিশন নিতে পারি না যে আমি কোন ড্রেসটা কিনবো, সো এসব বেকার। পড়তে হয় তাই লিখতে হয় তাই লিখবি, একদম মন থেকে নিবি না এটা। And dispose work in an orderly manner. Well-read and learned man can give advice in general and plan and arrange things in proper order. যিনি স্টাডি করেন, যিনি লার্নেড ম্যান হন, তিনি ভালো ভালো অ্যাডভাইস দেন। আর আমি এদিকে তোদেরকে কি অ্যাডভাইস দিচ্ছি? খারাপ অ্যাডভাইস দিচ্ছি। যাই হোক, তার মানে আমি লার্নেড ম্যান নয়, বুঝে গেছি। থাক, আমি আর নিজেকে কখনোই এভাবে কম্পেয়ার করবো না। বাট অ্যাজ বিকম সে স্পেন্ডিং টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ কনসিডার টু বি লেজিনেস। কিন্তু খুব বেশি যে পড়াশোনা করে সে লেজি হয়ে যায়। To use too much of rhetoric in writing, লেখাতে অনেক বেশি আলংকারিক প্রয়োগ, আলংকারিক শব্দের প্রয়োগ বা অলংকারের প্রয়োগ একটা লেখাকে বোরিং বানিয়ে দেয়। আচ্ছা, to use too much of rhetoric in writing, conversation or oration is showing off going entirely by the books and their rules is considered eccentricity of a scholar. তো কোনো কিছুই বেশি বেশি ভালো না। সো acquiring knowledge through studies alone is of no use. শুধুমাত্র নলেজ গেইন করলেই হবে না। আমি ট্রুথ রিভিল করছি না, ইটস ওকে। নিজের মনে বকে যাচ্ছি, কি করবো বলে, এটা পড়ে, এটা আমি যখন নিজে পড়েছিলাম আমার তখন খুব ফালতু লেগেছিল, কিন্তু আমি তো এটা ওপেনলি বলতে পারি না, কারণ আমি তো টিচার, আমাকে তো ওদেরকে পড়াতে হবে, আমাকে বলতে হবে খুব ভালো চ্যাপ্টার, তোরা পড়। It is the judiciousness coupled with contemplation that makes a man truly wise. ঠিক আছে, চলো পরেরটা। আচ্ছা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। What did Bacon tell about books and how different books should be read in his essay? ডিফারেন্ট কিভাবে আমরা বইকে গ্রহণ করব। ফুড ইমেজারি দিয়ে যেভাবে দেখিয়েছিলেন, বাই ইউজিং ফুড ইমেজারি, কিভাবে খাবারের মতো করে আমরা বইকে গ্রহণ করব। ঠিক আছে, তো Bacon has categorized book by using food metaphor. According to him, some books are to be tested. কিছু বইকে টেস্ট করতে হবে just to know about its overall spirit and flavor. ওভারঅল বইটা কিরকম, ঠিক আছে? আমি তো মিথ্যেটাও বলতে পারি, কিন্তু কি করি বল, আমি সত্যিটাই বলে ফেলি। এখন ব্রেক, আগে পড়িয়ে নি অফ স্টাডিজ, নোবেল লেকচার আর ফ্লাই। এই তো দুটো আছে, নোবেল লেকচার আর ফ্লাই পড়িয়ে তারপরে ব্রেক দেবো। চ, just to know about its overall spirit and flavor. In the second category, there are some books which should be swallowed or read quickly without savoring those deeply. এবং আরো কিছু রকমের বই রয়েছে সেকেন্ড ক্যাটাগরিতে, যেটাকে ফেলেছে, যেটাকে সোয়ালোড, অর্থাৎ যেরকম করে আমাদেরকে ছোটবেলায় মা নিম পাতার রস বা কালমেঘ পাতার রস খাই দিত, সোয়ালো করে নিতাম, আমরা ঢক করে গিলে নিতাম, অর্থাৎ উইদাউট এনজয়িং, সেটাকে পুরোপুরি গ্র্যাব করে না, যেরকম করে আমরা পড়াশোনাটা করি, বোঝার চেষ্টা করি না, জাস্ট শুধুমাত্র গিলে ফেলি, সেরকম ভাবে there are some books which are to be properly chewed. কিন্তু কিছু কিছু বই আছে থার্ড ক্যাটাগরিতে, সেই বইগুলোকে রেখেছে যে বইগুলোকে আমাদের ডাইজেস্ট করার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাসিমিলেট করতে হবে। ঠিক আছে, accordingly we should read some books only in parts. কিছু কিছু বই আমাদের শুধু পার্ট পার্ট পড়তে হবে। যেমন তোরা ইংলিশটাকে পড়িস, যে যে চ্যাপ্টারগুলো আছে সেটার মধ্যেও তোরা আবার বলি যে দুটো পোয়েম রয়েছে ম্যাম, একটা পোয়েম পড়ে গেলেই হবে তো,
ঠিক সেরকম পার্ট পার্ট পড়ে যাস। সাম বুক শুড বি রিড ক্যাজুয়ালি উইদাউট পেইং মাচ অ্যাটেনশন। কিছু বই আছে যেটাকে ক্যাজুয়ালি পড়ে চলে গেলাম, ছোটবেলায় যেরকম আমাদের পরিবেশ পরিচয়ের বই ছিল সেটা। But Bacon mentioned about a few books which are to be studied attentively with all seriousness, এবং কিছু বই আছে যেটাকে প্রচন্ড সিরিয়াসের সাথে পড়া উচিত, যেমন তোরা নিউমেরিক্যালস গুলো করিস সেরকম। Bacon further adds that some books may be read through deputy or the summarized version of those books made by others. আবার কিছু কিছু বই বলেছে যেগুলোকে ডেপুটিকে দিয়ে পড়ানো উচিত এবং নিজেদেরকে সামারি শুধু জেনে নিলেই হবে। যেরকম তোরা কোনো একটা চ্যাপ্টার, হ্যাঁ করাবো 2 মার্কসের প্রশ্ন একদম শেষের দিকে করাবো, ঠিক আছে, আগে 5 মার্কসগুলো আলোচনা করে নিই। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে কিছু কিছু বই যেমন লাস্টের পোর্শনটা বলেছে যেটা আমরা নিজেরা পড়ে যাই না, বন্ধুদের থেকে তুই পড়েছিস ভাই একটু বলে দে না, একটুখানি সামারি করে বলে দে না, একবার একটু দেখিয়ে দে, আমরা লিখে নেব। তো সেটা নিজেরা পড়ছি না, অন্যের থেকে পড়ে শুধু সামারাইজ ভার্সনটুকু শুনছি। এটা হচ্ছে ডিফারেন্ট বইকে ডিফারেন্টভাবে পড়ার টেকনিক, নিনজা টেকনিক। এবার আসছি ডিফারেন্ট ফিজিক্যাল এবিলিটি। হ্যাঁ বাবারে ফ্লাই পড়াবো পড়াবো, যখন যেটা পড়াই তখন সেটাতে তোদের মন থাকে না। এইবার এইবার ঝামেলা লাগবে। আরমান বলছে আমাকে আগে আমাদের নোবেল লেকচার আগে পড়ান, আমার ফ্লাই নেই। ওদিক থেকে স্নেহা বলছে আমাকে আগে ফ্লাই পড়ান, আমাদের নোবেল লেকচার নেই। আমার যে অর্ডারে রয়েছে আমি সেই অর্ডারে পড়াবো, আমি কারোর কথা শুনছি না। এই তোদের মধ্যে তোরা ঝামেলা কর, আমি কিছু জানি না। What different sport or physical activity did Bacon mention to cure diseases of the body in his essay? কি আর why did he mention those in his discourse on studies? Bacon is of the opinion that different diseases of the body can be cured by practicing different types of physical activities বা physical exercises বা physical sports. তো কি লিস্ট করেছেন, এটা তোরা না এরকম ভাবেও লিখতে পারিস, বুলেটিন দিয়ে লিখতে পারিস। According to him, stone and kidney diseases are cured by taking part in bowling game. শুটিং আর আর্চারি করলে কি হবে, they are able to cure the disease of lung and breast and disease of stomach and digestion are removed by gentle walking. আর while horse riding helps to cure diseases of head or brain. আমি জানি না, আমি যদি হর্স রাইড করি আমার মাথার পাগলামি কি থেমে যাবে, ঠিক হয়ে যাব? তোরাই বলতে পারিস যে আমি যদি হর্স রাইডিং করি তাহলে আমার এই মাথার যে ডিজিজ সেটা কি ঠিক হবে? আমি জানি না, চেষ্টা করে দেখতে পারি। Bacon has mentioned about physical exercises because he thinks that every intellectual infirmity can be cured by proper studies as physical ailments can be cured by proper exercise. যেরকম ভাবে প্রপার স্টাডির মাধ্যমে তোমাদের মধ্যে থাকা ইনফার্মিটি ঠিক হয়ে যায়, সেরকম ভাবে প্রপার এক্সারসাইজের মাধ্যমে শারীরিক রোগও cure হয়ে যাওয়া possible. He has mentioned about a number of different subjects which is helpful to cure particular mental or intellectual disabilities. তোরা কর ভোট, আমি কিন্তু কিছু জানি না, তখন দেখবো 50-50 হয়ে যাবে, তখন আমি কোনটা আগে পড়াবো তখন তোদের সমস্যা হয়ে যাবে। নেক্সট, let him study the schoolmen for their simony sectors. এই যে simony sectors বলতে কি বুঝিয়েছেন? simony sectors চুলচেরা বিশ্লেষক, আরেকবার বলে দিই, আমি ছোট্ট করে বললাম। ঠিক আছে, স্কুলমেন আর দ্য থিওলজিক্যাল স্কলার্স, যারা কিনা পড়াশোনা করে এবং ডিসকাস করে রিলিজিয়াল এবং ফিলোসফিক্যাল ইস্যুস ইন দ্য মিডিল এজেস। আর সাইমিনি সেক্টর বলতে বোঝানো হয়েছে, সাইমিনি সেক্টরের এই জায়গাটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, 2 মার্কসেতেও আমি দিয়েছি সাইমিনি সেক্টরের এই কোয়েশ্চেনটা। হু আর দ্য সাইমিনি সেক্টরস? সাইমিনি সেক্টরস ইজ আ ল্যাটিন ফ্রেজ which literally means one can dissect a small cumin seed. মানে একটা কিউমিন সিডকেও যে মানে ইয়ে করতে পারে, চিরে দেখাতে পারে, বা ইট রেফার্স টু দোজ ফিলোসফার্স হু ক্যান মেক ভেরি ফাইন ডিস্টিংশন ইন রিজনিং, খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারে, ঠিক আছে, ইংলিশে এটাকে বলা হয় হেয়ার স্প্লিটার্স বা চুলচেরা বিশ্লেষক।
According to Bacon, studies of particular subjects can cure our mental and intellectual disabilities. Recommend করেছে যারা যারা যেরকম যেরকম ডিফারেন্ট রকমের ইনক্যাপাবিলিটি রয়েছে তারা কিভাবে ক্যাপেবল হবে, এবং কি বলেছে, দে শুড স্টাডি দ্য ট্রিটিজ অফ স্কুলমেন, অর্থাৎ এই স্কলার্সদের বই পড়তে বলা হয়েছে। ম্যাম বলেছে যেটা আগে আছে সেটাই পড়াবো। ইয়েস, ম্যাম জিম করা খেয়াল করো না বাবা, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। The finer reasoning of schoolmen will help them to develop their own power of reasoning. ওহো, আই এম সো সরি, নোবেল লেকচার আছে, কিছু করার নেই। লাস্ট প্রশ্ন। আচ্ছা, এটা তো এক্ষুনি আলোচনা করলাম। Why did Bacon mean by some books are to be tasted, others to be swallowed and some to be chewed and digested? এটা আগেরটার মতনই ডিসকাস করে দিয়েছি। বাট আই এম সো সরি, নোবেল লেকচার আছে পরের চ্যাপ্টার। না, আমি আর 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 ভোট টোট করবো না। তোরা তোরা এবার তোরা এবার মারামারি কাটাকাটি যা খুশি কর। পরের চ্যাপ্টার নোবেল লেকচার রয়েছে, পড়াতে বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট। আচ্ছা আচ্ছা, শুভমান, শুভমান তুমি কি প্রশ্ন করেছো একটুখানি বলো, আমি দেখতে পাইনি তোমার প্রশ্ন। এরপরে অবভিয়াসলি জোয়ানা, এরপরে অবভিয়াসলি দ্য ফ্লাই হবে, আর তো কোনো চ্যাপ্টার বাকিই থাকলো না। চলো চলো, আচ্ছা আরেকবার বল, আমি তো প্রশ্নটাই দেখতে পাইনি এদের বেকার আর ফালতু কমেন্টে। চলো, নোবেল লেকচার শুরু করা যাক। নোবেল লেকচার থেকে প্রথমেই আসি যে মাদার টেরেসার দুটো তিনটে এক্সপিরিয়েন্স, আলাদা আলাদা এক্সপিরিয়েন্স। প্রথম এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ন্যারেট দ্য এক্সপিরিয়েন্স মাদার টেরেসা হ্যাড ওয়েন দেয়ার ওয়াজ এ গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং সুগার। যখন চিনির আকাল পড়েছিল, বাবা বাংলাতেই তো আলোচনা করছি। এস্টাবলিশ বেকন অ্যাজ এ রেনেসা থিঙ্কার ফ্রম ইয়োর অবজারভেশন অফ স্টাডিজ। রেনেসা থিঙ্কার হিসেবে কোশ্চেন কি ছিল? দাঁড়া দেখি। ও একটা প্রশ্ন তো করাতে ভুলে গেছি, এটা ছিল তো, আমি কেন স্কিপ করে গেলাম। এই যে তোর প্রশ্নটারই উত্তর দেখ। What traits Bacon as a Renaissance thinker do you find in the essay of studies? 20 মিনিট পরে আসবি, 20 মিনিট পরে আসবি, তার মধ্যে এটা পড়ানো হয়ে যাবে, ঠিক আছে? আমি দেখতে পাইনি বাবা, তোর তোর কমেন্টটাই আমি দেখতে পাইনি, বাট তোর এই প্রশ্নটা ছিল। আচ্ছা, এটা একটু বলে দিই চট করে, 2 মিনিটে বলে দিই। ফ্রান্সিস বেকন ইজ নট অনলি কনসিডার্ড এ রেনেসা থিঙ্কার। রেনেসা মানে কি আমি বলেছি, নবজাগরণের প্রতীক। নবজাগরণের প্রতীক নয়, বাট অলসো আ ফাদার অফ মডার্ন সায়েন্স অ্যাজ ওয়েল। লাভ ফর লার্নিং ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য রেনেসা ফিচার্স। রেনেসা একটা মেন ট্রেটই ছিল রেনেসার মধ্যে, যে পড়াশোনার প্রতি ভালোবাসা। দেখবি যারা 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 নবজাগরণের প্রতিকৃত ছিলেন তারা প্রত্যেকে পড়তে ভালোবাসতেন। তো and of studies is an ample proof of his love of studies and learning. Again, reasoning and rationality are inseparable parts of Renaissance mind. As we go through essay of studies, we come across Bacon's power of rational reasoning. চিন্তন মানে খুব লজিক্যাল চিন্তনের কথা উনি বলতেন। So especially in the bifurcated sentences in which he incorporates his solid reasonings. Finally, interest in diversified fields of human activity is another trait of Renaissance mindset. That's why Bacon, as a
রেনেসা থিঙ্কার বা অফ স্টাডিজ পার্টিকুলারলি আমরা যদি ধরি, যেখান থেকে আমরা পাই বেকনস ইন্টারেস্ট ইন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস লাইক প্রুনিং আর কিউরেটিভ এফেক্টস অফ ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড মেডিকেল সায়েন্স বিহাইন্ড ডিজিজ অ্যাভেলেবল অল দ্যাট টাইম, অল দিস এস্টাবলিশ বেকন অ্যাজ আ রেনেসা থিঙ্কার, নবজাগরণের প্রতিকৃত হিসেবে। ঠিক আছে, এবারে আসছি আমরা নোবেল লেকচারে। প্রথমে কি প্রশ্ন ছিল আমাদের, কিভাবে মাদার টেরেসা দেখেছিলেন যে একটা 4 বছরের বাচ্চা তার ভালোবাসা বা লাভ শেয়ার করেছিল পুয়ার চিলড্রেনের সাথে। অর দিয়ে দুটো প্রশ্নই রয়েছে, একই ব্যাপার। তো ইন হার নোবেল লেকচার মাদার টেরেসা হ্যাজ হাইলাইটেড এ নাম্বার অফ এক্সপিরিয়েন্সেস। প্রতিটা এক্সপিরিয়েন্স থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এগুলো করলেই 40 মার্কস হয়ে যাবে, 40 মার্কস হয়ে যাবে এটা করলে। গুড মর্নিং। In her Nobel lecture, Mother Teresa has highlighted a number of experiences and encounters she had in the course of rendering service to the humanity. One such experience was about securing sugar. চিনির আকাল পড়েছিল একটা সময় আমাদের কলকাতা শহরে, এবং এই যে ক্রাইসিসের সময়টা, ওয়ান সুগার ক্রাইসিস ক্রপড আপ ইন কলকাতা অ্যাট দ্যাট টাইম, ঠিক সেই সময় একটা 4 বছরের বাচ্চা, একটা 4 বছরের বাচ্চার মধ্যে কিন্তু এই ধরনের মাইন্ডসেট থাকে না যে আমার কি তোমার কি, এই বিভেদটা থাকে না। তো at that time a 4-year-old boy proposed his parents that he would not eat sugar for 3 days. আমি 4 দিন চিনি খাবো না, তাহলে আমার ভাগের চিনিটা বাঁচবে, যে খাবারে যে চিনিটা যায় বা চাতে বা দুধে যে চিনিটা যায় সেটা 4 দিন ছেলেটা বাঁচায়। ঠিক আছে, সেটা কতটুকুই বা হবে 4 বছরের ছেলে। না, সুমিত দা নয়, সুমিত দা সকালবেলা এখন মনে হয় ব্রেকফাস্ট করতে চলে। সুমিত দা সকালবেলা এত ভয়ঙ্কর পারফিউম মেখে এসেছিল, আনলাম তুমি ক্লাস স্টার্ট করে তুমি এখানে বসবে না, প্রচন্ড রকমের একটা অদ্ভুত রকমের একটা পারফিউম মেখেছিল। যাই হোক, চলো। One sugar crisis cropped up in Kolkata at that time. A 4-year-old boy proposed his parents that he would not eat sugar for 3 days. 3 দিন চিনি খাবো না, এবং তার বদলে যেটুকু চিনি হবে, thus he wanted to accumulate the sugar. সেই চিনিটা জড়ো করে, এবং the little boy solely intended to offer his 3 days accumulated sugar to mother because he wanted to share his saved sugar with the children of mother's home. এবং বলে যে ওই যে চিনিটা জড়ো করেছে কতটুকু হবে, একটা ছোট বাটির চিনি হবে, সেটা ও দান করতে চায়। তো এইভাবেই তো শুরু হয়, মানে ছোট 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 স্টেপ দিয়ে তুমি উপকার করছো মানুষের, তো সেটা ছোট 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 স্টেপ দিয়েই শুরু হয়। তো একটা 4 বছরের বাচ্চা, সে তার স্যাক্রিফাইস করে দিচ্ছে, কতটুকুই বা দিতে পারছে, কিন্তু it is itself a sacrifice. The boy only wanted to release the joy of sharing. When the parents brought the little boy to mother's home, he could not pronounce mother's name correctly. এত ছোট বাচ্চা যে ঠিকভাবে প্রপার ওয়েতে উচ্চারণই করতে পারছে না, বাট হি নিউ হু মাদার ওয়াজ অ্যান্ড হোয়াট দ্য মিশন অফ হিজ লাইফ ওয়াজ। কিন্তু সে জানতো যে তাকে দান করতে হবে, এবং কি মিশন সেটা। The 4-year-old boy wanted the taste of sharing food with the children of mother's home. Mother was deeply moved by the glaring gesture of the little boy for his sense of sharing love with poor children. এই যে সেন্স অফ শেয়ারিং, এই যে মানুষকে আমরা শেয়ার করছি, ঠিক আছে, এই শেয়ার করার যে এবিলিটি, ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু খুব ছোট থেকে ডেভেলপ হয়েছিল বাচ্চাটির মধ্যে। বিস্তারিতভাবে বাংলাতে উচ্চার আলোচনা করছি বাবা। এবার নেক্সট আরেকটা এক্সপিরিয়েন্স, ওল্ড এজ হোমের এক্সপিরিয়েন্স। On one occasion, Mother Teresa had an opportunity to visit an old age home, but she was saddened to see the dismal মানে sad faces of the inmates মানে বাসিন্দা, ঠিক আছে, ওখানকার যারা বাসিন্দা ওল্ড এজ হোমের, তাদের মুখ দেখে ভীষণ স্যাড হয়ে গেছিলেন, কারণ ওখানকার যারা ওল্ড এজে বৃদ্ধাশ্রমে থাকা যে বৃদ্ধারা রয়েছেন, seemed unhappy to mother despite being well provided with amenities. সমস্ত কিছু রয়েছে, তাদের কিন্তু সমস্ত কিছু প্রোভাইড করা হয়, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে ভীষণ রকমের দুঃখ বা স্যাডনেস মাদার
পান। Being surprised, mother asked the sister and learned that they had been abandoned by their own sons and daughters. তাদেরকে তাদের ছেলেমেয়েরাই ছেড়ে দিয়ে চলে গেছে, এখানে পরিত্যাগ করে চলে গেছে, তাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে তাদের ছেলেমেয়েরা বাইরে বাইরে কাজ করে বা বাড়িতেই থাকে, কিন্তু তাদেরকে এখানে ফেলে চলে গেছে। দে আর অ্যাবান্ডনড। দোজ ওল্ড পেরেন্টস ইগারলি লুকড অ্যাট দ্য ডোর, তারা প্রত্যেকে রোজ দরজার দিকে চেয়ে তাকিয়ে থাকেন ছেলে মেয়ের অপেক্ষাতে। আর ইন দ্য ফলস হোপ, মিথ্যা আশায়, কিরকম ভাবে, সাম ভিজিটস by their near ones, যে আমার কাছের মানুষ আসবেন, আমাকে একবার দেখে যাবেন। Being forgotten by the family members, these old inmates felt hurt and become unhappy. The smile slipped from their lips. Such was the experience of Mother Teresa in the old age home. এটা ছিল মাদার টেরেসা ওল্ড এজ হোমের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই পার্টটা। What was the আচ্ছা, why does abortion appear to be the greatest destroyer of peace, বা what was greatest destroyer of peace according to Mother Teresa? এখানে এক মার্কস এরকম ভাবে দিতে পারে। তো according to Mother Teresa, abortion is the greatest destroyer of peace. ঠিক আছে, আর কেন, and what suggestion did she make to avoid it, এবং কি কি সাজেশন দিয়েছিলেন। ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এই জায়গা থেকে। মাদার টেরেসা has firmly mentioned that greatest destroyer of peace is abortion. To her mind, abortion is murder. তার কাছে অ্যাবর্শনের অর্থই ছিল হচ্ছে মার্ডার, এবং একটা ডাইরেক্ট ওয়ার, যেখানে ডাইরেক্টলি মা তার সন্তানকে মারছে। ঠিক আছে, ডাইরেক্টলি মা তার সন্তানকে মারছে। She calls it the greatest destroyer of peace as mother herself is killing the child. She further remarks, if a mother can do that, একটা মা যদি তার সন্তানকে মারতে পারে, unrelated persons can do much more harm to the other. অন্য কেউ তো তাহলে আরো বেশি, অনেক বেশি হার্ম করতে পারে, তাই না? Mother appeals to everyone to stop killing children through abortion. এবং সবাই ইন্ডিভিজুয়ালকে ডেকে উনি বোঝান, an agency to bring the child to her, তার কাছে দিয়ে দেয় সন্তানটাকে অ্যাবর্শন না করিয়ে। She promises to adopt them, তিনি তাকে অ্যাডপ্ট করবেন, and do everything for their upkeep and well-being. She also tried to teach the poor people the method of birth control. এবং গরিব মানুষদের মধ্যে তিনি বার্থ কন্ট্রোলের বিভিন্ন প্রসেস শেখান, সো দ্যাট নো লাইফ ইজ ওয়েস্টেড থ্রু অ্যাবর্শন, যাতে কোনো লাইফই অ্যাবর্শনের মাধ্যমে নষ্ট না হয়। আচ্ছা, নেক্সট, and she died with a smile on her face. যখন ওই মহিলাটি মারা যান, কেন একটা হাসি মুখে নিয়ে মারা যান, and how did she die with a smile on her face? On one evening, Mother Teresa and her sister picked up 4 persons from the street. Among them, a woman was in terrible condition. Mother নিজে তার টেক কেয়ার করেন and placed her on bed. The woman did not complain anything about suffering from hunger, cold and pain as was usual for her in that condition. কারণ সে খুব খারাপ কন্ডিশনে ছিল, কিন্তু একবারও হ্যাঁ, আর যেগুলো বেশি করে স্টার দিয়ে দিচ্ছে সেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, করে যাবি সেগুলো। তো তার সেই কন্ডিশনে তিনি একবারও অ্যাটেনশন ড্র করার চেষ্টা করেনি। নেদার শি ট্রাই টু ড্র মাদার্স অ্যাটেনশন টুয়ার্ডস herself, but she took hold of mother's hand with a beautiful smile on her face, uttered thank you. তার পরিবর্তে সে শুধুমাত্র একটা থ্যাংক ইউ বলে, and died. Thus she died without blaming anyone, with a smile of thankfulness on her face. আচ্ছা, অ্যাবর্শনের এই কোয়েশ্চেনটাও, এটাও ইম্পর্টেন্ট, এটাই করালাম, সেম কোয়েশ্চেন, সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান। নেক্সট, স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, নট দ্যাট কাইন্ড অফ লাভ যেটা এই বিকাশ আর রিয়ার করছিল, সেটা নয় কিন্তু, এটা আলাদা। Smile is the beginning of love. What according to mother is the essence of smile, and show how smile is the beginning of love. Acha. According to mother, the essence of smile is immense in our life. Good day একটা অ্যাড দেয় দেখবি, গুড ডে বিস্কুটের। গুড ডে বিস্কুট বলতে মনে পড়ে গেল, আমার খুব খিদে পাচ্ছে, একটা বিস্কুট খাই। তারপরে বলছি।
Hmm. According to mother, the essence of smile is immense in our life. Smile liberates our mind from the earthly complication. When we smile, we forget the worldly pursuit for that moment and we cheer others with it. তো স্মাইল, গুড ডে বিস্কুটে দেখবি যে বলে যে স্টার্ট আ ডে উইথ স্মাইল। স্মাইলিং করা বা হাসা ভীষণ 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 জরুরি মানুষের জীবনে। স্মাইলের সাথে সাথে, হাসির সাথে সাথে মানুষের মনের মধ্যে পরিবর্তন ঘটে, মানুষের চিন্তা ভাবনা অনেকটা লাইট হয়ে যায় সেই সময়। অ্যাজ উই স্মাইল উই বিকাম ফ্রি ফ্রম অল বন্ডেজেস। Thus it helps to arouse cares, affection, love in others with whom we smile. কারোর দিকে এরম করে চোখ পাকিয়ে গেলি, সে তোকে কোনোদিনও ভালোবাসবে না। ভালোবাসতে গেলে তোকে হাসতে হবে। Mother strongly believes that smile is the beginning of love. Christianity taught her to render service to the destitute with a smile. এবং খ্রিশ্চানিটি বা মিশনারিরাই তাকে শিখিয়েছিলেন যে যখনই কাউকে সাহায্য করতে যাবে একটা স্মাইল দিয়ে, তাহলে মানুষের মনের মধ্যে চেঞ্জেস আসবে। ঠিক আছে? A dying man feels comfort and affectionate smile and he immediately falls in love with beaming lips. In our present life too, smile infatuates and creates bond of love between the person smiles and the person smiled at. যার দিকে তুই তাকিয়ে হাসছিস এবং যে তোকে দেখছে, দুজনের মধ্যেই বন্ডিংটা বাড়বে। তাই গোমরা মুখ হয়ে যদি কারোর কাছে তুই যাস, সে তোকে অ্যাকসেপ্ট ভীষণই কম পরিমাণে করবে। তো স্মাইল ইজ দ্য particularly আমি যদি বলি, the essence of smile is immense in our life. The smile is truly the beginning of love. Smile দিয়ে শুরু হয়। লাস্ট কোয়েশ্চেন, এরপরে আমরা শুরু করব দ্য ফ্লাই। নেক্সট স্মাইল তো বললাম, এবারে আসছি আমরা পভার্টি। That poverty comes right there in our own home. Which poverty is mother talking about? কোন পভার্টির কথা mother বলছেন? And what is the outcome of such poverty? সেই পভার্টি থেকে বেরিয়ে আসার উপায় কি? The poverty mother is talking about here is not dearth of material luxuries. অর্থাৎ পয়সার দিক থেকে বা টাকার দিক থেকে বা ম্যাটেরিয়াল ওয়েতে দারিদ্রতার কথা বলছেন না। কোন ধরনের দারিদ্রতার কথা বলছেন? ল্যাক অফ লাভ অ্যান্ড পিস, যেখানে ভালোবাসার অভাব রয়েছে, শান্তির অভাব রয়েছে, টাকা পয়সার অভাবের কথা বলছেন না। ইট সাজেস্ট মেন্টাল পভার্টি, মানসিকভাবে পুয়ার হয়ে যাওয়া। দ্য পভার্টি অফ লোনলিনেস, আইসোলেশন and mental pangs. It is much more unbearable and agonizing than the concrete. ঠিক আছে? Agonizing and concrete. In the old age home, Mother Teresa has experienced how the old parents have been forlorn and forgotten by their own sons and daughters. যখন বাবা মাকে ছেড়ে সন্তান চলে যায়, বাবা মা একা হয়ে যায়, ইটস আ কাইন্ড অফ পভার্টি। ভালোবাসার অভাব এখানে ঘটেছে, ভালোবাসার অভাব ঘটেছে। The old inmates eagerly wait in false hope. প্রত্যেকে বয়স্করা একটা ফলস হোপ নিয়ে বসে থাকে যে কবে আসবে আমার ছেলে মেয়ে দেখতে, আমাকে কবে আসবে নিতে। তো so they took towards the door eagerly. Such life in the home has snatched away smiles from their lips. তাদের কাছে কিন্তু সমস্ত অ্যামিনিটিস রয়েছে, তারা ঠিকভাবে খাচ্ছে, পড়ছে, ওষুধও পাচ্ছে, কিন্তু তাদের কাছে ভালোবাসা, তো বাইরে থেকে যতই টেক কেয়ার করুক না কেন, তুই তোর বাবা মাকে যতটা ভালোবাসতে পারবি, অন্য কেউ সেই ততটা পরিমাণ তোর বাবা মাকে ভালোবাসতে পারবে না, এবং বাবা মাও তার প্রতি ততটা ভালোবাসা শো করতে পারবে না যতটা নিজের সন্তানের প্রতি করছে। তো সেইখানে সেখানে ল্যাক করছে ভালোবাসাটা। Therefore such negligence and indifference to our own parents bring forth poverty in our own homes. ঠিক আছে, চলো দ্য ফ্লাই শুরু করব। ঝটপট করে সব জয়েন করো। ঝটপট করে জয়েন করো, ততক্ষণে আমি আরেকটা বিস্কুট খেয়ে নিই, খুব খিদে পেয়েছে আমার। তোদেরকে ব্রেক দেবো, দ্য ফ্লাই পড়িয়ে ব্রেক দেবো, ঠিক আছে?
হ্যাঁ, এবারে আমরা পড়বো হচ্ছে দ্য ফ্লাই। अगेन ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা শর্ট স্টোরি। দা ফ্লাই নিয়ে আবার কতক্ষণ পরে আসবি? দা ফ্লাই পড়াতে 15 মিনিট সময় লাগবে, 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তারপর আরো 10 মিনিটের ব্রেক, মোটামুটি 20-25 মিনিট পরে হয় আর কি। এইরকম ভাবে আমাকে বলতে হচ্ছে ম্যাম কতক্ষণ পরে আসবে, এক একজনকে এক একটা সময় বলতে হচ্ছে। ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা শর্ট স্টোরি। কবে পাবলিশড হয়েছিল? 1922 সালে, একই সময়। হুম, ব্রেক দেবো বাবা, এটাই পড়িয়ে ব্রেক দেবো, ঠিক আছে? এটা পড়িয়ে ব্রেক দেবো, যাতে যাতে এটা নেই তোরা স্কিপ করে যা, ব্রেকের পরে একেবারে জয়েন করবি। আচ্ছা, আমরা এখানে ক্যারেক্টার্স কাদেরকে পাই? দুজন ক্যারেক্টারের কথাই লিখবো, মেসির কথা লিখবো না। দ্য বস, আর 2 নম্বর হচ্ছে মিস্টার উডিফিল্ড। পেলাম আমরা 1922 সাল মানে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 1, এরা টাইম পিরিয়ড লিখলাম, এরা পোস্ট ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী সময়, যুদ্ধ পরবর্তী সময়, এবং এর মধ্যে আমরা যুদ্ধের থিমও পাবো। চলো, এবং এর মধ্যে আমরা কি কি মেন থিম পাই? মেন থিমস, প্রথম থিম কি পাচ্ছি? দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ। দ্য ইনএভিটেবিলিটি অফ, দাঁড়া, শুধু ইনএভিটেবিলিটি অফ ডেথ লিখলেও হবে। অর্থাৎ মৃত্যুকে কখনো আমরা হারাতে পারি না, মৃত্যুকে আমরা আটকাতে পারি না, মৃত্যু ইনএভিটেবল, মৃত্যু আমাদের জীবনে আসবেই। দুটো ক্যারেক্টারের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যুদ্ধ পরবর্তী সময় দ্য বস অ্যান্ড মিস্টার উডিফিল্ড। যুদ্ধ পরবর্তী সময় না, যুদ্ধকালীন সময়, প্রথম বিশ্বযুদ্ধ যখন চলেছিল যে সময়টাতে, যে টাইম পিরিয়ডটাতে, সে সময় আমি তোদেরকে এটা আলোচনা করেছিলাম যে প্রতিটা ফ্যামিলি থেকে, সে ফ্যামিলি বিজনেসম্যান ফ্যামিলি হোক, সেটা ফার্মার ফ্যামিলি হোক, সেটা যে কোনো রকমেরই সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনে থাকা ফ্যামিলি হোক না কেন, সেই বাড়ির সন্তানকে যুদ্ধে যেতে হতো। এবং এই যুদ্ধে যাওয়ার জন্য বহু, দেখ, সবাই, ডাক্তারের ছেলে, ফার্মারের ছেলে, কামার, যে কোনো রকম পোর্টারের ছেলে, কেউই কিন্তু যুদ্ধ করতে জানে না, সবাই কিন্তু সোলজার হয় না, এবং সবার শারীরিক ক্ষমতাও সেরকম হয় না। এবং তার ফলে কি হতো, অকালে বহু সৈন্য মারা পড়েছিল, এবং এত লং টাইম ধরে চলা যুদ্ধ, এবং এত পরিমাণে সেখানে মানসিক ক্ষয়ক্ষতি, তো তার ফলে কি হয়, প্রচুর ইয়ং যুবক তাদের মৃত্যু ঘটে। এবং সেই সময় সমগ্র পৃথিবীর জনসংখ্যা ভীষণ পরিমাণে কমে গেছিল। এবং দুর্ভাগ্যক্রমে দ্য বস অ্যান্ড দ্য মিস্টার উডিফিল্ড দুজনেই
তার সন্তানকে হারায়। ভাগ্যের ফেরে, দ্য ক্রুয়েলটি অফ ফেট। এটা একটা আলাদা থিম পেলাম। ঠিক আছে, ঠিক আছে। একটা সেকেন্ড দাঁড়া তো, একটা সেকেন্ড দাঁড়া। এত স্প্যামিং করছিস, আমার এখানে আর বলা হলো না, মানে আমার কোনো আর জায়গায় থাকলো না তোদেরকে ব্লক করানো ছাড়া। একটু একটু ওয়েট করে যা, ব্লক করে দেবে। একটু ওয়েট করে যা, ব্লক করে দেবে। ঠিক আছে, নেক্সট। কনস্ট্যান্ট স্প্যাম করে যাচ্ছিস তোরা, কনস্ট্যান্ট স্প্যাম করে যাচ্ছিস। এবং যুদ্ধের ইম্প্যাক্ট কিভাবে পড়ে, দ্য ইম্প্যাক্ট অফ ওয়ার, যুদ্ধের এফেক্ট বা এবং তার সাথে সাথে লসের এফেক্ট। এবং 4 নম্বর থিম কি পাচ্ছি, মেমোরি অ্যান্ড গ্রিভ বা অর মোর্নিং। অর্থাৎ স্মৃতিচারণ, দুঃখ, শোক ইত্যাদি। ঠিক আছে, তাহলে এই কতগুলো থিম আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, জনরা পাচ্ছি কি, শর্ট স্টোরি, চলো প্রথম এবং অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বসের ক্যারেক্টার। হোয়াট ইমপ্রেশন ডু ইউ গেট of the boss's character after reading the story The Fly? তাহলে বসের ক্যারেক্টার, ঠিক আছে। The boss in The Fly is a complex and emotionally repressed ক্যারেক্টার। ভীষণভাবে নিজেকে রিপ্রেসড করেছে, অবদমন করে রাখা একজন ক্যারেক্টার, যে কিনা তার ক্যারেক্টারিস্টিক্স, তার পার্সপেক্টিভ, তার ইমোশনকে রিপ্রেস করে রেখেছে। আউটওয়ার্ডলি হি অ্যাপিয়ার স্ট্রং, বাইরের দিক থেকে অবভিয়াসলি বসকে দেখতে ভীষণ স্টাউট একটা ফিগার, হাট্টাকাট্টা একটা ফিগার, স্ট্রং, সাকসেসফুল, প্রফেশনালি সাকসেসফুল, অথরিটিভ, রানিং হিজ অফিস উইথ কন্ট্রোল অ্যান্ড প্রাইড। খুব প্রাউডলি সে কিন্তু বিহেভ করছে, খুব নর্মাল ওয়েতে সে কিন্তু তার লাইফস্টাইল লিড করছে। স্টিল ভেতরে ভিতরে 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 সে কিন্তু জানে যে সে ক্ষয়িত হয়ে পড়েছে, কারণ তার সন্তান, একমাত্র ছেলে সন্তান, যাকে কিনা বিজনেসটা সঁপে দিয়ে উনি রিটায়ার করবেন ভেবেছিলেন, সেই সন্তানের মৃত্যু হয়েছে। However, beneath his exterior lies a deep grief over the loss of his only son in the war. Once overwhelmed by sorrow, now he finds himself unable to cry. একটা সময় উনি এত কেঁদেছিলেন যে এখন উনি আর কাঁদতেই পারছেন না। This troubles, this incidents, these things troubled him. His treatment of the fly subjecting it to repeated suffering mirrors his own emotional struggle. এই যে ফ্লাই এপিসোডটা, পুরো গল্পে আমরা দুটো ডাইনামিক চেঞ্জেস দেখতে পাবো। একটা হচ্ছে বসের সাথে উডিফিল্ডের আলোচনা, এই একটা জায়গা, আর দ্বিতীয় একটা জায়গা দেখতে পাবো যেখানে ওই ফ্লাই এপিসোড, যেখানে বারবার 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 করে ফ্লাইয়ের ওপরে ইঙ্ক এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে ড্রপ করছে এবং দেখার চেষ্টা করছে বস যে ফ্লাইটা কিভাবে সার্ভাইভ করছে। তো এই দুটো ইনসিডেন্ট মিরর করছে বা মিররাইজ করছে তার ইমোশনাল স্ট্রাগল এবং তার সাপ্রেসড পেইনকে।
Though he admires Fly's resilience, his actions suggest a desire to test life limits, perhaps reflecting his own helplessness over his son's death. তো এই যে ফ্লাইটার যে রেজিলেন্স, ওই একটার পর একটা করে ইঙ্ক ড্রপ পড়ে যাচ্ছে তার উপরে, সেটাকে প্রতিহত করে ফ্লাইটার বেঁচে থাকার যে ইচ্ছা সেটা সাজেস্ট করছে বা সেটা দেখাচ্ছে, সেটা পোট্রে করছে, সেটা শো করছে বস কিভাবে নিজেকে জীবন যুদ্ধে বাঁচিয়ে রেখেছে। In the end, he is left disoriented and forgetful. It reveals emotional emptiness rather than healing. The boss embodies the psychological toll of loss, the dangers of repression, and the illusion of control. বসের ক্যারেক্টার ভীষণ ইম্পর্টেন্ট। এবং ফ্লাই এপিসোড ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে খুব বেশি প্রশ্ন আমি দিইনি, এই কয়টা পড়ে গেলেই হয়ে যাবে তোদের। ফ্লাই এপিসোড বা ফ্লাই বা দ্য ফ্লাই জাস্টিফিকেশন কি, টাইটেলের জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল সবটাই ইম্পর্টেন্ট। The fly episode in the fly is a powerful symbol of human suffering. Fly symbolize করছে আমাদেরকে, এবং ফ্লাই এর যে সাফারিংটা, বাঁচার যে চেষ্টাটা বা ফ্লাইয়ের রেজিলিয়েন্স যে মাইন্ডসেটটা, সেটা আমাদের হিউম্যান সাফারিংকে দেখাচ্ছে, আমাদের হিউম্যান এন্ডিউরেন্সকে দেখাচ্ছে, আমরা কতটা, আমাদের সহ্য শক্তি কতটা, আমরা কতটা স্ট্রাগলকে প্রতিহত করে দাঁড়িয়ে থাকছি। The fly struggling to escape from the ink mirrors the human spirit battling adversity. Adversity মানে কি? প্রতিকূলতা, প্রতিকূলতা। Particularly the boss's own suppressed grief over his son's death. Each time the fly recovers, যতবার ফ্লাইটা রিকভার করার চেষ্টা করছে, the boss tests it again, symbolizing how life or fate often imposes repeated trauma. এই যে বস বারবার করে একটা করে ড্রপ দিচ্ছে ইঙ্কের, সেটা বোঝাচ্ছে কিরকম ভাবে, দেখ সেটা কিভাবে সিম্বলাইজ করছে আমাদের রিপিটেড ট্রমাকে। আমরা একটা সময় যুদ্ধ করে উপরে উঠে আসলাম, একটা সময় মানসিকভাবে, শারীরিকভাবে, ধর একটা মানুষ, একটা পার্টিকুলার মানুষ জীবন যুদ্ধে অনেকবার জিতেছে। প্রথমে খুব ছোট থেকে স্ট্রাগল করে বড় হলো, প্যারেন্টসকে হারালো, পড়াশোনা করলো, জীবনে প্রতিষ্ঠিত হলো, পার্টনারকে হারিয়ে ফেললো, এবং তারপরে সেই ট্রমাটাকে কাটিয়ে আবার ঠিক করে লাইফটা কাটাচ্ছে, সন্তানকে হারিয়ে ফেলে। এরকম আমরা দেখি প্রচুর মানুষকে, আমাদের আশপাশে এরকম প্রচুর মানুষ আছে যাদেরকে আমরা এরকম ভাবে দেখেছি, ঠিক আছে? তো ঠিক সেরকম ভাবে বসও ওরকম ভাবে জীবন যুদ্ধে নানা রকম ভাবে স্ট্রাগল করেছেন। তো মানুষের জীবনে যে রিপিটেড ট্রমা বা রিপিটেড যে সাপ্রেশন, সেটা ফ্লাইয়ের উপরে একটা একটা করে ড্রপ ফেলছে ইঙ্কের, সেটাকে রিপ্রেজেন্ট করে। দ্য ফ্লাইজ ইভেনচুয়াল ডেথ সিগনিফাইজ দ্য পয়েন্ট হুইচ ইভেন দ্য স্ট্রংগেস্ট উইল ক্যান ব্রেক। এবং ফ্লাইয়ের ডেথটা এটাই আমাদেরকে দেখায়, আমরা যতই স্ট্রাগল করে নিই না কেন, আমরা যতই চেষ্টা করে নিই না কেন, একটা না একটা সময় মৃত্যুর কাছে আমরা কিছু করতে পারি না। ডেথ ইজ ইনএভিটেবল। আমি যেই জন্য প্রথমের যে থিমটা সেটা লিখলাম, ইনএভিটেবিলিটি অফ ডেথ। For the boss, the act of tormenting the fly may reflect an unconscious need to understand or control his pain. Yet, instead of bringing clarity, the episode leaves him confused and emotionally numb. So, the fly thus becomes a symbol not only of courage but also the futility of resisting inevitable suffering. It reveals the boss's inner turmoil. Fly কি করছে? হ্যাঁ, ফ্লাই থেকে এটা করে গেলেই হয়ে যাবে। এখান থেকে দ্য টাইটেল জাস্টিফিকেশনটাও লিখে নিতে পারবি। এটা থেকে টাইটেল জাস্টিফিকেশনটাও হয়ে যাবে। আমি আলাদা করে দিয়েছি কিনা আমি জানি না, বাট স্টিল এটা করে গেলে টাইটেল জাস্টিফিকেশনটা হয়ে যাবে। যে রেজিস্ট করছে, ইট রিভিলস দ্য বসেস ইনার টার্মোয়েল। যে ফ্লাইটার বারবার রেজিস্ট করাটা, এটা বসের ইনার টার্মোয়েলকেও দেখাচ্ছে। অ্যান্ড দ্য স্টোরিজ ডিপার কমেন্টারি অন লস, মেমোরি অ্যান্ড দ্য ক্রুয়েলটি অফ টাইম। আচ্ছা, সিগনিফিকেন্স অফ টাইটেল আবার দিয়েওছি, আমি দেখিয়ে দিই। The title The Fly holds deep symbolic significance. এই একই রকম ভাবে, হ্যাঁ, একটা মাইনার ক্রিয়েচার, দ্য ফ্লাই ইটসেলফ ইজ আ মাইনার ক্রিয়েচার, একটা ইনসেক্ট, যে কিনা স্টোরিটার মেন থিমকে ডিনোট করছে, যে কিনা সার্ভাইভালের একটা প্রতীক। বারবার বারবার করে ইঙ্ক আসছে, বারবার বারবার করে ইঙ্কের একটা করে ড্রপ পড়ছে। স্ট্রাগলটা ঠিক দ্য বসের মতো।
ঠিক বসের মতো স্ট্রাগলটা, হু গ্রাপলস উইথ গ্রিফ ক্যান নো লঙ্গার এক্সপ্রেস, বারবার বারবার করে আসা গ্রিফটাকে এক্সপ্রেস করতে পারছে না। এবং ফ্লাইয়ের বারবার রিপিটেড রিকভারি অ্যান্ড ইভেনচুয়াল ডেথ রিফ্লেক্ট করছে ব্রুটাল রিয়েলিটি, আমাদের জীবনের এমন একটা রিয়েলিটি, আমাদের কাছে জীবন যুদ্ধ যতবারই আমরা জিতি না কেন একটা না একটা সময় মৃত্যুর কাছে আমরা হেরে যাই। By naming the story after the fly rather than the boss, বস নাম না দিয়ে ফ্লাই নাম দেওয়ার কেন কারণ ক্যাথরিন ম্যানসফিল্ড শিফটস দ্য ফোকাস ফ্রম পার্সোনাল গ্রিফ টু ইউনিভার্সাল মেটাফোর। ক্যাথরিন ম্যানসফিল্ড এই কারণেই এই স্টোরিটার নাম বস, দ্য বস না দিয়ে দ্য ফ্লাই কেন দিয়েছে, কারণ ফ্লাই সিম্বলাইজ করছে শুধুমাত্র পার্সোনাল গ্রিফ না, এটা একটা ইউনিভার্সাল গ্রিফ। সেই সময়কালীন সময়ে প্রতিটা বাবাই তার সন্তানকে হারিয়েছে, এরকম একটা টাইম পিরিয়ড, ঠিক আছে। Thus the title holds the story's core message that the fight for life is fragile but determined and there is always a quiet tragedy at the end of the fight. ফাইটের শেষে একটা এন্ডিং এ, হ্যাঁ 2 নম্বরে কোয়েশ্চেন দেবো, আগে পড়াতে দে। মিস্টার উডিফিল্ডের ক্যারেক্টারটা একটু ডিসকাস করে নি, দুটো ক্যারেক্টার পড়ে যাবি আর টাইটেল জাস্টিফিকেশন বা ফ্লাইয়ের সিম্বলিজম, 3টে প্রশ্ন, বসের ক্যারেক্টার, মিস্টার উডিফিল্ডের ক্যারেক্টার, ফ্লাইয়ের সিম্বলিজম আর ফ্লাইটা কি সিম্বলাইজ করছে এটা পড়ে গেলে টাইটেল জাস্টিফিকেশন হয়ে যাবে, এই 3টে প্রশ্ন করে গেলেই হয়ে যাবে, ঠিক আছে। উডিফিল্ডের ক্যারেক্টার, মিস্টার উডিফিল্ড ইজ পোর্ট্রেড অ্যাজ অ্যান এল্ডারলি রিটায়ার্ড পারসন হু ইজ ফিজিক্যালি ফ্রেল, বাহ্যিক দিক থেকে ভীষণ রকমভাবে জীর্ণ, মেন্টালি বিট ফরগেটফুল। হি ভিজিটস দ্য বসেস অফিস অ্যাজ আ গেস্ট, হি সার্ভাইভড আ স্ট্রোক, একটা স্ট্রোক হয়ে গেছে অলরেডি আ ফিউ ডেজ এগো অ্যান্ড নাও মোস্টলি কনফাইন্ড টু হাউস, এবং সারাদিন বাড়িতে আবদ্ধ থাকেন। হি ইজ নট অ্যালাউড টু ড্রিঙ্ক অ্যাট অল which upsets him very much, ড্রিঙ্ক করতে দেয় না বউ এবং মেয়ে। হি ইজ নট প্রফেশনাল ক্যাপাসিটি and enjoys the comfort attention he receives. Though seemingly harmless and chatty, his casual mention of the graves of his and the boss's sons in Belgium unintentionally reopens deep emotional wounds. সে কিন্তু নিজের থেকে চায়নি, কিন্তু আনইনটেনশনালি যখনই ওই গ্রেভের কথা বললো তার ছেলে এবং বসের ছেলে সম্পর্কে, ওই চ্যাপ্টারটা ওপেন করে দিল। একজন ওপেনার হিসেবে খুব ভালো কাজ করেছে। He serves as a contrast to the boss. He is open about his limitations and seemingly more accepting the past. The boss কিন্তু পাস্টকে অ্যাকসেপ্ট করে নিতে পারেনি, কিন্তু এদিক থেকে উডিফিল্ডকে আমরা যদি দেখি অলরেডি হি অ্যাকসেপ্টেড হিজ ফেট। তো মিস্টার উডিফিল্ড represents the passage of time and the fading but lingering impact on grief. His simple words uncover the emotional mask of the boss has built, making him an important catalyst. ক্যাটালিস্টের মতো, অনুঘটকের মতো কাজ করেছে। স্টোরিতে প্রেজেন্ট রয়েছে, স্টোরিতে প্রেজেন্ট রয়েছে এবং স্টোরিকে ওপেন আপ করেছে, এইভাবে কাজ করেছে। এবং এখান থেকে লাস্ট একটা কোয়েশ্চেন, গ্রিফ আর লসিং কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। ইন দ্য স্টোরি দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড, at first the boss was overwhelmed by grief. After losing his only son in the war, the pain was so intense that just uttering the words "my son" would bring him to tears and emotional collapse. He believed that time would never heal such a loss. কখনো কখনো নিজের ছেলে বললেই চোখ দিয়ে জল বেরিয়ে আসতো, কিন্তু হ্যাঁ ব্রেক দেবো। This story and the story of the studies are the two worst stories in the entire syllabus. বাবা এরম ভাবে বলে না, তোমাদের সিলেবাসে দিয়েছে, তোমরা কি ওর্স বলতে পারো না, ভালো নাই লাগতে পারে। আচ্ছা, যেটা বলছিলাম যে মাইসান বললেই তার চোখে জল চলে আসতো, কিন্তু সময়ের সাথে সাথে সেই জিনিসটা কিন্তু আর ঠিক সেরকম ইম্প্যাক্ট ফেলে না। দুঃখ বল, বেদনা বল, কষ্ট বল, সেটা প্রথমে আঘাত প্রচন্ড বেশি পেইনফুল, তার পরবর্তী সময়ের সাথে সাথে মানুষ কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায়, ঠিক আছে। However, over time, something within the boss has shifted. When he tried to grieve again during the story, no tears came out. This emotional numbness puzzles and disturbs him. Though he wants to feel sorrow, he cannot summon it. The change reveals a deeper psychological representation.
Instead of healing, he has buried his emotions so deeply that it no longer access them. His grief has dulled into confusion, emptiness and suppressed pain. দেখবি প্রথম কখনো যদি কোনো সময় দুঃখ পাস, কষ্ট পাস, সেই সময়ের যে ইমোশন সেটা সময়ের সাথে 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 চেঞ্জ হয়ে যায়। তো সেটাকে আর তুই সেম ভাবে দুঃখ কষ্টটা 5 বছর পর 2 বছর পর পাবি না। ঠিক আছে, চলো ব্রেক দিচ্ছি, তোমাদের সাথে আবার দেখা হবে 15 মিনিট পর। 15 মিনিট পরে এসে এসে কিউ করাবো, ঠিক আছে? ব্রেক টাইম। 15 মিনিটের ব্রেক দিচ্ছি, এরপরে এসে আমরা করব হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, তারপরে যাব হচ্ছে পোয়েমে। ঠিক আছে, না পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে হয় না দেবে, তোদেরকে ডেসক্রিপশন সেকশন থেকে লিঙ্কে ক্লিক করে অ্যাপে গিয়ে নিতে হবে। ওকে, বাই।
চলো বাচ্চা পার্টি, চলে এসছি, জয়েন হয়ে যাও সব ঝটপট ঝটপট করে। ঝটপট করে জয়েন করো। চলো চলে এসছি। কোথায় গেলি সব? একদম সব ঠিক সময় চলে এসছে। এই তো চলো, আচ্ছা এবার আমাকে বল যে কি করব আগে, পোয়েম দুটো পড়িয়ে তারপর 2 মার্কসে যাবো, নাকি 2 মার্কসটা আগে করিয়ে দিই তারপরে পোয়েমে যাব? ম্যাম এই সাইডটা পাক্কা আপনি অ্যাড করেছেন? তোদের মনে হচ্ছে যে এই এই স্লাইডগুলো কে অ্যাড করতে পারে? তোদের কি মনে হচ্ছে এই স্লাইডগুলো কে অ্যাড করতে পারে আমি ছাড়া? এরকম ক্রিয়েটিভিটি কে দেখাতে পারে? পোয়েম দুটো করিয়ে দিই তারপরে আমি ইয়েতে যাব, কারণ সবারই পোয়েম, দুটো পোয়েমই রয়েছে, কারোর কোনো পোয়েম বাদ যাওয়ার কোনো কথা নেই। এই যদি বলিস যে শুধু ম্যাম আমার স্টিল আই রাইজ রয়েছে, কেউ যদি বলে ম্যাম শুধু আমার মাই লাস্ট ডাচেস রয়েছে, তাহলে তোরা মারবো, ঠিক আছে? আচ্ছা তাহলে কি করবো আগে বলো, পোয়েম করবে নাকি 2 মার্কস করবে? আরমান বলছে পোয়েম করিয়ে দিন, কৌস্তব বলছে পোয়েম করিয়ে দিন। সুমিত যদি এই কমেন্টটা দেখে না, সুমিত দি বলছিস, ধরে স্ক্রিনের মধ্যে গিয়ে মেরে আসবে। ঠিক আছে চল তাহলে পোয়েমে যাই, দাঁড়া পোয়েমে যাই, 2 মার্কস গুলো পরে করাচ্ছি। এবার আসছি আমরা মাই লাস্ট ডাচেসে। চলো এই রে, এই এখন পোয়েম পোয়েম শুরু করে দিলাম, এখন একজন বলছে 2 মার্কস এসে কিউ আর্টস চ্যানেলে বলছে না বাবা, আমরা আজকে আগে পোয়েমটাই করে নিই, যখন বলেছি যখন পোয়েম করবো তাহলে আগে পোয়েমটা করে নিই, ঠিক আছে? তো আমাদের পোয়েম হচ্ছে মাই লাস্ট ডাচেস, প্রথম পোয়েম। একটু মাইন্ড ম্যাপের মতো আমরা ডিসকাস করে নিই মাই লাস্ট ডাচেস সম্পর্কে। পাগলা রাজার কথা, মাই লাস্ট ডাচেস নয়, পাগলা রাজার কথা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, চলো পাগলা রাজার কথা আমরা একটু ডিসকাস করে নিই। মাই লাস্ট ডাচেস কে লিখেছেন? রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর লেখা খুব সুন্দর একটা পোয়েম। কত সালে পাবলিশ হয়েছিল? 1842 সালে। 1842 সালে পাবলিশড ইন 1842 in dramatic lyrics collection. ফর্ম কি বা এটা জনরা কি? ড্রামাটিক মোনোলগ। এবার তাহলে আমরা ঝটপট করে একটু বলি যে তাহলে ড্রামাটিক মোনোলগ জিনিসটা কি। পড়িয়ে দিয়েছিলাম সমস্ত কিছু। ড্রামাটিক মোনোলগ। নাও হোয়াট ইজ? হ্যাঁ রবার্ট হবে, আরে টি দিতে ভুলে গেছি। দাঁড়া, 10 মিনিটের ব্রেক দিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা রবার্টের টিটা পালিয়ে গেছে, হ্যাঁ 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 রে বাবা, হ্যাঁ পালিয়ে গেছে।
আচ্ছা, এবারে আমরা আসছি এটা জনরা নিয়ে, ড্রামাটিক মনোলগ। নাও হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মনোলগ জিনিসটা কি? যেখানে অ্যাক্টিভ স্পিকার থাকেন এবং প্যাসিভ লিসেনার থাকে। there will be a sole speaker, solely speaking একজন বক্তা রয়েছেন এবং অবক্ত শ্রোতা। যেরকম আমার ক্লাসে হয় না, আমার যখন রেকর্ডেড লেকচার যায় তখন এরকম হয়, আমি solely স্পিকার আর তোরা হচ্ছে প্যাসিভ লিসেনার হয়ে যাস। কিন্তু এখানে এখন লাইভ ক্লাসে তোরা তা নয়। এবং প্যাসিভ লিসেনার। এবং সিঙ্গেল স্পিকারের যে স্পিচটা মোনোলগ, মোনো মানে কি সিঙ্গেল, সলিলকি, সলিলকির মতো করে বলে। তাহলে অ্যাক্টিভ স্পিকার ভীষণ, স্পিকার নিজে স্পিচ দেয় আর লিসেনার প্যাসিভলি শোনে। ঠিক আছে, এটার জনরা আমরা পেলাম। এবার এখানে আমাদের ড্রামাটিক মনোলগে আমরা কার সলিলকি দেখতে পাবো? দ্য ডিউক। কোথাকার ডিউক ছিলেন? কোথাকার ডিউক ছিলেন? Do you cover the English A syllabus and alternative English syllabus? No বেটা, আমি শুধুমাত্র ইংলিশ বিটাকে কভার করি। ইংলিশ এর স্টুডেন্ট ভীষণই কম, যার জন্য আমাদের ইংলিশ এ, আমি একবার আলোচনা করেছিলাম যে আমরা ইংলিশ এটাকেও ক্যাটার করতে পারি, কিন্তু আমাকে মানা করে দেওয়া হয়, বলে যে ইংলিশ এ খুব কম সংখ্যক স্টুডেন্ট পড়েন, তো সেটা খুব একটা ফ্রুটফুল হবে না, তো তার জন্য ইংলিশ এটা আমরাই পড়াই না, ইংলিশ বিটা পড়াই। দ্য ডিউক ছিল কোথাকার ডিউক? দ্য ডিউক অফ ফেরারা। এই ডিউককে পাই এবং টোটালি এই ডিউকের পার্সপেক্টিভ দিয়ে, ডিউকের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি। এবং ডিউক কিরকম ছিলেন? এই ডিউক কিরকম ছিলেন? নার্সিসিস্ট, সেলফ অবসেসড এবং পাওয়ার বা ক্ষমতার প্রতিভূ। ঠিক আছে, কিরকম ছিলেন? ডমিনেন্ট, টিরান্ট, টিরানিক্যাল, নার্সিসিস্ট একজন পার্সন। ঠিক আছে, এখানে আরসে চ্যানেলের লাইভটা চলছে? আরসে চ্যানেলে আমি কাউকে কমেন্ট করতে দেখছি না, আরসে চ্যানেলে কি লাইভটা চলছে? দাঁড়া তো দেখি তো একবার ফোনটা নিয়ে, দাঁড়া 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 এক সেকেন্ড দাঁড়া। আরসে চ্যানেলে আদৌ লাইভটা চলছে তো, নাকি আগের দিনের 12-এর মতো বন্ধ হয়ে গেল? নাহলে আমি আরসে চ্যানেলে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আরসে চ্যানেল থেকে আমাকে একটু বল লাইভটা চলছে কিনা। ঠিক আছে, হ্যাঁ সাইকোপ্যাথ লিখতে পারিস, সাইকোপ্যাথ লিখতে পারিস, হ্যাঁ হ্যাঁ লিখতে পারিস, যা খুশি লিখতে পারিস, একটু আমাকে বল। চলছে চলছে, ওকে ওকে। আমি বুঝতে পারছিলাম না যে তোদের চলছে না, আচ্ছা আমার সায়েন্সের চ্যানেল থেকেই সব চলে গেল এইখানে। চলো, এবার ডিউক তো পেলাম, এবার ডাচেসকে একটু দেখি, ডাচেস কিরকম। ডাচেস কেমন ছিল? ফ্রেন্ডলি,
জেনারাস অ্যান্ড পোলাইট, একজন ব্যক্তিত্ব। এবারে এবারে কি হয়, এই যে আমরা দুটো ক্যারেক্টার দেখলাম, এই দুটো ক্যারেক্টার ভীষণ ইম্পর্টেন্ট। ড্রামাটিক মোনোলগ এই পোয়েমের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, এবং এখান থেকে হচ্ছে বিভিন্ন সিম্বল ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কয়েকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গা থেকে, এই পোয়েমটা থেকে। চলো, তাহলে প্রথম প্রশ্ন আমরা আসছি, অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ হিসেবে আমরা এটাকে জাস্টিফাই করি আগে প্রথমে। ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ ড্রামাটিক মোনোলগ। তো ড্রামাটিক মোনোলগ আগে জিনিসটা কি একটু লিখে নেব আমরা। ইটস আ কাইন্ড অফ পোয়েট্রি হুইচ হ্যাজ আ ড্রামাটিক অর থিয়েট্রিক্যাল কোয়ালিটি অ্যান্ড ইজ মেন্ট ফর অডিয়েন্স। মোনোলগ যেখানে there is a one person speaking and we feel the presence of a listener. ঠিক আছে, throughout the poem, এই পুরো পোয়েম জুড়ে, throughout the poem we only hear the duke's musing, but as readers we are aware of the presence of the person spoken here. ডিউকের মিউজিং থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আরেকজন লিসেনার রয়েছে। নাও হু ইজ দ্য স্পিকার? স্পিকার হচ্ছে ডিউক এখানে। আচ্ছা, এখানটাতে একবার লিখে দিই, তাহলে এখানে হচ্ছে স্পিকার হচ্ছে ডিউক, আর প্যাসিভ লিসেনার যে ছিল সে হচ্ছেন একজন এনভয়, একজন দূত। ঠিক আছে, তো এনভয় অফ আ ওয়েল নোন কাউন্ট, কাউন্টের একজন এনভয়। ঠিক আছে ম্যাম, আপনাকে একটা অফিসিয়াল লেটার লিখে পাঠিয়েছিলাম, একটু দেখবেন। বাবা এখন তো দেখা পসিবল নয়, ক্লাসের শেষে আমি দেখে দেবো। ঠিক আছে, তো এই এনভয়টা কিসের জন্য এসেছিল? এনভয় এসেছিল কাউন্টের মেয়ের বিয়ের প্রস্তাব দিতে, ঘটকের কাজ করতে। Thus we are at a critical moment when Duke takes the envoy through the palace and reveals the portrait of his late duchess. আগের বউয়ের, মরে যাওয়া বউয়ের পুরনো ছবি বা পোর্ট্রেট ওপেন করে দেখাচ্ছে, এবং ওপেন করে দেখাতে গিয়ে এই ড্রামাটিক মোমেন্টে প্রথম থেকে খুব সুন্দর হয়ে পোর্ট্রে করতে গিয়ে নিজের ক্যারেক্টারিস্টিক, রিভিলস হিজ ওন ক্যারেক্টারিস্টিক্স থ্রু ড্রামাটিক মোনোলগ। দ্য ডিউক রিভিলস হিজ own characteristics and mindset. ডিউক তার নিজের ক্যারেক্টারিস্টিক্স, নিজের মাইন্ডসেট সম্পূর্ণটাই ওপেন আপ করে ফেলে। As the main principle behind the dramatic monologue, the speaker here, the Duke, reveals through his speech his temperament and character. নিজের চরিত্রকেই রিভিল করে ফেলে। We are completely engrossed with whatever the Duke says, but more so what Duke does not utter. যেটা ডিউক বলল, সেখান থেকে যেটা ডিউক বলল না, সেটা অনেক বেশি আমরা শুনতে পেলাম বা বুঝতে পেলাম। His true nature surfaces as the poem progresses and makes it a successful dramatic monologue. অর্থাৎ স্পিচের মধ্যে দিয়ে যেটা উনি বললেন তার থেকেও বেশি আমরা স্পিকারের মাইন্ডসেট যেগুলো বললেন না সেখান থেকে পেলাম। ঠিক আছে, চলো, তাহলে অ্যাজ আ ড্রামাটিক মোনোলগ আমরা বুঝতে পারলাম যে ড্রামাটিক মোনোলগ কি এবং ড্রামাটিক মোনোলগের কাজ কি। দ্বিতীয় আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, how power syndrome is how is power syndrome conveyed in my last duchess? এটা তোদেরকে এর আগে আমি অনেকবার করিয়েছি, পরীক্ষাতেও দিয়েছি। ঠিক আছে, পরীক্ষাতেও দিয়েছি। তাহলে ড্রামাটিক মোনোলগের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? গুড, ভেরি গুড। তাহলে ড্রামাটিক মোনোলগ মানে বুঝতে পারছো? ড্রামাটিক মোনোলগ মানে দেয়ার উইল বি আ সিঙ্গল স্পিকার হু boastfully speaks about himself or herself, and through his speech, his characteristics, his mindset, everything will be কি বলবো, ক্লিয়ার টু দ্য অডিয়েন্স। অডিয়েন্সের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোরা যখন ক্লাস 12-এ উঠবি না, 12-এ দুখানা ড্রামাটিক মোনোলগ পাবি। একটা হচ্ছে কি যেন ওটার নাম, ইউলিসিস ড্রামাটিক মোনোলগ, আর একটা পাবি হক রোস্টিং। এই দুটো রয়েছে, দুটোই ড্রামাটিক মোনোলগ। দেখবি একদম সেম টু সেম
এবং সেখানে তো দেখবো একদম ডাইরেক্ট একদম রিভিল হয়ে যাচ্ছে তার ক্যারেক্টার, বলেই বলেই রিভিল করছে, বলছে আমি এইরকমই। ঠিক আছে, এবারে আসছি আমরা পরের প্রশ্নটায়, হাউ পাওয়ার সিনড্রোম কনভেড ইন মাই ক্লাস আছে, সেটাও তোদেরকে বহুবার করিয়েছি এবং পরীক্ষাতেও দিয়েছিলাম বহুবার। তো কি বলা হয়েছে দেখো, as the poem My Last Duchess progresses, we as readers keep on revising our opinion and views about the Duke as the incidents unfold before us. প্রথম থেকে যখন আমাদের পোয়েমটা শুরু হচ্ছে তখন আমরা দেখেছিলাম, হ্যাঁ, হক রোস্টিং বাই টেড হিউজেস পড়েছিস তোরা তার মানে, বা জানিস, এটাতে তোরা দেখতে পাবি যখন তোরা 12-এ উঠবি, তখন আশা করছি আমি পড়াবো যদি বেঁচে থাকি, যদি এরকম পাগলামো করতে করতে কিছু না হয়ে যায় তাহলে আমি তোদেরকেই পড়াবো, তো তখন দেখতে পাবি। আচ্ছা, এবারে বলি কি বলছে, যখন আমাদের পোয়েমটা শুরু হয়, মাই লাস্ট ডাচেস যখন শুরু হয়, তখন শুরুর প্রথম থেকে দেখতে পাই যে ডিউক তার ওয়াইফের পোর্ট্রেটকে দেখাচ্ছে একজন ব্যক্তিকে, এবং প্রথমে দেখেই আমি বুঝতে পারি যে হিয়ার ইজ মাই লাস্ট ডাচেস, পোর্ট্রেটের মাধ্যমে তার যে বিউটি, তার যে লালিত্য, সেটাকে হাফও দেখাতে পারেনি। এবং আস্তে 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 আমরা তাহলে ভাবি যে তার মানে কতই না তার স্ত্রীকে ভালোবাসে, যে বারবার করে বলছে ডিউক যে আমার স্ত্রীর হাফ বিউটিও এখানে প্রডিউসড হয়নি। তার পরবর্তী সময় আমরা বুঝতে পারি যে কিরকম ভাবে ম্যানারলেস ওয়েতে সে তার নিজের ক্যারেক্টারিস্টিক্সকে ওপেন করছে। কিরকম ভাবে ওপেন করছে, বলছে যে আমার লাস্ট ডাচেস ফ্রা প্যান্ডলফ যিনি পেন্টার ছিলেন তিনি এমনভাবে আমার ওয়াইফকে প্রেজ করেছেন বা ফ্লার্ট করেছেন যে আমার ওয়াইফ কিরমভাবে হাসছেন, খুব অল্প কিছুতেই খুশি হয়ে যেত আমার ওয়াইফ। মানে একজন রাজকীয় ফ্যামিলির বা রয়্যাল ফ্যামিলির সদস্য হওয়ার জন্য তার এরকম ভাবে খুশি হয়ে যাওয়া উচিত নয়। আচ্ছা ঠিক আছে, আমি আর এরকম কিছু বলবো না, সরি। আরে বাবা, আমিই পড়াবো। কিন্তু জীবন তো ভীষণ আনপ্রেডিক্টেবল, আজ আছি কাল নেই, আজ আছি কাল নেই, কে জানে। আরে বাবা, কি হতে পারে বলতো, এই ধর এখন আমি পড়াচ্ছি, আমার মাথায় ছাদ ভেঙে গিয়ে পড়ে গিয়ে মরে গেলাম আমি, কেউ জানে, লাইফ ভীষণ আনসার্টেন, ভীষণ আনপ্রেডিক্টেবল, তাই বললাম কথার কথা। আচ্ছা, তো এবং তারপরে আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে ডিউক পজেস, আচ্ছা এটাও তো আমরা ক্যারেক্টারিস্টিক্সে লিখলামই না, নার্সিসিস্ট এই সেই অনেক কিছু লিখলাম, পজেসিভ যে সেটা তো লিখলামই না। যে ডিউক কিরম ভাবে বলছে, ইনিশিয়ালি আমাদের মনে হলো ডিপ সিটেড লাভ ফর দ্য ডিউক ফর হিজ লেট ডাচেস, প্রথমে আমাদের মনে হয়েছিল, তারপরে আস্তে আস্তে দেখছি কতটা পজেসিভ। But the Duke could remove the curtain veiling her lifelike portrait. As a nobleman, Duke found below his dignity correct his duchess. Instead, we hear his very sinister words. খুব নোংরা ভাবে, খারাপ ভাবে বলছে, ঠিক আছে, কিরম ভাবে বলছে, this grew, that means the smile. I gave commands, then all smiles stopped together. এই যে হাসি, ডিউক বারবার করে বলছে আমার ডাচেস এতই ভালো ছিল, নমনীয় ছিল, খালি হাসতো, সবার সাথে হেসে হেসে কথা বলতো, এটা উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল। বৃদ্ধিপ্রাপ্ত যেই হয়েছে তখন আমি বললাম যে এত হাসছে, এর এত হাসা ভালো না, দিলাম সব হাসি বন্ধ করে। তাহলে এখান থেকে আমরা তার মাইন্ডসেটের পরিচয় পাচ্ছি তো। Thus, whom he could not possess in his life becomes his most coveted possession as a lifelike portrait. যাকে সে তার জীবনে রাখতেই পারলো না, তাকে অ্যাজ আ পজিশন, সম্পত্তি, অধিকারী, মালিকানা জারি করছে, যেরকম আমরা পরবর্তীতে পড়বো। বাকি দুটো যে পোয়েম আছে, একজন যে বললো ইউলিসিস আছে এবং হক রোস্টিং আছে, তখন আমরা দেখবো কিরম ভাবে তার যে বোস্টফুল ক্যারেক্টারিস্টিক্স, নার্সিসিস্ট মেন্টালিটি, পজিটিভ মাইন্ডসেট, সবটা কিন্তু রিভিল আপ হয়ে যায়। দ্য এন্টায়ার পাওয়ার প্লে ইজ blatantly revealed when the Duke points the bronze statue of sea god Neptune taming a seahorse, এবং ফাইনালি এই যে সিম্বলটা পাই নেপচুনের, সি গড নেপচুন টেমিং আ সি হর্স, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। কিরকম ভাবে দেখছি যে সি গড নেপচুন যেভাবে তার বাহনকে টেম করে, টেম করা মানে কি বলতো, যেভাবে আমরা গৃহপালিত পশুদেরকে, না 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 র্যাপিড রিডার হয়নি, হবে, পালন করে ঠিক সেভাবে আমি আমার ওয়াইফকে ট্রিট করতাম। That is the mentality. That is the absolute patriarchal mentality of the Duke.
আমরা যেটা পেলাম। তো হিজ ইন্টেনশন ইজ টু ক্লিয়ার, হি লাইক দ্য নেপচুন ক্যান টেম এনিওয়ান ইভেন হিজ ওয়াইফ, যাকে খুশিও পালন করতে পারে, প্রতিপালন করতে পারে। তো টেমিং করা মানে প্রতিপালন করা, টেম মানে প্রতিপালন করা। তো হিজ ওয়াইফ ইজ নট হিজ লাইফ পার্টনার। হ্যাঁ দেবো বাবা, দিয়ে দেবো, এসে কেউ বলে দেবো। Not like life partner, not like better half. Even his innate power syndrome becomes evident when he refused the emissary to go down before him. তো সবকিছু দিয়ে তার নিজের ক্ষমতা বোঝাচ্ছেন। চল চলো সনেট 73, হ্যাঁ সনেট 73ও পড়াবো তোদেরকে, খুব সুন্দর, খুব সুন্দর। চলো এবারে আসছি জাস্টিফাই দ্য টাইটেল, রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস। লাস্ট ডাচেসের টাইটেল জাস্টিফিকেশন। All the three words of the title are very significant. প্রথম ওয়ার্ডটা মাই, মানে আমার, আমিত্ব, আমিত্বকে ভীষণ করে দেখানো হয়েছে। মাই লাস্ট ডাচেস, আমার আমিত্বকে ভীষণ করে দেখানো হয়েছে। Possessiveness is the most prominent and important theme throughout the poem. এই যে আমার আমিত্ব, এই আমিত্বর মধ্যে কিন্তু ভালোবাসা নেই, rather than possessiveness is shown here. We hear Duke talking about his duchess whose veiled portrait he alone could draw. এবং এখান থেকে বোঝানো হচ্ছে যে প্রথম যে এটাতে যে পর্দাটা উন্মোচন করে যখন ডাচেসের পোর্ট্রেটটা দেখাচ্ছে এনভয়কে, তখন এখান থেকে এটাই প্রমিনেন্ট এই জায়গাটা দেখানো হচ্ছে যে হি ইজ দ্য অনলি পারসন হু কুড আনভেইল দ্য পোর্ট্রেট অর দ্য ফটো অফ হিজ ডাচেস। ওরে গল্প করছিস কেন, গল্প করছিস কেন? তো ফার্স্টলি দ্য ওয়ার্ড মাই ইজ ইন্ডিকেটিভ অফ দ্য মোনোলগ প্যাটার্ন, আমিত্বকে বোঝানো হচ্ছে, প্রাউডলি দেখানো হচ্ছে। At the same time it is indicative of his possessiveness. Then the artifacts mentioned in the poem are his collection. The entire dramatic monologue centers around his belongings, his desire, his thoughts about people and things. নিজের মতো করে দেখে। এই যে আমরা পৃথিবীকে দেখছি, আমরা পৃথিবীকে শুধু আমাদের মাইন্ডসেট দিয়ে, আমাদের চোখ দিয়ে দেখলে হবে না, অপরের চোখ দিয়েও আমাদেরকে পৃথিবীকে দেখতে হবে। আমরা শুধু আমাদের পয়েন্ট অফ ভিউ, আমাদের পার্সপেক্টিভ আমরা কারোর উপর চাপিয়ে দিতে পারি না। কিন্তু ডিউককে এখানে কি করছে, ডিউক এখানে দেখাচ্ছে সে তার পয়েন্ট অফ ভিউ, তার ক্যারেক্টারিস্টিক্স, তার পছন্দ, তার অপছন্দ, তার বিলঙ্গিংকে অনেক বেশি পয়েন্ট আউট করছে। যেমন তার লাইক, তার ডিসলাইক, তার নর্মস, তার রুলস রেগুলেশন, এইগুলোকে বোঝাচ্ছে। যে ওর ডাচেসের হাসি পছন্দ হচ্ছে না, ডাচেস কেন সবার সাথে এত হেসে হেসে কথা বলবে, মেরে দেবো ডাচেসকে। আমার 900 বছরের প্রপার্টি, 900 বছরের আমার খানদান, তার সত্ত্বেও ডাচেস, কেউ একটা বাগান থেকে ফুল পেরে দিলে তাতে ডাচেস খুশি হয়ে যাবে, মেরে দেবো। তাহলে এই যে তার পার্সোনাল পছন্দ অপছন্দ, এটাকে বেশি করে পয়েন্ট আউট করছে। তো anyone who violates the line the Duke had drawn is sure to face the consequences. The Duke deliberately projects his last duchess, who is no more as a sign of warning while his next marriage. এবং through last duchess এই এনভয়ের মধ্যে, এনভয়ের সাহায্যে এই মেসেজটাই উনি দেখাতে চাইছেন যে এবারে আমার যে রানী হবে, কাউন্টের মেয়ের সাথে আমার যদি বিয়ে হয়, তাহলে সে কিভাবে বিহেভ করবে সেটা আমি ঠিক করে দেবো। সে কিভাবে চলবে, সে কিভাবে থাকবে, সে কিভাবে খাবে, কি পড়বে, কার সাথে কথা বলবে ইত্যাদি আমি স্থির করে দেবো। যদি সে তার নিজের মতো করে চলতে চায়, তাহলে আমার লাস্ট ডাচেসের যে হাল হয়েছে সেই হাল হবে। এটা একটা প্রচ্ছন্ন হুমকি, এটা একটা প্রচ্ছন্ন হুমকি যেটা ইম্পোজ করা হয়েছে মাই লাস্ট ডাচেসে, বা এই
টাইটেলের মধ্যে দিয়ে। Thus the title rightly hints at the theme as well as the character traits of the protagonist. হলো? ম্যাম এত পজিটিভনেস ছিল তো অন্য ম্যানকে পোর্ট্রেট দেখিয়েছিল কেন? আর মানে এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। দেখিয়েছিল কখন? যখন মরে গেছিল। কারণ যে মানুষটাকে দেখাচ্ছে সে রিয়েলে সেই ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছে না, ছবি দেখে কি লাভ? আমার রিয়েল ভাবে তো দেখতে পাচ্ছে না, রিয়েল ভাবে ফ্রা প্যান্ডল দেখেছিল তাই জন্য রানীকেই মেরে দিল, রানী হেসেছিল তাই রানীকেই মেরে দিল, রানীর ছবি দেখছে তো, there will be no harm because Rani is no more. ঠিক আছে, চলো এবারে আসছি আমরা অন্য আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ডিউকের ক্যারেক্টার ইম্পর্টেন্ট। In the limited scope of the poem, Browning skillfully sketches the character of Duke. It is done only by what he states, but through the gaps in the narrative. শুধুমাত্র যে ডিউকের স্পিচ দিয়ে নয়, ডিউকের শুধু স্পিচ দিয়ে নয়, ডিউক স্পিচের মাঝখানে মাঝখানে পজ দিচ্ছিল, সেখান থেকে বুঝতে পেরে গেছে, মানে সেখান থেকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন রবার্ট ব্রাউনিং যে ডিউকের ক্যারেক্টারটা কিরকম। The subtle use of irony helps us in discerning the character of Duke. ডিউকের যে এই যে আইরনিক্যাল স্পিচ, যে দেন দ্য স্মাইল গ্রিউ অ্যান্ড কি যেন আই গেভ কমান্ডস অ্যান্ড দেন ইট স্টপড অল টুগেদার, এরকম মানে যেই স্মাইলটা বাড়লো আমি সেটাকে শেষ করে দিলাম। ইটস অ্যান আইরনিক্যাল লাইন, ইটস অ্যান আইরনিক্যাল লাইন। আইরনি এখানেই লাইজ রয়েছে যে ডাচেস হাসতে বলে তাকে মেরে দিল, জীবন থেকেই তাকে সরিয়ে দিল। The Duke, being the speaker, deftly talks about his late Duchess, especially what he considered to be her flaws, এবং বোঝানো হচ্ছে যে ডাচেসের এই যে নমনীয় বা কোমল বিহেভিয়ার এটা তার ফ্লজ। He also talks about his collection of artworks and the artist, his noble lineage, and even justifies his demand for dowry। এবং এটাও আচ্ছা এই জায়গাটা তো বলতেই ভুলে গেলাম যে ডাউরিকে কিভাবে জাস্টিফাই করেছে, বলছে যে আমি এত বড় রাজা এবং তোমার কাউন্ট যিনি তিনিও তো ভীষণ মহান মানুষ, তাহলে তিনি কি আমাকে কম টাকা দেবেন মেয়েকে বিয়ের জন্য? আফটার অল আমি তার মেয়েকে দেখভাল করব, আমি তার মেয়েকে বিয়ে করে উদ্ধার করব, তাই আমাকে ডাউরিটা দিতে হবে। ডাউরি ইজ জাস্টিফাইড থ্রু হিজ স্পিচ। ডাউরিকে জাস্টিফাই করেছিল। In spite of all these, he tries to project himself as one who is not very eloquent. His overbearing pride and attitude makes him critical of his dead wife's action. এবং এই যে এক্সেসিভ পরিমাণে বলছে, এই যে ওভারবিয়ারিং প্রাইড, সেখান থেকে অটোমেটিকলি আমরা বুঝতে পারছি যে তার ডেড ওয়াইফের কোনো রকম কোনো দোষ ছিল না। The entire monologue reveals his power, which is ominous and fearful. Ominous মানে কি, খুব নেগেটিভ, অশুভ ইঙ্গিত দিচ্ছে, and fearful. Especially when he says, "This grew, I gave commands," then all smiles stop together. Showing the bronze statue of Neptune taming a seahorse, he hints he could use force. He hints that just like the sea god, he could use force to discipline anything he disapproved. যেটা ওর পছন্দ নয় সেটাকে ও ডিসিপ্লিনড ওয়েতে দেখাবেই। দাঁড়া একটু কফি খেয়ে নি। দেখেছিস তোদেরকে আমি বললাম যে দুটো কবিতা আছে, দুটোই পড়ে যা, তাও তোরা সেই বলছিস যে ম্যাম দুটো কবিতা আছে একটা পড়ে যাব। কেন বাবা, দুটো কবিতা পড়ে গেলে কি হয়? দুটো কবিতা পড়ে গেলে কি বা হবে, কি ক্ষতি হবে তোদের? এমন তো নয় যে তিনটে আছে একটা লিখবি একটা লিখতে পারবি না, সেরম তো নয়, তাই না? সেরম তো নয়। দাঁড়া একটু খেয়ে নি তারপরে বলছি। ম্যাম আপনি কফি লাভার চা লাভার না? চাও খাই, আগের দিন 12 ম্যারাথনে চা খেয়েছিলাম, আজকে কফি খাচ্ছি।
হুম, চলো। তো thus the duke is portrayed as a dangerous and power crazy man, মানে পাওয়ার সিনড্রোম যেটা আমরা পেলাম, who appears cruel and fearful to his readers. তাহলে ডিউকের ক্যারেক্টার করলে ডাচেসের ক্যারেক্টারও করতে হবে। The entire monologue centers around the portrait of the Duchess. Duchess is not present in the poem. Duchess herself is not practically and physically present in the poem. ভার্স থেকে 10 মার্কস আমি 1 পাবো, মনে তো হচ্ছে তোরা তাই পাবি। পড়াশোনা করিস না, একটা পোয়েম পড়ে যাবে, এটা কোনো কথা হলো? একটা পোয়েম পড়ে গেলে হবে? চলো। তো দো নট অ্যালাইভ এনি মোর ইন দ্য এন্টায়ার ইভেন্টস রিভলভস অ্যারাউন্ড হার, তাকে কেন্দ্রীভূত করে, একে কেন্দ্রীভূত, সেন্টার্ড, এখানে আছে তো রিভলভস অ্যারাউন্ড বা সেন্টার্ড অ্যারাউন্ড। কেন্দ্রীভূততে দীর্ঘই হয় না হর্ষি হয়, যাকে লিখবো না, ভুলভাল লেখার থেকে এটাই ভালো। ইট ইজ ফ্রম দ্য ডিউক অ্যান্ড হিজ ওপিনিয়ন অফ দ্য ডাচেস দ্যাট উই গেট টু নো অ্যাবাউট হার। তো এই যে পুরো পোয়েমটা পড়ানো হচ্ছে, এখানে যতবার ডিমিন করার চেষ্টা করুক না কেন, যতবার ডিমিন করার চেষ্টা করুক না কেন, আমরা বুঝতে পারলাম she is portrayed as a person who is failed to live upon the dignity of her social position. কারণ she blushed at compliments from the portrait painter, smiled at everyone, equated the duke's 900 years old family heirloom to trivial things like a branch of cherry tree. একটা চেরি গাছের ডালেই খুশি হয়ে যেত। সেটিং সান ইন দ্য ওয়েস্ট, পশ্চিম আকাশে সূর্য অস্ত যেতে দেখি খুশি হয়ে যেত। ইভেন ইউ রাইডিং অন আ হোয়াইট মিউল, এবং মিউলে চড়ে বা খচ্চরে চড়ে যখন ও যাতায়াত করতো, ডাচেস সেটাতেই খুশি হয়ে যেত। তো তার ফলে কি হয়, তার ফলে কি হয়, আমরা এখান থেকে ইজিলি ক্যারেক্টারটাকে রিভিল করতে পারি যে জেনারাস, কাইন্ড হার্টেড, পোলাইট, ফ্রেন্ডলি, চার্মিং একজন লেডি। But the readers, we get a different image of the Duchess. We see a simple, unassuming, a courteous lady who acknowledges all good gesture. তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে রানীর ক্যারেক্টারটা কিরকম, কিন্তু বারবার করে রানীর ক্যারেক্টারটাকে অন্যরকম ভাবে পোর্ট্রেট করানোর চেষ্টা করেছিল ডিউক। Next, not being worldly wise, she blushed at compliments and found pleasures in little things in life. She is quite an innocent woman, quite a contrast to her crafty and dangerous husband. So, যদি এরকম ভাবে কন্ট্রাস্ট করতে বলে ডিউক আর ডাচেস, এদের মধ্যে যদি কন্ট্রাস্ট করতে বলে, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্সে যদি কন্ট্রাস্টও করতে বলে তাহলে কিন্তু তোরা লিখে নিতে পারবি। ঠিক আছে, চল পরেরটা। হ্যাঁ লেখা এটাই তো ছিল। হ্যাঁ রিপিট করে দিয়েছে, দাঁড়া ডিলিট করি এটা। এবারে আসছি আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটি কিভাবে পোর্ট্রেট হয়েছে থ্রু দিস পোয়েম, বা আমরা সোসাইটিতে উইমেনের পজিশন কিভাবে পাই। দুটো পোয়েমের মধ্যে তোদের তো তাও ইন্টারকানেকশন দিয়ে, মানে ইন্টারকানেক্টেড ভাবে আসে না পোয়েম, মানে স্টিল আই রাইজে কিভাবে পোর্ট্রে করা হয়েছে উইমেনদেরকে, বা কিভাবে বঞ্চনা দেখানো হয়েছে ইতিহাসে, এবং এখানে কিভাবে দেখানো হয়েছে, এই দুটো এরকম ভাবে আসে না প্রশ্ন, তাই এগুলো করার দরকার নেই। তো এখানে আমরা দেখব যে কিভাবে উইমেনদেরকে দেখানো হয়েছে, তাদের পজিশন কি ওয়ার্ল্ডে। রবার্ট ব্রাউনিং কোন সময়কার ছিলেন, রাজা কবি ছিলেন? ভিক্টোরিয়ান পিরিয়ডে। তাহলে মাই লাস্ট ডাচেস লেখা হয়েছে ভিক্টোরিয়ান টাইম পিরিয়ডে। ভিক্টোরিয়ান এরাতে লেখা, ঠিক আছে।
চলো। My last duchess portrays a society which was prevalent in Renaissance Italy. Renaissance Italy সেই টাইম পিরিয়ড, ভিক্টোরিয়ান এরা, 19th সেঞ্চুরি, বা আমি যদি বলি 19th সেঞ্চুরি শেষের দিকটা, ইন দ্যাট সোসাইটি উইমেন ওয়ার ট্রিটেড মোর অ্যাজ কমোডিটি, অর্থাৎ পণ্য হিসেবে উইমেনদেরকে কম্পেয়ার করা। তো তোরা তো এখন ওই ড্রামাটা তো তোদের নেই, তোরা 12-এ গিয়ে ওই ড্রামাটা পাবি না, আমরা পড়েছিলাম ওই ড্রামাটা, দ্য প্রপোজাল বলে, আমাদের সময় এইচএসএ ছিল। সেখানেও আমরা দেখেছিলাম যে একজন বিবাহযোগ্য মেয়েকে কিভাবে কমোডিটি বা পণ্য হিসেবে দেখানো হচ্ছে, একটা মার্চেন্ডাইজ হিসেবে দেখানো হচ্ছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিবাহ বন্ধনকে একটা পণ্য, একটা ডিল, ম্যারেজ ডিল হিসেবে দেখানো হচ্ছে, মেয়েদেরকে কমোডিটি হিসেবে দেখানো হচ্ছে। Then a human being. From the monologue of the Duke, we come to know that public behavior of a woman was strictly scrutinized and often frowned upon. অর্থাৎ মেয়েরা বাইরের লোকেদের সাথে কিভাবে বিহেভ করবে সেটাকে স্ক্রুটিনি করা হচ্ছে, ইট ইজ স্ক্রুটিনাইজড এবং ফ্রাউন্ড আপন। ফ্রাউন্ড মানে তাতে ভ্রু কুঞ্চিত করা হয়, যে একটা মেয়ে এতভাবে হেসে হেসে কথা বলছে অন্যের সাথে, তার মানে এর ক্যারেক্টারিস্টিক্স ভালো না। এবং সেটা আজকের দিনে সোসাইটিতেও ভীষণ রকমভাবে অ্যাপ্লিকেবল, যে একটা ফিমেল সে কীরকমভাবে ড্রেস পরছে, সে কীরকমভাবে কথা বলছে, তার হেয়ার কালার করা আছে কিনা, তার মাথাতে চুলে 3-4 রকমের হাইলাইট করা আছে কিনা, সেইভাবে তাদেরকে জাজ করা হয় যে এ ভালো না, এরকম ড্রেস পরে তাই এর এরকম ক্যারেক্টারিস্টিক্স, এইভাবে সবার সাথে হেসে কথা বলে তার মানে এ ভালো না। তো এখনো এইভাবেই উইমেনকে দেখা হয় কিন্তু সোসাইটিতে, এখনো কিন্তু খুব একটা চেঞ্জেস আসেনি। দ্য ওম্যান প্রবাবলি কুড নট চুজ দেয়ার হাজবেন্ডস, বাট ইট ওয়াজ ডিসাইডেড বাই দ্য ফ্যামিলি শি বিলং টু। এবং স্বাভাবিকভাবেই মেয়েরা তাদের কার সাথে বিয়ে হবে সেটাকে চেঞ্জ করতে পারতো না, চুজ করতে পারতো না। ঠিক সেরকমভাবে ডাউরি ওয়াজ কমন প্র্যাকটিস। পণ্য ভাবছে মানে পণ প্রথাও ছিল, এবং পণ প্রথাকে খুব ভীষণভাবে জাস্টিফাই করা হয়। দেখ এই পোয়েম জুড়ে পণ প্রথাকে ভীষণভাবে জাস্টিফাইড করা হয়েছে। Is a common practice in the society, as we come to know about from the Duke's reminder to the envoy of the Count in the counseling part of the monologue. তো মেল ডমিনেটেড সোসাইটি, প্যাট্রিয়ার্কাল সোসাইটিকে আমরা দেখেছি, প্যাট্রিয়ার্কাল সোসাইটির খুব নেগেটিভ দিক থেকে দেখেছি, সোসাইটাল নর্মসগুলোকে আমরা দেখলাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইন আ ওয়ার্ড ইট ওয়াজ আ মেল ডমিনেটেড সোসাইটি where women were oppressed and even killed, যেখানে উইমেনদেরকে অপ্রেস করে রাখা হতো, দমিয়ে রাখা হতো এবং কখনো কখনো মেরেও ফেলা হতো। ঠিক আছে, তাহলে আমরা সোসাইটির একটা পিকচার পেলাম। আচ্ছা, এবারে আমরা আসছি আরেকজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, ফ্রা প্যান্ডলফ। ফ্রা প্যান্ডলফ কে ছিলেন? ফ্রা প্যান্ডলফ was the portrait painter of the last duchess. How did the Duke explain Fra Pandolf's words of appreciation about his duchess? কিভাবে দেখিয়েছেন দেখো। From the monologue of the Duke we come to know that the portrait of the Duchess was painted by Fra Pandolf. The Duke also appreciated about the skill of Fra Pandolf in painting this lifelike portrait in a single day. এখানে কিন্তু একবারও নিজের ওয়াইফের বিউটির কথা বলছে না, বলছে ফ্রা প্যান্ডলফ ভীষণ স্কিলফুল, হাফ ডে এর মধ্যে এত সুন্দর পোর্ট্রেট এঁকে ফেললো। We can also hear the voice of Fra Pandolf, who gave instruction to the Duchess about the sliding of her sleeve over her wrist during his painting session. We also come to know about his appreciation of the faint half flush disappearing in the throat of the Duchess, as no pain could reproduce it. Finally, from Fra used to be before his name, we assume that he belonged to a Christian মনাস্টিক অর্ডার। আচ্ছা, ফ্রা প্যান্ডলফ ওর নাম, এবং ফ্রা এই যে পূর্ববর্তী এই ওয়ার্ডটা ইউজ করে বোঝানো হচ্ছে ইনি খ্রিস্টান থেকে বিলং করেন।
This over-possessive and conservative duke did not find anything offensive in the appreciation of Fra Pandolf's appreciation about the beauty of his wife. He explained that these words are simply gesture of courtesy. It might be the reason that the duke did not take any offense at his comment. ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হলো। এবারে আমরা আসবো হচ্ছে স্টিল আই রাইজে। ক্লিয়ার হলো কিনা বলো? ক্লিয়ার ক্লিয়ার। স্টিল আই রাইজ পড়াবো? একটাও পড়ালাম না, স্টিল আই রাইজটা পড়াতে হবে? একবার দেখে নিস, তোদেরকে তো পড়িয়েছিলাম, একবার লেকচারটা দেখে নিস, লেকচারটা দেখে নিস, নাহলে আমার এখানে অনেক সময় লেগে যাবে। এখনো র্যাপিড রিডার বাকি রয়েছে, অ্যাট স্কুল বাকি রয়েছে, গ্রামার রাইটিং বাকি রয়েছে। তোরা একবার দেখে নিস লেকচারটা। সামারি তো বলে দেবো বাবা, সামারি তো বলে দেবো। ঠিক আছে, কেউ কেউ বলছে দরকার নেই, কেউ কেউ বলছে যে আচ্ছা ঠিক আছে আমি সামারি করে বলে দেবো। ম্যাম একটা কোশ্চেন, যদি কিং অনেক পজিটিভ হয় ছিলেন তাহলে রিয়েল লাইফে পোর্ট্রেট বানিয়েছিল, দেন রাজা দেখতে দিলেন কেন রানীকে? এই যে বললাম আরমান, যেহেতু রানী এখন বেঁচে নেই তাই দেখতে দিয়েছে, এবং পজিটিভনেসটাকে শো করার জন্য কিছু কিছু সময় রিভিল করতে হয়, কিছু কিছু সময় রিভিল করতে হয়, কারণ উনি এটার মাধ্যমে পরের ডিলটাকে পাক্কা করছেন, পরের বিয়েটাকে জাস্টিফাই করছেন, পরের ডিলটাকে পাক্কা করার জন্য। চলো শুরু করি। Still I Rise, which is written by Maya Angelou. তাহলে চলো একটু লিখে নি, সাম আপ করে বলে দিই। এখানের মাধ্যমেই দেখবি ক্লিয়ার হয়ে যাবে, বিভিন্ন সিম্বল ইউজ করেছেন, বিভিন্ন কিছুর মাধ্যমে বুঝিয়েছেন। আচ্ছা, স্টিল আই রাইজ কার লেখা? মায়া অ্যাঞ্জেলিওর লেখা। কত সালে এটা পাবলিশ হয়েছিল? শেষে নিউ ওয়াইফের, এটা তো জানা যায় না বাবা, নিউ ওয়াইফের সাথে বিয়ে কবে হলো এবং তার সাথে পরিণতি কি হয়েছিল এটা তো জানা যায় না, এটা তো নেই। আচ্ছা, এবার তাহলে বলো মায়া অ্যাঞ্জেলিওর লেখা পোয়েম পাবলিশড ইন 1978। কোন জনরার মধ্যে পড়ছে? কোন ক্লাস 12 এর ক্লাস হয়ে গেছে বাবা, ক্লাস 12 এর ম্যারাথন হয়ে গেছে।
কি ধরনের পোয়েট্রির মধ্যে পড়ছে? আমরা এটাকে লিখতে পারি এম্পাওয়ারমেন্ট পোয়েট্রি, এইভাবেও লিখতে পারি। বা প্রোটেস্ট পোয়েট্রিও লিখতে পারি, ঠিক আছে, প্রোটেস্ট করার জন্য লিখেছিলেন। বা পোয়েট্রি অফ এম্পাওয়ারমেন্ট, এইভাবেও লিখতে পারি আমরা। মেন থিম আমরা কি কি পেয়েছিলাম? মেন থিমস আমরা কি কি পেয়েছি? 1 নম্বর, অপটিমিজম বা হোপ, হোপ আর অপটিমিজম। শত বাধা বিপত্তি, সমস্ত কিছুর পরে, সমস্ত কিছুর থেকে বেরিয়ে এসে আমরা আশার কথা পড়েছি। সেলফ কনফিডেন্সের কথা পড়েছি। রেজিলিয়েন্সের কথা পড়েছি, রেজিলিয়েন্সের কথা পড়ছি। তাহলে কতটা জেদ ছিল পোয়েট্রিসের মধ্যে। রাইটিং গ্রামার দুটোই করাবো, রাইটিং গ্রামার দুটোই করাবো। ঠিক আছে, এবং রাইজিং against dominance and oppression, সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই, মেন থিম পেয়েছি। ঠিক আছে, ফেমিনিস্ট অ্যাপ্রোচও পাচ্ছি, ফেমিনিস্ট অ্যাপ্রোচও পাচ্ছি এর সাথে। এখানে আই বলতে ভয়েস অফ আ ব্ল্যাক, দ্যাট মিন্স আফ্রিকান কাম আমেরিকান ওমানের ভয়েস পাচ্ছি। এখানে আই বলতে বোঝানো হয়েছে সমস্ত অপ্রেসড মানুষ, সমস্ত অপ্রেসড মানুষদেরকে বোঝানো হয়েছে আই বলতে। এবং ইউ বলতে কি বোঝানো হয়েছে? ইউ বলতে কি বোঝানো হয়েছে? The oppressor or the white, that means আমেরিকান মানুষ। তাহলে এই হচ্ছে আমাদের স্টিল আই রাইজের মূল থিম। ঠিক আছে, চলো এখান থেকে আমরা প্রশ্নগুলো একটু আলোচনা করে নিই।
হাউ ইজ আইডেন্টিটি প্রেজেন্ট ইন স্টিল আই রাইজ? এই যে আইডেন্টিটির কথা বলা হয়েছে, আই বলতে এই যে আই এর কথা বলা হয়েছে, আচ্ছা এটার যে পয়েন্ট অফ ভিউ, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে লেখা, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা। ব্রেক দিয়েছি 15 মিনিটের, ওখান থেকে দিইনি, আবার দেবো যখন তখন তোমাকে ফোন করে দেবো আমি। সবাই জিজ্ঞেস করছে সুমিত দি কেমন আছে, আমি বলছি 7 সকালবেলা পারফিউম মেখে চলে এসেছিল। আচ্ছা এখানে পয়েন্ট অফ ভিউটা লিখে নিই, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ বা ফার্স্ট পার্সন ন্যারেটিভ। তাহলে আমরা দেখি এবার আইডেন্টিটি কিভাবে প্রেজেন্ট হচ্ছে। Identity means what a person is and how a person can be identified from others. তাহলে আইডেন্টিটি বা পরিচয় কি, যে কে একজন পার্সন কে কি এবং তাকে অন্যরা কিভাবে চেনে। In this poem the poet speaks in the first person narrative I, yet I in this poem does not represent the poet alone. এই যে পোয়েমটা, এই পোয়েমটা পার্সোনাল প্লাস ইউনিভার্সাল, অর্থাৎ এই যে পোয়েটেসের ভয়েস, এই পোয়েটেসের ভয়েসটা শুধুমাত্র নিজের নয়, শুধুমাত্র নিজের জেন্ডারের জন্য নয়, শুধুমাত্র নিজের রেসের জন্য নয়, জাতির জন্য নয়, সবার জন্য। তাহলে পার্সোনাল প্লাস ইউনিভার্সাল, তাহলে পার্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিভার্সাল। তাহলে ইন দিস পোয়েম I doesn't represent the poet alone, but it universally stands for a group of oppressed people, সমাজে অবদমিত নিপীড়িত মানুষদের প্রতীক, নেমলি দ্য আফ্রো আমেরিকান কমিউনিটি। আফ্রো আমেরিকান কমিউনিটিতে এখনো অবধি, স্টিল নাও এখনো অবধি বিভেদ করা হয়। হ্যাঁ, এখানে ইউ বলতে শাসককে বোঝানো হয়েছে, ইউ বলতে অপ্রেসরকে বোঝানো হয়েছে, যারা পীড়ন করছে, যারা অবদমন করছে তাদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে। The poet has directly hinted at when she calls herself a black ocean. Black ocean symbolizes the black identity, the unique black identity of Afro-American people. The word black hints at the complexation of Afro-American, complexation মানে কি বলছি আমি, স্কিন কালার বা স্কিন টোন, ডার্ক স্কিন টোনের মানুষজন। তোরা জানবি তো, ছোটবেলায় বারবি ডল নিয়ে খেলেছিস, ছোটবেলায় বারবি ডল নিয়ে খেলেছিস, দেখবি ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম তখন বারবি ডল শুধু একই রঙের হতো এবং সেগুলোকে সব ব্লন্ড হেয়ার কালার, ব্লু আইজ হতো। কিন্তু এখনকার সময় পরবর্তীতে প্রোটেস্ট শুরু হয়, এইভাবে শুরু হয় যে শুধুমাত্র ব্লন্ড হেয়ার কালার কেন হবে, শুধুমাত্র ব্লু আইজ কেন হবে। তার পরবর্তী সময় ডার্ক কমপ্লেক্সনেরও বারবি ডল হতে শুরু করে। এবং ওশেন কেন বলেছে, ভাস্ট ওশেন, বিশালাকার ওশেন। This ocean stands for the multitude of which the poet is that one. Once again she identifies herself as a woman, proud of her womanhood. আমি কি বলছি, এখানে আমরা আফ্রো আমেরিকান হিসেবে এবং অ্যাজ এ ওম্যান হিসেবে দুটো ভাবে পোর্ট্রে করা হয়েছে। অর্থাৎ থিম অফ ফেমিনিজমও এখানে আমরা পাচ্ছি, ফেমিনিস্ট অ্যাপ্রোচও পাচ্ছি, ঠিক আছে, ফেমিনিস্ট অ্যাপ্রোচও পাচ্ছি। হ্যাঁ, এটা নিয়ে প্রোটেস্টও হতো। But she concludes the poem stressing her mass identity as a progenitor of slaves. এবং ওদেরকে স্লেভ হিসেবে তো দেখা হতো, তার জন্যই তার বিরুদ্ধে এই সোচ্চার। এবার বিভিন্ন ইমেজ আমরা কি পাই, এটা তোদের পরীক্ষাতেও দিয়েছি এবং এটা
পর্ষদের ইয়েতেও ছিল, প্রশ্নপত্রেও ছিল। The poet has presented a number of images in the poem Still I Rise. Most of them are incorporated. আচ্ছা তোদেরকে একটা জিনিস তো বললামই না, এই যে Still I Rise হচ্ছে পোয়েমটার নাম, ঠিক আছে, পোয়েমটার নাম, আর পোয়েট্রি কালেকশনের নাম And Still I Rise। পোয়েট্রি কালেকশনের নাম হচ্ছে And Still I Rise, আর পোয়েমটার নাম হচ্ছে Still I Rise। ঠিক আছে, চলো এবার কি কি ইমেজ আমরা দেখতে পাই দেখো। প্রথমে দেখো, মোস্ট অফ দেম আর ইনকর্পোরেটেড টু স্ট্রেস আর ওয়েলদিনেস। ফার্স্ট সি ড্রজ আ পিকচার অফ হারসেলফ ওনার অফ আ অয়েল উইল, অর্থাৎ তেলের কুয়োর একজন মালিক। তেল কি? সমৃদ্ধতার প্রতীক, সমৃদ্ধতার প্রতীক, রিচনেসের প্রতীক, symbolizes richness। এবার শুধুমাত্র রিচনেস মানে এখানে আর্থিকভাবে রিচের কথা বলা হচ্ছে না, ইনার রিচনেস হলো। The pump of his oil well is operating in her living room of her house. Next she presents herself as the owner of gold mine। গোল্ড মাইন বলতে কি বোঝানো হয়েছে? গোল্ড মাইন বলতে अगेन বোঝানো হয়েছে তার মধ্যেকার থাকা ইনার পাওয়ার, স্ট্রেংথ। This mine is being dug in her backyard after her house। তাহলে যার কাছে মাইন আছে সে অনেক বেশি রিচ হলো। She expresses her pride in her physical wealth by drawing the image that she holds a beautiful diamond between her thighs। এবং between এই যে ইউনিকনেস, ডায়মন্ড কোথায় পাওয়া যায়? ইউনিক জায়গাতে তো ডায়মন্ড পাওয়া যায়, যেখানে সেখানে তো ডায়মন্ড পাওয়া যায় না পাথরের মতো। তাহলে ডায়মন্ড সিম্বলাইজেস ইউনিকনেস। Between her thighs, finally she gives a panoramic image of a vast, lively, powerful black ocean and identifies herself with a tumultuous ocean। একদম বিস্তৃত ভাসমান সাগরের মতো, deep and vast, গভীর এবং প্রশস্ত সমুদ্রের সাথে নিজেকে তুলনা করে। এরপরেরটা দেখি, হোয়াট ডাজ দ্য পোয়েট টেল অ্যাবাউট হিস্ট্রি? হিস্ট্রি সম্পর্কে, অতীত সম্পর্কে কি বলেছে? হিস্ট্রি সেম, বা লজ্জার অতীত বলতে কি বোঝানো হয়েছে? লজ্জার অতীত বলতে বোঝানো হয়েছে সেই সমস্ত অপারেশন, সেই সমস্ত বিটার টুইস্টেড লাইজ, বিকৃতকরণ, ইতিহাসকে কিভাবে বিকৃতকরণ করা হয়েছে সেই জায়গার কথাই বলা হয়েছে। দেখ, why does she mention about history same in the later part of the poem? In the first stanza the poet tells about the bitter and distorted history of the oppressors। অপ্রেসাররা কিভাবে বিকৃতকরণের মাধ্যমে, বিকৃতকরণ বলে না বিকৃতিকরণ বলে, বিকৃতিকরণ বলে বোধহয়, বিকৃতিকরণের মাধ্যমে ইতিহাসকে কিভাবে বদলে দিয়েছিল, কিভাবে ওদেরকে চিটার হিসেবে দেখিয়েছিল। 10-এর লাস্ট ক্লাস করেছিলি, আবার এখন 11-এর লাস্ট ক্লাস। হ্যাঁ, 11-এর লাস্ট ক্লাসই বটে, কারণ তোরা তো 12 নয় যে তোদের পেপার সলিউশন আসবে, তো বেসিক্যালি এটা আমার লাস্ট ক্লাসই যাচ্ছে 11-এর। Who fill it with lies about the oppressed class. The expression history same refers to the dark phase
of the American history when the notorious white slave trades forcibly brought millions of African victims into America. আফ্রিকানে নিয়ে আসা হতো এই যে স্লেভ ট্রেডস, দাসত্ব প্রথা, এবং রেসিজম মেন থিম আমরা এখানে আছে, এখানে মেন থিম হিসেবে আমরা রেসিজমও পাচ্ছি, রাইজিং অ্যাগেইনস্ট রেসিজম, এনি কাইন্ড অফ ডমিনেন্স অপারেশন, সেটা রেসিজম হোক, সেটা সেক্সিজম হোক, সমস্ত কিছুর অ্যাগেইনস্টে উঠে দাঁড়ানো পাচ্ছি। তো ফর নিয়ারলি 400 ইয়ার্স দিস ট্রেড ওয়েন্ট অন, 400 বছর, নিয়ার অ্যাবাউট 400 বছর ধরে এই ধরনের অতীত, এইরকম একটা ডার্ক অতীত চলেছিল। ইটস আ কল শেম বিকজ হিউম্যানস আর ট্রেডেড অ্যাজ আ কমোডিটিস এগেইনস্ট দেয়ার উইল, মানুষের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে দাস হিসেবে বিহেভ করা হতো, তাদেরকে ধরে নিয়ে আসা হতো। ইট ওয়াজ এ নাইটমেরিশ পিরিয়ড, এটা একটা নাইটমেয়ার বলতে কি বোঝানো হয়, দুঃস্বপ্ন, দুঃস্বপ্নের একটা সময়। when human dignity and right were trampled মানে কি পদদলিত, under the feet by the so called civilized men. Of white skin. The poet mentions it to remind the oppressors about their crimes. So that is the history. History refers to those crimes যেগুলো করেছিল white oppressorরা. Justify the title of the poem Still I Rise. তবুও আমি উঠে দাঁড়াবো, এই যে স্টিল, এই পার্টিকুলার ওয়ার্ডটা ইউজ করার মানে কি, কি দরকার? এবং আচ্ছা, এই জায়গা থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে বারবার স্টিলকে রিপিট করা হয়েছে কেন, রিপিটেশন ইউজ করা হয়েছে কেন, অ্যানাফোরা ইউজ করা হয়েছে কেন? অ্যানাফোরা মিন্স রিপিটেশন অফ আ পার্টিকুলার ওয়ার্ড ইন আ কনসিকিউটিভ স্ট্যান্জাস বা ইন আ কনসিকিউটিভ লাইন্স। পরপর লাইনে একই পার্টিকুলার ফ্রেজ বা একই পার্টিকুলার ওয়ার্ডের রিপিটেশনকে বলা হয় অ্যানাফোরা, আর ইটস কল রিপিটেশন। এটাকে তোমরা রিপিটেশন হিসেবেও বলতে পারো। The poem Still I Rise by Maya Angelou expresses the resilience of an oppressed human being, the determination of the poet to tide over all difficulties to rise a human being is emphasized. এই যে emphasize করার জন্য বারবার করে এই rise ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, বা still I rise, still ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? I rise been refrained in the poem, বারবার করে রিফ্রেন করা হয়েছে, রিফ্রেন বা অ্যানাফোরা বা এপিফোরা ইউজ করা হয়েছে, মানে স্টিল আই রাইজটা হচ্ছে বারবার করে রিফ্রেন করা, রিফ্রেন মানে লাইনের শেষের দিকে রিপিটেশন, অর্থাৎ বারবার করে আমরা যখন দেখছি স্টিল আই রাইজ, অর্থাৎ একটা সেন্টেন্সের শেষের দিকে যখন রিপিটেশন হয় কনসিকিউটিভ স্ট্যান্জাতে বা কনসিকিউটিভ লাইনে, সেটাকে বলা হয় রিফ্রেন। তো দিস রিপিটেটিভ চ্যান্টিং অফ আ হিম, মন্ত্রের মতো করে রিপিট করা হচ্ছে। দ্য স্টিল বিফোর দ্য এক্সপ্রেশন ইজ ইন্ডিকেটিভ অফ দ্য হার্ডলস। স্টিল মানে কি, প্রতিরোধ করা সত্ত্বেও, হার্ডলস পেরিয়ে, ডিফিকাল্টিস পেরিয়ে, she has to encounter the face of steep oppression of her adversary. Thus the title Still I Rise not only gives us right hint to the theme, it also touches the very core of the spirit. ভীষণ স্পিরিট ছুঁয়ে যাওয়া একটা জায়গা, ইন্সপিরেশনাল একটা পোয়েম। 12 শুরু হবে, আগে 11 এর পরীক্ষাটা দে, তারপরে তো। আচ্ছা, কি কি সিম্বল ইউজ করা হয়েছে একটু দেখে নি। এর আগে এটা তো বললাম, এই যে অয়েল ওয়েল আর গোল্ড মাইন আছে, এটা বলে দিয়েছে, নতুন করে বলছি না। ডায়মন্ড ইউজ করা হয়েছে, ওমেনহুডকে বোঝানো হয়েছে ডায়মন্ড, বা ভ্যালু বা বিউটি বা ইউনিকনেসকে বোঝানো হয়েছে। এবং কনক্লুডিং পার্টে ব্ল্যাক ওশান, এটা বললাম, ভাস্টনেস আর পাওয়ারকে বোঝানো হয়েছে, এটা নতুন করে বলছি না। আই অ্যাম আ ব্ল্যাক ওশান লিপিং অ্যান্ড ওয়াইড। ব্ল্যাক ওশানের সিগনিফিকেন্স কি আলাদা করে? বার সিম্বলের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্ল্যাক ওশানটা কি বলছে? দ্য স্পিকার হিয়ার ইজ দ্য পোয়েট মায়া অ্যাঞ্জেলিউ presents herself a representative of Afro-American community. তাহলে এটা পার্সোনালও হচ্ছে, পার্সোনাল গ্রিফের কথাও বলছে, প্লাস ইউনিভার্সালও।
The word black ocean reveals her identity as an Afro-American woman. The black words particularly symbolize the dark complexion or the dark skin tone of an African man or African woman. At the same time, the ocean suggests that she is vast. Black bolte বোঝানো হচ্ছে তার personal identity এবং ওশেন বলতে বোঝানো হচ্ছে তার ভাস্ট অ্যান্ড পাওয়ারফুল। ওশেন কি, সমুদ্র কি ভীষণ পাওয়ারফুল একটা এলিমেন্ট, ন্যাচারাল এলিমেন্ট। বা পার্ট অফ নেচার which is powerful, indomitable. So I am just like an ocean. You cannot dominate me. সমুদ্র ঢেউকে কেউ আটকাতে পারে না, সমুদ্র জলোচ্ছ্বাসকে কেউ আটকাতে পারে না, সমুদ্র গতিতে বয়, সমুদ্রকে কেউ আটকাতে পারে না। তাহলে ঠিক সমুদ্রের সাথে এই কারণে তুলনা করা হয়েছে যে সমুদ্র একটা পাওয়ারফুল অপ্রতিরোধ্য একটা এলিমেন্ট বা নেচারের এলিমেন্ট, যেটাকে কখনো আটকানো যায় না। Thus he made a comparison with the ocean and also signifies sea represents a community. The poet has described the ocean as leaping and wide. Leaping and wide মানে ঢেউ তুলছে, এদিক ওদিক যাচ্ছে। The waves in that ocean wails and swells continuously. এপর ওপর করে দিচ্ছে, এদিক ওদিক করে দিচ্ছে সমস্ত কিছুকে। The ocean is described as a huge and full of tumult. টালমাটাল একটা সমুদ্র, টালমাটাল একটা সমুদ্র। Sometimes it swells up and other times it creates depression on the surface. In other words, it's never placid or gentle. হলো ক্লিয়ার? ক্লিয়ার? ব্রেক দেবো না, এরপর এসিকিউতে আসি। এসিকিউটা করিয়ে ব্রেক দিচ্ছি, তারপর শুরু করবো র্যাপিড রিডার। ঠিক আছে, 10 মিনিট পর আবার ব্রেক দেবো। এই অবধি বুঝতে পারলি? এই অবধি বুঝতে পারলি? এরপরে কি ব্রেক আছে? আছে আছে, চলো। চলো কয়েকটা প্রশ্ন করে নি। আচ্ছা, শেরিডান ফ্যামিলিতে কতজন বাচ্চা ছিল? সিবলিংস ছিল 4টে, লরা শেরিডান, লরি শেরিডান, জোস অ্যান্ড মেগ। এবং সব থেকে আর্টিস্টিক কে? লরা শেরিডান। আচ্ছা, ফ্লাওয়ার্স কি সিম্বলাইজ করেছে? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট আ গার্ডেন পার্টি। তাহলে 100 অফ রোজেস সেই দিন ব্লুম করেছিল এবং 100 অফ রোজেস সিম্বলাইজেস হ্যাপিনেস। বাটারফ্লাই কাকে বলা হয়েছে? জোসকে। কেন বলা হয়েছে? শি ইজ কল্ড সো বিকজ she always comes down with a silk petticoat and kimono jacket. তাই জন্য ওকে খুব কালারফুল এবং কি বলবো, একটা বাটারফ্লাইয়ের মতো দেখতে লাগে। আচ্ছা, কিভাবে মিসেস শেরিডান মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে চেয়েছিল নিজের মেয়ের? তো শি বট আ হ্যাট অ্যান্ড পপড ইট অন হার হেড। একটা টুপি নিয়ে এসে মেয়ের মাথাতে পরিয়ে দেয় এবং মাথায় পরিয়ে দেওয়ার পরে বারবার করে বোঝানোর চেষ্টা করে যে ইউ আর লুকিং বিউটিফুল, এবং তুমি মনটাকে ডাইভার্ট করো। গার্ডেন কিভাবে সোসাইটিকে রিপ্রেজেন্ট করছে? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইন দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যান্সফিল্ড, দ্য গার্ডেন বিকামস আ সিম্বল অফ সোশ্যাল স্ট্যাটাস। সোসাইটাল স্ট্যাটাসের একটা সিম্বল। গার্ডেন অফ দ্য শেরিডান ফ্যামিলি ইজ ফর অ্যাস্থেটিক এনজয়মেন্ট। কারোর বাড়িতে বাগান থাকতেই পারে, কিন্তু সেই বাগানটাকে সেই অ্যাস্থেটিক ওয়েতে যদি সাজিয়ে রাখা হয় তাহলে সেটা অবশ্যই তার স্ট্যাটাসকে সিম্বলাইজ করছে। বাট দ্য গার্ডেন অফ দ্য পুয়ার নেইবার ইজ সোর্স অফ আ কি চেইন আইটেম। তো সেখানে গরিব ঘরের যদি আমি কোনো গার্ডেন দেখি, সেখানে দেখবো স্তূপাকার করে নোংরা পড়ে রয়েছে। তো দিস গার্ডেন রিভিলস সোশ্যাল ইনইকুয়ালিটি। গার্ডেনের মাধ্যমে বোঝানো হচ্ছে দুটো আলাদা আলাদা সোসাইটির গার্ডেন আলাদা আলাদা, তাদের আর্থসামাজিক পরিস্থিতি আলাদা, তাদের সিচুয়েশন আলাদা। Who is the protagonist of the story? Laura Sheridan is the protagonist of the story. What changes the protagonist's perception about life and death? এবার যখন এনকাউন্টার করেছিল মিস্টার স্কটের ডেথের সাথে, তখন তার পুরো পারসেপশনটাই চেঞ্জ হয়ে যায় জীবন এবং মৃত্যু সম্পর্কে। এবার আসছি জিমি ভ্যালেন্টাইনে। জিমি ভ্যালেন্টাইনের স্টোরির রাইটার কে? ও হেনরি। ও হেনরির অরিজিনাল নাম কি? উইলিয়াম সিডনি পোর্টার। অরিজিনাল টাইটেল কি? আর রিট্রিভ রিফর্মেশন করিয়ে দিয়েছি। কেন জিমিকে জেলে ঢোকানো হয়েছিল? অবভিয়াসলি চুরি করেছিল বলে। হি হ্যাড ক্র্যাকড আ সেফ অফ আ ব্যাংক অ্যাট স্প্রিংফিল্ড ফর হুইচ হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড সেন্টেন্সড টু প্রিজন। হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম ইমিডিয়েটলি আফটার বিং রিলিজ ফ্রম দ্য জেল? বহুবার করিয়েছি, ভীষণ ইম্পর্টেন্ট।
রেস্টুরেন্টে যায়, ব্রয়েল চিকেন খায়, হোয়াইট ওয়াইন খায় এবং গুড কোয়ালিটি সিগার খায়। দেন হোয়াট ডিড জিমির সুটকেস কন্টেন, ভীষণ ইম্পর্টেন্ট। কি কি ছিল জিমির সুটকেসে, একজন তখন দেখছিলাম কমেন্টও করছিলি তোরা, কি কি জিনিস ছিল এর আগে বহুবার বলেছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। হাউ ডাজ বেন প্রাইস রিয়েলাইজ জিমি, কিভাবে বেন প্রাইস জিমিকে চিনতে পেরেছিল, এক্ষুনি বললাম, আমরা একটু আগেই করেছি বড় কোশ্চেনে। হোয়াট ইজ দ্য ফিনিক্স, এবং ফিনিক্সের রেফারেন্স কেন দেওয়া হয়েছে? ফিনিক্স একটা মিথিক্যাল পাখি যে কিনা প্রতি 1000 বছর অন্তর অন্তর মরে যায়, পুড়ে যায় এবং সেখানকার ছাই থেকে নতুন করে নিজেকে জন্ম নেয়। এই স্টোরিতে জিমি ভ্যালেন্টাইনকে ফিনিক্সের সাথে তুলনা কেন করা হয়েছে? In the story, Jimmy Valentine's transformation into Ralph D. Spencer, a good, honest man, is compared to rebirth of a phoenix. ফিনিক্সের যেমন রিবার্থ হয়, সেরকম ভাবে জিমি ভ্যালেন্টাইনেরও রিবার্থ হয়েছিল, সিম্বলাইজিং হিজ নিউ লাইফ আফটার লিভিং হিজ ক্রিমিনাল পাস্ট বিহাইন্ড। শুধুমাত্র নতুন নামই নেয়নি, নতুন ক্যারেক্টারিস্টিক্সও ও গ্রহণ করে। আচ্ছা, জিমি ভ্যালেন্টাইন থেকে কি মেসেজ পাই? যে যদি কোনো মানুষ খুব সৎ, ভালো অ্যাকশন করে, ডার্ক পাস্ট যতই থাকুক না কেন, তার মধ্যে যদি ক্যারেক্টারিস্টিক্সের চেঞ্জ হয়, তার জীবন ভালো হবেই। আমি জানি না এটা কতটা সত্যি বা মিথ্যে, ঠিক আছে। নেক্সট আসছে সাইমিনি সেক্টরস মানে আমি বললাম চুলচেরা বিশ্লেষক। এটা আমি একটু আগে বলেছি, হেয়ার স্প্লিটার্স বা যে কিনা একটা কিউমিন সিডকেও স্প্লিট করতে পারে, নতুন করে আর বললাম না। অফ স্টাডিজের অথরকে ফ্রান্সিস বেকন। আচ্ছা, স্টাডিজ সার্ভস ফর ডিলাইট বলতে কি বোঝানো হয়েছে? অ্যাকর্ডিং টু বেকন, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, দ্য মিনস স্টাডিজ গিভ আস প্লেজার হোয়েন ইন সলিটিউড বা একাকী সময়ে থাকলে তখন স্টাডি মানুষকে প্লেজার দেয়, ঠিক আছে। ম্যাম আমি উত্তর জানলেও ইংলিশে লিখতে পারি না। বাবা, প্র্যাকটিস করতে হবে। তুমি যতক্ষণ ভয় পাবে যে আমি লিখতে পারি না, জীবনেও লিখতে পারবে না। তোমাকে কি করতে হবে? ভয়টাকে ওভারকাম করে প্রথমে নিজে বাড়িতে লিখতে হবে। না লিখলে, বাড়িতে তুমি না লিখলে পরীক্ষা হলেও লিখতে পারবে না। ঠিক আছে, চলো। অর্নামেন্টের জন্য ইউজ কি কারণে দরকার? কারণ অর্নামেন্ট, যখন আমরা স্টাডিজ ফর অর্নামেন্ট মিনস ভোকাবুলারি নলেজ বাড়বে, স্পিচ ডেলিভার করার ক্যাপাবিলিটি বাড়বে, ফ্লুয়েন্সি বাড়বে এবং লজিক্যাল রিজনে তুমি ভাবতে পারবে। আচ্ছা, রিডিং মেকে দ্য ফুল ম্যান, ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্রেজ। এবং অ্যাবিউন্ট স্টাডিয়া ইন মর্স, এটাও ইম্পর্টেন্ট। এই দুটো আমি লং আনসার টাইপ কোশ্চেনে ডিসকাস করে দিয়েছি অলরেডি। আচ্ছা, মাদার টেরেসার কাছে গ্রেট ডেস্ট্রয়ার অফ পিস বলতে কি বোঝানো হয়েছে? অ্যাবর্শন, কিভাবে অ্যাবর্শনের এগেইনস্টে ফাইট করবে এটাও বলে দিলাম। এবং আচ্ছা, ড্রাগস অ্যাডিকশন, এটাও একটু বলি। ওয়াই অ্যাকর্ডিং টু মাদার টেরেসা আর দ্য ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ওয়েস্ট গিভিং ইনটু ড্রাগস, কিভাবে ড্রাগসের নেশায় ডুবে যাচ্ছে। অ্যাকর্ডিং টু মাদার টেরেসা, মেনি ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ওয়েস্ট আর গিভিং ইনটু ড্রাগস বিকজ দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি, not even their parents to receive them and they are lonely. বাবা মা নেই বাড়িতে, একা হয়ে যায়, তো তার জন্য ওরা নেশাতে ডুবে যায়। হিন্দু বয় কি করেছিল, বা চিনির ওই কেসটা, ওখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। রাইসের ঘটনাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, উডিফিল্ডের মেয়েরা বেলজিয়ামে কেন গিয়েছিল? উডিফিল্ডের মেয়েরা বেলজিয়ামে গিয়েছিল রিচির গ্রেভ দেখতে, রেজির গ্রেভ দেখতে। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট প্রশ্ন, ফ্লাইটাকে মেরে দিল কেন? সাইকিক মোটিভ দেখি। The psychic motive in killing the fly symbolizes the boss's desire for control and the exercise of power. It represents his need to exert dominance over something smaller and weaker as a way to compensate for his feelings of powerlessness, vulnerability in other aspects of his life. টিউসডেতে উডিফিল্ড কি করে, এটা তোরা বই থেকে স্টোরি পড়ে লিখে নিতে পারবি। এবারে আসছি, হ্যাঁ এটাও হয়ে গেছে আগে। স্টিল আই রাইজ কেন বারবার রিপিট করা হয়েছে? এক্ষুনি বললাম। অয়েল ওয়েলস কি সিগনিফাই করেছে বললাম এক্ষুনি। ব্ল্যাক ওশানও বললাম। স্টিল আই রাইজের হ্যাঁ মেন থিমও আলোচনা করেছি, এম্পাওয়ারমেন্ট। দিস গ্রিউ আই গেভ কমান্ড অ্যান্ড অল স্মাইল স্টপ টুগেদার, এটাও আলোচনা এক্ষুনি করেছি। মাই লাস্ট ডাচেস কি ধরনের পোয়েম? ড্রামাটিক মোনোলগ, আলোচনা করেছি। দ্যাট পিস অফ ওয়ান্ডার, হ্যাঁ করেছি। ফ্রা প্যান্ডল কে, এটাও আমরা ডিসকাস করেছি।
আচ্ছা, নেপচুনের জায়গাটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই যে নেপচুন হচ্ছে সমুদ্রের দেবতা, এনশিয়েন্ট রোমান গড অফ দ্য সি। The statue of Neptune taming a seahorse symbolically stands for the Duke's control. ডিউকের কন্ট্রোলকে দেখানো হয়েছে, and authority over his wife. It suggests the Duke's usual habit to tame all. সবাইকে পালন করার একটা মেন্টালিটি, ঠিক আছে? স্পেশালি হিজ ওয়াইফস পাস্ট অ্যান্ড ফিউচার, অতীতের বউ এবং ভবিষ্যতের বউ। চল, আচ্ছা আগে কি 3টে র্যাপিড রিডার করে দিই, তারপর ব্রেক দেবো না এখন ব্রেক দেবো? তোরা যা বলবি। তোরা যদি বলিস এখন ব্রেক দিতে এখন ব্রেক দেবো, তোরা যদি বলিস একেবারে ওইটা করিয়ে দিই তারপর ব্রেক দিতে, তাহলে তারপরেও ব্রেক দিতে পারি, যেটা বলবি। ব্রেক র্যাপিড রিডার করে দেবো নাকি এখন দেবো? দেখি একটা ভোট দিই। এখন যদি ব্রেক দিতে বলিস তাহলে ইয়েস বল, আর পরে ব্রেক দিলে নো বলবি, ঠিক আছে? ঠিক আছে, এখন ব্রেক দিতে বললে ইয়েস, আর পরে ব্রেক দিতে বললে বা পরের সময় হলে নো। কর, তোরা বল, তারপরে আমি দেখছি কখন ব্রেক দেব। বসি 5 মিনিট, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াচ্ছি। চলো, পোল স্টপ হয়ে গেছে, 5 সেকেন্ডও বসতে পারলাম না আমি। রেজাল্ট দেখি। 80% বলছে এখন পড়িয়ে দিন, তাহলে আমি এখনই পড়িয়ে দিই, তারপরে ব্রেক দেবো, ঠিক আছে? 80% লোকজন বলেছে যে ব্রেক এখন দেবো না, লাঞ্চ টাইমে ব্রেক দেবো। লাঞ্চ টাইমে একেবারে 20 মিনিটের ব্রেক দেবো, ঠিক আছে? চলো, এবারে আসছি দ্য ঘোস্ট ব্রাহ্মণে। দাঁড়া, ব্রেক তো না দিই, একটু জল তো খাই, দাঁড়া জল খাই। চলো, সুমিতদা আমাকে কমলা লেবু খাওয়ালো, তাই জন্য আমার 5 মিনিট দেরি হলো। ইটস ওকে। চলো এবার তাহলে শুরু করি। ক্লাস 10-এর পুরোনো বাচ্চাগুলো এসেছে আর আমাকে বলছে যে ম্যাম আমি চিনতে পারছি না। অনেকদিন পর ক্লাস 10-এর ভাইবস পেলাম। অঙ্কিতা, স্নেহা, আর কে কে আছিস? আর কাউকে তো দেখতে পাচ্ছি না। রিয়াকে দেখতে পাচ্ছি না।
ও আমি একটুখানি কমলা লেবু খাচ্ছিলাম, ম্যাম কই গো একটুখানি 5 মিনিট একটু খেতে পারি না, আমার খিদে পাইছে না। এই জন্য আমি না প্রথম থেকে অনেকক্ষণ ধরে আমি চাইছি যে তোদেরকে ব্রেক দিয়ে আমি খাবো, কিন্তু আমি বললাম ঠিক আছে পড়িয়ে দিই তারপরে ব্রেক দেবো। ঠিক আছে চ। দ্য ঘোস্ট ব্রাহ্মণ, আচ্ছা আমাদের এই যে সমস্ত স্টোরিগুলো পড়ছি, দ্য ঘোস্ট ব্রাহ্মণ এইখানটাতে করি এটা। আমরা এবারে পড়তে চলেছি র্যাপিড রিডার। র্যাপিড রিডার থেকে আমাদের আচ্ছা সব্যসাচীও আছে কোথায়, হ্যাঁ সপ্তপর্ণা সব্যসাচী এরা সব রয়েছে। অনেকদিন পর তোদেরকে সবাইকে একসাথে দেখলাম, তোরা তো ক্লাসে সবাই একসাথে থাকিসও না, সময় পাস না, রেকর্ডেড লেকচার দেখিস। আচ্ছা আমাদের আছে হচ্ছে 3টে স্টোরি, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, আচ্ছা আর হচ্ছে ঘোস্টলি ওয়াইফ, এবং দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এই 3টে স্টোরি রয়েছে, এই 3টে স্টোরি র্যাপিড রিডার থেকে আমাদেরকে করতে হচ্ছে। এই 3টে স্টোরি লিখেছেন হচ্ছে লালবিহারী দে। লালবিহারী দে রাইটারের নাম। আচ্ছা প্রবুদ্ধ রয়েছে, বাবা সবাই ক্লাস 10-এর। সৌম্যদীপ এটা আলোচনা করে দেব। গুলশানও রয়েছে, আচ্ছা সবাই রয়েছে এখানে। এতগুলো দিন পর কোথায় ছিলি তোরা, তোদেরকে অনেক দিন পরে দেখছি। সবাই এসে গেছে, অনেক দিন পর দেখছি তোদেরকে, দেখে খুব ভালো লাগলো। ভালো করে পড়াশোনা করো, তোমাদেরকে অনেক, আচ্ছা স্কুল টুল থাকে তোরা ক্লাসও করতে পারতিস না, বুঝেছি। কেমন আছিস বাবা? ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিল সব, সব্যসাচী আন্ডারগ্রাউন্ড হয়ে আচ্ছা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ডে কে আমি DAY ডে লিখছিলাম। আচ্ছা সবাইকে ডেকে এনেছিস? সব আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিল, সবগুলোকে এতদিন পরে দেখলাম। আমি ভালো আছি বাবা, ভালো আছি। তোরা ভালো করে পড়াশোনা করবি, তোরা ভালো করে রেজাল্ট করবি, তবে তো আমি ভালো থাকবো। All the 3 stories are taken from Folktales of Bengal. Folktales of Bengal থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা জনরা আমরা কি পাচ্ছি, বা জনরা আমরা কি পাচ্ছি? জনরা পাচ্ছি হচ্ছে ফোকলোর, অর্থাৎ সাহিত্য। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। যা, তাহলে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ঠিক আছে। ফোকটেল। এবার জেনারেলি সেই সময়কার টাইম পিরিয়ডে কি হতো, পুরনো যে ধরনের গল্পগুলো, যেগুলো ফোক টেল, সারপ্রাইজ করলে আমার খুব ভালো লাগলো, ফিলিং নস্টালজিক। অনেক দিন পরে খুব নস্টালজিক ফিল করলাম, এতদিন পর তোদের সবাইকে একসাথে দেখছি, এতদিন পর তোদের সবাইকে দেখছি, তো খুব নস্টালজিক ফিল করলাম, পুরোনো ক্লাস 10-এর ভাইবস মনে আসলো। আচ্ছা ফোক টেলস গুলো কি হতো, এগুলো জেনারেশন বাই জেনারেশন পাস অন হতো ওরালি। পরবর্তী সময় লালবিহারী দে ক্রনিকলড দোজ
stories into his book Folktales of Bengal during 19th century. 19th centuryতে উনি ক্রনিকল করেন এবং সেখান থেকে আজকে আমাদের এই চ্যাপ্টারটা র্যাপিড রিডার আমরা পড়তে চলেছি, যার মধ্যে আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ। দ্য ঘোস্ট ব্রাহ্মণে আমরা পাবো হচ্ছে একটা ঘোস্টকে যে কিনা ব্রাহ্মণের রূপ ধরে চলে আসে। তো বেসিক্যালি বিয়ে করাটা উচিত নয়, বিয়ে করলে এরকম বর পাল্টে গিয়ে ঘোস্ট ব্রাহ্মণ হয়ে যেতে পারে। আবার বিয়ে করা এই কারণে উচিত নয় কারণ ঘোস্টলি ওয়াইফের মতো বউও শাকচুন্নিতে বদলে যেতে পারে, অন্য কোনো বউ চলে আসতে পারে। আবার আরেকটা পড়লাম দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এটা একটা মরাল স্টোরি, এটা একটু অন্যরকম স্টোরিটা। তো বেসিক্যালি আমরা এই দুটো স্টোরি থেকে আমরা এখানে এই ওপিনিয়নে এসেছি যে বিয়ে করা উচিত নয়। স্পেসিফিক্যালি আরমানকে নিয়ে এক্সাম্পল দিয়েছিলাম। তাহলে ঘোস্ট ব্রাহ্মণ, নতুন করে স্টোরিটা বলার কিছু নেই, খুব ইজি স্টোরি। Why could not the Brahman marry a wife? কেন ব্রাহ্মণ বউ পাচ্ছিল না? আমরা এই গল্পটা পড়েছিলাম যে কেন আরমান বউ পাচ্ছিল না। আরমান এখানে আছে না চলে গেছে? দেখো আর্টসের চ্যানেলে কেউই নেই, কেউ নেই। আচ্ছা আরমান এখানে নেই, তাহলে আমরা এখন ইজিলি বলতে পারি এই কথাগুলো আরমানের নামে। তো কেন আরমানের বিয়ে হচ্ছিল না, কেন ব্রাহ্মণের বিয়ে হচ্ছিল না, অ্যান্ড হাউ ডিড হি ট্রাই টু গেট ম্যারিড, এবং কিভাবে বিয়ের জন্য প্রবলভাবে প্রচেষ্টা করছিল কিভাবে একটা বউ পাওয়া যায়। ইন দ্য স্টোরি দ্য ঘোস্ট ব্রাহ্মণ বাই লাল বিহারী দে, দ্য ব্রাহ্মণ কুড নট ম্যারি আ ওয়াইফ বিকজ হি ওয়াজ ভেরি পুয়ার। বেচারার না ছিল টাকা, অ্যান্ড ডিড নট বিলং টু দ্য কুলিন কমিউনিটি, এবং কুলিন কমিউনিটিতেও বিলং করতো না। ঠিক আছে, ফর দ্যাট রিজন কেউ ওকে মেয়ের সাথে বিয়ে দিচ্ছিল না। ঠিক আছে, টাকা থাকলে সবাই থাকে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে টাকা থাকলে সবাই থাকে। ঠিক আছে, রাহুল কে বলতো? রাহুলকে আমি চিনতে পারছি না, আমার মনে নেই কে রাহুল। আচ্ছা, তো ফর নট বিং কুলিন হি হ্যাড টু পে আ লার্জ সাম অফ মানি। ব্রেক দেবো 20 মিনিট পরে। He had to pay a large sum of money, কারণ তাকে পণ দিতে হয়েছে, to the parents of the bride for marrying her. আমি কি বলেছিলাম, আগেকার দিনে ব্রাইডের ফ্যামিলিকে ডাউরি দিতে হতো। তো বেচারা অরিত্র নয় সরি, বেচারা আমাদের আরমানকেও এরম ভাবে বিয়ে তো হচ্ছে না, যাই হোক পণ টন দিয়ে বিয়েটা করতে হয়েছে। বাট হি ওয়াজ টু পুয়ার টু অ্যারেঞ্জ দ্য সাম অফ মানি, সো ম্যারিং আ ওয়াইফ সিম টু হিম দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে বিয়ে করা। দ্য ব্রাহ্মণ ডিড নট গিভ আপ দ্য হোপ অফ ম্যারিং আ ওয়াইফ, কিন্তু আশা ছাড়েনি, মনের মধ্যে একটা আশাকে যত্নে একদম লালিত পালিত করে রেখেছিল, এবং ফাইনালি টাকাটা জোগাড় করে বিয়ে করে। কিভাবে টাকাটা জোগাড় করে? হি ওয়েন্ট টু রিচ পিপল অফ দ্য লোকালিটি অ্যান্ড বেগড অফ দেম ফর মানি ফর হিজ ম্যারেজ। হি অলসো বেগড ফ্রম ডোর টু ডোর অ্যান্ড প্লিজ দ্য রিচ মেন উইথ ফলস প্রেজ, ফ্ল্যাটারি, এইসব করে, দ্যাট দে উড গিভ হিম সাম মানি। ইন দিস ওয়ে দ্য ব্রাহ্মণ ফাইনালি সাকসিডেড ইন কালেক্টিং দ্য সাম অফ মানি হি নিডেড। ঠিক আছে, প্রবুদ্ধ কাকে নিয়ে? সব্যসাচীকে নিয়ে এক্সাম্পল দেবো? ওরে বাবা রে। Next, why did the Brahman decide to go to distant countries? Why did he receive from his mother before leaving? And what happened that very evening? তো ব্রাহ্মণ তো গরিব ছিল, কোনো রকমে ও সংসার চালাতো, বিয়ে তো নয় করে ফেললো টাকা দিয়ে। ঠিক আছে, টাকা নিয়ে সব্যসাচী বিয়ে তো করে ফেললো, এবং সংসার চালাবে কি করে? বউকে খাওয়াবে কি, মাকে খাওয়াবে কি? তখন সব্যসাচী ডিসাইড করলো যে ডিস্ট্যান্ট কান্ট্রিতে চলে যাবে ফর গেটিং মানি সামহাউ, কোনোভাবে টাকা কালেক্ট করার জন্য। হি রিয়েলাইজ দ্যাট হি কুড নট আর্ন হিজ নেটিভ ল্যান্ড, কারণ নিজের দেশকে কেউ টাকা দেবে না, কেউ পাত্তা দেবে না ওকে, তো ওকে বাইরের দেশে যেতে হবে, রিমোট প্লেস, দূরবর্তী কোনো এক জায়গায়, ওয়ার হি মাইট টু হ্যাভ আন্ডারটেক ওয়ার্কস বিলো হিজ ডিগনিটি, এবং যতদিন না গুড সাম অফ মানি ও পাবে ততদিন ও রিটার্ন করবে না। Before leaving, the Brahman received blessing from his mother. That very evening, সব্যসাচীর জায়গায় সব্যসাচীর একটা ভূত এসে
ওরম দেখতে একটা ভূত এসে adopted the exact appearance of the Brahman and entered the house. এবং নিউলি ম্যারিড ওয়াইফ ওমেন কোয়েশ্চেন দ্য ঘোষ ব্রাহ্মণ অ্যাবাউট হিজ রিটার্ন। বউ তো জিজ্ঞেস করেছে এত তাড়াতাড়ি কেন ফিরে আসলো। As this, he reassured her, saying that the day was unlucky and he had already collected some money. That's why ও আজকে আর যাবে না। তো বউকে এইভাবে কাটিয়ে দিল প্রশ্নটা, ঠিক আছে। এবারে আসছি, হাউ ডিড দ্য নিট হার্ট কিং সলভ দ্য প্রবলেম অফ দ্য ব্রাহ্মণ, এবং কিভাবে রাখাল রাজা প্রবলেমটাকে সলভ করেছিল। The neathead king was an intelligent fellow. He saw through the whole matter in the very beginning that the Brahman's house wife and mother were possessed by a ghost. So on the trial day, যেদিন বিচার সভা হলো সেদিন he brought with him a ফাইল নিয়ে আসতে বললো। ফাইলের মধ্যে কি করলো, যেটা কিনা একটা ন্যারো নেক রয়েছে, একদম সরু গলার একটা শিশি আনতে বললো। After much words, the neathead king wanted to conclude the case. He showed the file and asked the Brahman and the host Brahman to enter into it. দুজনকেই বলছে এর মধ্যে ঢুকতে। এবার স্বাভাবিকভাবে সব্যসাচী এর মধ্যে ঢুকতে পারবে না, কিন্তু সব্যসাচীর ভূত এর মধ্যে ঢুকতে পারবে। He declared that who of them could enter the file would become the rightful owner. যে এই শিশির মধ্যে ঢুকতে পারবে সেই হবে আসল মালিক বাড়ির। The neathead king immediately obviously ghost brahmanটা ঢুকে গেল, and the neathead king immediately thrust a cork at the mouth and shut the ghost inside the file. In this way neathead king solved the case. এবং সব্যসাচী সুখে শান্তিতে বউ বাচ্চা নিয়ে ঘর সংসার করতে লাগলো। Next, what was supernatural and magical elements are incorporated in the story? Supernatural elements হচ্ছে ভূতের কেসটা কিরকম, all folk tales contain supernatural elements. সমস্ত folk tales এই supernatural elements পাওয়া যায়, ম্যাজিক্যাল হ্যাপেনিংস পাওয়া যায়। ঘোষ ব্রাহ্মণে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘোস্ট ক্যারেক্টার রিয়েল ব্রাহ্মণ সেজে এসেছিল চিট করতে, এবং ফাইনালি সে ধরা পড়ে যায়। চলো এবার নেক্সট আসছি, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এটা একটু অন্যরকম স্টোরি। এটা একটু অন্যরকম একটা স্টোরি, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এই স্টোরিটা একটুখানি, এই প্রশ্নগুলো আর্টস চ্যানেলে একজন জিজ্ঞেস করেছে, ম্যাম এই প্রশ্নগুলো 6 নম্বরের জন্য না বাবা, এই প্রশ্নগুলো 5 নম্বরের জন্য। র্যাপিড রিডার থেকে যে পার্টটা রয়েছে সেখান থেকে 5 মার্কসের প্রশ্ন আসবে, বা অ্যাট স্কুল থেকে যেটা আসবে বা দ্য প্যাডস্টেল থেকে যেটা আসবে সেটা 5 নম্বরের জন্য আসবে। ঠিক আছে, চল দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট থেকে কি কি প্রশ্ন আমরা করব। রাজার জীবনে কি সমস্যা এসেছিল? The king of the country had no children. রাজার কোনো সন্তান সন্ততি ছিল না। The queen could not give birth of any offspring. The king as a natural fact had a great wealth. রাজার যেহেতু প্রচুর টাকা রয়েছে, রাজার মনের মধ্যে চিন্তা আসে যে এই ভাস্ট কিংডম কে চালাবে, কে রুল করবে। He needed a son. তার একটা সন্তানের দরকার, to bear his name and continue the kingship of his family. তার রাজত্ব চালাতে হবে, তার ফ্যামিলিকে চালাতে হবে। So having no son, the king was in great anxiety. ছেলে না থাকাতে রাজার মনের মধ্যে প্রবল দ্বন্দ্ব, অ্যাংজাইটি সৃষ্টি হলো। হ্যাঁ বলো। চলো, অ্যাজ আ রিলিজিয়াস মেন্ডিকেন্ট, একজন ধার্মিক ভিক্ষুক যে কিনা রাজার কাছে আসেন এবং অফার করেন যে তার সমস্যাটা সলভ করে দেবেন। হি হ্যাড সামহাউ গট দ্য উইন্ড অফ দ্য কিংস অ্যাংজাইটি ফর নট হ্যাভিং এনি ইস্যু। হি হ্যাড টেকেন আ ড্রাগ উইথ হিম। ড্রাগ বলতে এখানে ড্রাগ মানে ওই ড্রাগ নয়, ড্রাগ বলতে এখানে মেডিসিনের কথা বলা হয়েছে।
He asserted that if the queen swallowed the drug, she would give birth to twin sons. এবং বলে যে রানী এই ওষুধটা খেলে রানীর দুটো সন্তান জন্মাবে, এবং এইভাবে তিনি সলভ করেন। আচ্ছা, কেন কিং এটাকে অ্যাকসেপ্ট করেছিল? মেন্ডিকেন যখন ওই 2 সান হবে এরকম একটা মেডিসিন দিল, কন্ডিশন কি দিয়েছিল? দ্য কন্ডিশন পুট বাই দ্য মেন্ডিকেন ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য কিং। কিং এর কাছে কি কন্ডিশন রেখেছিল, কি শর্ত রেখেছিল? To give away one of the sons would be like cutting of a limb from his body. দুটো সন্তানের মধ্যে একটা সন্তানকে দিয়ে দেওয়া মানে কি? নিজের একটা হাত, দুটো হাতের মধ্যে থেকে একটা হাত কেটে ফেলা, just like that. তো but the king was also anxious to have a son to maintain the kingship of his family and to inherit his great wealth and vast kingdom. তো সমস্তটা বিচার বিবেচনা করার পরে দেখলো যে আমার সত্যি একটা সন্তানের প্রয়োজন, তার জন্য আমাকে যে শর্তে যেতে হয় সেই শর্তে আমি রাজি হব। বলো ম্যাম গো ম্যাম বলে ডাকছো, কি জন্য ডাকছো বলো, কি ডাউট আছে? এই চ্যাপ্টারগুলো থেকে ডাউট থাকার কোনো কথাই নয়, এত সোজা। রাক্ষসী আর রাজকুমারের মধ্যে যে গেমটা খেলা হয়েছিল সেটাকে ডেসক্রাইব করো, এল্ডার প্রিন্সের মধ্যে, বড় রাজকুমারের মধ্যে। ম্যাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বাবা। তোরা এদিকে পুরনো একটা গ্রুপ জেগে উঠেছিস, উঠে গল্প করছিস, শুনছিস না কিন্তু পড়া। In the attractive house, the Rakshasi in the guise মানে কি? অন্য রূপ, ভিন্ন রূপে এক্সট্রাঅর্ডিনারি বিউটিফুল ওম্যান হিসেবে এল্ডার প্রিন্সকে ডেকেছিল গেম খেলার জন্য। ডাইস গেম মানে কি? পাশা খেলার জন্য। একটা সত্যি কথা বলবো, এই স্টোরিটা আমি চিনতে পারছি না। পড়াশোনা একদম কোথায় তুলে দিয়েছিস যে তুই স্টোরিটাই চিনতে পারছিস না, এই স্টোরিটা পড়েছিস কি পড়িসনি? হ্যাঁ রে, তোদের কি হবে? তোদের আর আজকে কত তারিখ? আজকে কত তারিখ? আজ 8 তারিখ, 4 দিন পরে পরীক্ষা। হ্যাঁ রে, কি হবে তোদের? তো গেম খেলতে থাকে, 3 বার গেম খেলে এবং 3 বারই বাজি রাখতে হয়। প্রথমে ইয়াং হকটাকে, ছোট্ট বাজ পাখিটাকে, কখনো কুকুরছানাটাকে, কিংবা কখনো নিজেকে, এবং 3 বারই হেরে যায় বেচারা। ফার্স্ট টাইম যদি গেমটা জিতে যায় তাহলে ইয়াং হককে ওকে দিয়ে দিতে হবে, রানী ওই রাক্ষসীকে। এটা ছিল গেমের শর্ত, এবং স্বাভাবিকভাবেই গেমে এটা জিতে যায়, রাক্ষসীটা জিতে যায় এবং ইয়াং হককে দিয়ে দিতে হয়। সেকেন্ড টাইম পাপিটাকেও দিয়ে দিতে হয়, এবং থার্ড টাইম প্রিন্স নিজেকেই বেচারা বন্দি বানাতে বাধ্য হয় রাক্ষসীর কাছে। ঠিক আছে, চলো নেক্সট। হাউ ডিড দ্য ইয়াঙ্গার প্রিন্স রেস্কিউ হিজ এল্ডার ব্রাদার? কিভাবে ইয়াঙ্গার প্রিন্স নিজের বড় ভাইকে বাঁচিয়েছিল? কিভাবে বাঁচিয়েছিল? দ্য ইয়াঙ্গার প্রিন্স রেস্কিউড হিজ এল্ডার ব্রাদার ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য রাক্ষসী ফলোয়িং দ্য সেম সিকোয়েন্স, সেম গেম খেলে এবং সেম ইনসিডেন্টের মাধ্যমে বাঁচিয়েছিল। ঠিক আছে, যখন ডাইস গেমটা খেলা হচ্ছিল ও আবার ওই 3টে শর্তে রাজি হয়ে যায়। তো 2 ভাইয়ের মধ্যে আমরা যদি বলি কম্পারেটিভলি কে বেশি চালাক, অবশ্যই ছোট রাজকুমার বা ছোট ভাই চালাক, এবং ফাইনালি 3টে গেমেই জিতে যায় এবং থার্ড টাইম রাক্ষসীকে বড় রাজকুমারকে ফিরিয়ে দিতে বাধ্য হয় এবং বড় রাজকুমার ফিরে আসে। রাজা রানী কেন দুঃখের সাগরে পড়েছিল এটা অলরেডি আমি এক্ষুনি ডিসকাস করলাম। ঠিক আছে, রাজা রানীর সন্তান হচ্ছিল না বলে তাই দুঃখের সাগরে পড়েছিল। এবারে আসছি ঘোস্টলি ওয়াইফ। ঘোস্টলি ওয়াইফটা মনে আছে? ঘোস্টলি ওয়াইফ, এটা অবশ্যই আরো একটা ফোকটেলের মধ্যে পড়ছে, এবং এখানে আমরা দেখলাম যে বউ হয়ে গেছে শাকচুন্নি। কার বউ হয়েছে আমি আর নতুন করে রিপিট করব না। কার বউয়ের কথা বলছি এটা আমি আর রিপিট করলাম না, এবং কার এরকম ঘোস্ট ওয়াইফ হবে সেটাও আমি রিপিট আর করবো না। যেটা ক্লাসে বলেছিলাম এখন আর বলবো না। ঠিক আছে, চলো। ও আরমান আবার নিয়ে এসে গেছে এবং যেচে যেচে বলছে ম্যাম আমাকে বলুন, আমার ওপরে আনুন এবারে কিছু। চলো, আমি আর বলবো না এটা কার বউ। ঘোস্টলি ওয়াইফ, প্রথমেই আসছে যার বউয়ের কথা বলেছিলাম তার বউয়ের ডেসক্রিপশন।
Describe the Shakchini in the story A Ghostly Wife. তো ইন আ ঘোস্টলি ওয়াইফ দ্য শাকচুন্নি আর স্পিরিটস। আচ্ছা, শাকচুন্নি বলতে আমি কি বুঝেছিলাম, শাকচুন্নি ওয়ার্ডটা এসছে শঙ্খচূর্ণী থেকে, অর্থাৎ বিবাহিত মহিলা ভূত যারা বিয়ের পরে অকালে মরে গেছে এবং তারা হাতে শাঁখা পরে থাকে, শাকচুন্নির মতো হিহি করে হাসে এবং হাত পাগুলো লম্বা লম্বা হয়, যখন তখন যা কিছু কাজ করে দিতে পারে। মানে ধর কোনো জিনিস ও ঘর থেকে আনতে হবে অন্য ঘর থেকে, এরকম হাত বাড়িয়ে দিল, অন্য ঘর থেকে চলে আসলো, এবং খুব নাকের সুরে কথা বলে। ঠিক আছে? তো in a ghostly wife the Shakchuni are the spirits of Hindu married women who died unnatural deaths. অকালে মরে যাওয়া বউ, তারাই হয়ে যায় শাকচুন্নি। যে বউ অকালে মরে যায় তারা হয়ে যায় শাকচুন্নি। They wear white sari and carried a conch in their hands. হাতে শাঁখা পরে থাকে, লাল পা সাদা শাড়ি শাঁখা পরে থাকে। They often return as a malevolent beings. Their presence is eerie. eerie মানে হচ্ছে ভয়ঙ্কর। ঠিক আছে, আমি আচ্ছা হাসবো, তার আগে পড়িনি তারপরে হাসবো। Symbolizing unrest and fear, কারণ তারা জীবনে বিয়ে করে মানে মরে গেল হঠাৎ করে, তো সংসার করতে পারলো না, তো তারা অতৃপ্ত আত্মা, তো কাউকে জীবনে শান্তি দেয় না। দ্য শাকচুনি ইন দ্য স্টোরি লিভড অন দ্য বাউজ অফ আ ট্রি, এবং একটা গাছে থাকতো, এবং সেই গাছের পাশ দিয়ে, সেই গাছটা একটা নদীর পাশে ছিল, একটা ডোবার পাশে ছিল। ওয়ান নাইট ব্রাহ্মণের ওয়াইফ, ওয়ান নাইট দ্যাট পার্সনস ওয়াইফ ওয়েন্ট টু দ্য ট্যাঙ্ক ফর সাম রিজন, এবং ওয়াইল পাসিং সে টাচ দ্য শাকচুন্নি, নিয়ে শাকচুন্নির গায়ে যে টাচ করে, যে শাকচুন্নি বাবা শাকচুন্নির বরকে ডেকে আনা, বাবা রে জানতে যদি পারে, জানতে যদি পারে। তোরা তো তার মধ্যে কে কে একবার যেন আমার সাথে চিট করে আমি রিভিল করে দিয়েছিলি আমার কথাগুলো, আমি নামই নেব না। তোরা আবার 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 এটার স্ক্রিনশট নিয়ে নাকি স্ক্রিন রেকর্ড করে তোরা একেবারে রিভিল করে দিবি। না না, আবার শাকচুন্নির অ্যাক্টিং করবো আমি, ক্লিপ এডিট করবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোদের মজা। One night the Brahman's wife went to the tank for some reason. While passing she touched the শাকচুন্নি, এবং সেই সময় শাকচুন্নিকে টাচ করে চলে যায়, যে কিনা সামনেই দাঁড়িয়েছিল। এবার শাকচুন্নিকে দেখবে কি করে, শাকচুন্নি তো একেবারে ইনভিজিবল, ইনভিজিবল। এবার সবাই বলছে আমি করিনি, আমি করিনি, আমি সব জানি। তো দ্য শাকচুন্নি অ্যাট ওয়ান্স কট দ্য ব্রাহ্মণের বউকে এরকম করে চুলের মুঠি ধরেছে, ধরে গলা, না চুলের মুঠি ধরে না, গলা ধরেছে, গলা ধরে গাছের কোটরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। শি পুশড হার forcefully into the hole. The woman was extremely afflicted. She laid there looking almost dead. এবং আধমরা হয়ে গিয়েছে। ঠিক আছে, নেক্সট। এবং কি করে সেই ব্যক্তি এবং তার মা বুঝতে পারলেন যে এই ইয়াং ওমেনটা, মানে তার বউ, বউ নয়, তার বউ একটা শাকচুন্নি। ঠিক আছে, The Brahman and his mother came to the conclusion that the young woman in their house was a ghost after they witnessed a few ghostly activities. কি কি অ্যাক্টিভিটিস দেখেছিল, পার্ট বাই পার্ট দেখ। একদিন মাদার ইন ল দেখতে পায়, মাদার ইন ল অর্ডার করে বৌমাকে, ব্রিং আ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স। ভেসেল মানে কি, একটা কড়াই বা বড় হাঁড়ির মতো একটা বাসন নিয়ে আসতে বলে। এবং বৌমা কি করে, এরম করে হাতটা এরম করে বাড়িয়ে দেয়, কয়েক প্রস্থ লম্বা হয়ে যায় হাতটা, অ্যান্ড ভেসেলটাকে মানে খুব ইজিলি নিয়ে চলে আসে। এটা একটা ইনসিডেন্ট, এটা একটা ইনসিডেন্ট। দ্বিতীয় ইনসিডেন্ট হয়, অন অ্যানাদার ডে দ্য ওম্যান ডিড নট ইউজ এনি ফুয়েল টু লাইট দ্য ওভেন ফর কুকিং। জ্বালানির জন্য কিছু নেই, তো কি করে, পা দুটো ঢুকিয়ে দেয় উনুনের মধ্যে। শি থ্রস্ট হার ফুট ইনটু দ্য ওভেন হুইচ ওয়াজ বার্নিং ব্রাইটলি, যেটা কিনা আগুনে জ্বলতে থাকে। ঠিক আছে, The Brahman's mother noticed all those incidents and told him about them. He also witnessed those very activities of the woman, and they finally concluded that it was a Shakchunni.
আসবো না। কেন কেন আমাকে আবার শাকচুন্নি বানালি? ব্যাস, আর নয়। আমি এটা করলাম কারণ তোরা নাহলে স্ক্রিন রেকর্ডিং করে দিতিস, আমি সামনে থাকতাম আর তোরা স্ক্রিন রেকর্ডিং করে দিতিস, তার জন্য আমি এখান থেকে সরে গেছি। আর আমি করবো না, আর শাকচুনি হব না আমি। বাই দ্য ওয়ে, আমি শাকচুনি নই। The Brahman's mother witnessed the supernatural. আচ্ছা, why was an ওঝা sent for? ওঝা বা এক্সরসিস্ট কে কেন আনা হয়েছিল এবং কিভাবে কিভাবে ওঝা ফাইনালি শাকচুন্নিকে রিভিল করতে পেরেছিল, কিভাবে শাকচুন্নিকে রিভিল করতে পেরেছিল। The Brahman's mother witnessed the supernatural activities of her daughter-in-law, such as extending her hand to bring a vessel from several yards distance and putting her foot into the oven to make fire for cooking. তো ব্রাহ্মণও অবজার্ভ করেছিল এইসব অ্যাক্টিভিটিগুলো এবং তারপরে কিন্তু তারা কনক্লুড করে যে এটা একটা শাকচুন্নি এবং ওঝাকে ডেকে আনা হয়। আফটার রিসিভিং সাউন্ড বিটিং ফ্রম দ্য ওঝা, এবং ওঝা কিভাবে মেরেছিল, জুতো মেরেছিল, হলুদ পুড়িয়ে নাকে ধরেছিল, এইসব করার পরে ফাইনালি the Shakchunni said that one night while passing by her, the Brahman's wife touched her. That's why she angered and seized her by throat, and then she took her into the tree and pushed her into a tree hole. ঠিক আছে, এইটা ছিল ব্যাপার। আমি মোটেও শাকচুন্নি নই। কে বলে রে আমাকে শাকচুন্নি? হ্যাঁ, তোদের এত সাহস। তো following her words, Brahman's wife was taken down from there and she was almost dead. ব্রাহ্মণের বউ তো আধমরা হয়ে গিয়েছিল। ঠিক আছে, আর করবো না শাকচুন্নি। The শাকচুন্নি was again shoe beaten, আবার বেচারাকে জুতো পেটা করা হলো by the ওঝা for taking a solemn declaration from her, এবং তাকে প্রতিজ্ঞাবদ্ধ করানো হলো যে আর কোনোদিনও ব্রাহ্মণ বা ব্রাহ্মণের ফ্যামিলিকে হার্ম করবে না। Only after that শাকচুন্নি was released, এবং তারপরে শাকচুন্নিকে ছাড়া হলো। ঠিক আছে, চল এবার তোদেরকে ব্রেক দেবো। সব একটা সময় খেতে যাস তোরা, তোদেরকে ব্রেক দিচ্ছি। হোয়াট ফ্যান্টাস্টিক অ্যান্ড সুপারন্যাচারাল এলিমেন্টস আর ইনক্লুডেড ইন দ্য স্টোরি? যেমন অল ফোক টেলসে থাকে, এইটাতেও রয়েছে শাকচুন্নি, টিপিক্যাল ফিমেল ঘোস্ট। তো এই টিপিক্যাল ফিমেল ঘোস্টকে পাওয়া যাচ্ছে যে কিনা সাপোজ টু ওয়্যার হোয়াইট শাড়ি। অ্যাগেইন উই অলসো কেম টু নো অ্যাবাউট সাম হার ফ্যান্টাস্টিক অ্যাক্টিভিটিস। কিরকম? হাত পাকে যে কোনো রকম ভাবে বড় করতে পারে, তাছাড়া আমরা দেখতে পেলাম তার লেগসগুলোকে সে ইউজ করতে পারছে কাঠের মানে লগের মতো জ্বালানি হিসেবে। ঠিক আছে, ফাইনালি দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ওঝা অ্যান্ড দ্য ওয়ে হি ইউজ টু ইউজ দ্য ইনগ্রিডিয়েন্টস অলসো সিম টু বি কোয়াইট ফ্যান্টাস্টিক। এবং ওই হলুদ পোড়া দিয়ে ভূতকে তাড়ানো, এইসবগুলো করে বোঝা গেল যে আমি শাকচুন্নি নই রে, আমায় ছেড়ে দে। এই হলো ব্যাপার। চলো, কতক্ষণের চাই ব্রেক বলো? কতক্ষণের ব্রেক চাই? কতক্ষণের ব্রেক চাই? আমি তোদেরকে একটু আগে আমি কি বললাম ক্লাসের শুরুতে? আমি তোদেরকে বললাম যে ওই 10 টাকায় হরেক মাল পাওয়া যায়, তার ভয়েসও করতে পারি, খবরের নিউজ চ্যানেলে নিউজ রিপোর্টার যেরকম হয় তার ভয়েসও করতে পারি, শাকচুনির ভয়েসও করতে পারি। তো আমি কিন্তু আমার একটা অল্টারনেটিভ একটা কাজ আমি পেয়ে গেছি। এই আর কোনো ক্লিপ হবে না, আর না, আর নয়। 30 মিনিটের তো দেবো না, 20 মিনিটের দেবো। 20 মিনিট, 20 মিনিটের দিই ব্রেক। ঠিক আছে, 20 মিনিটের ব্রেক দিই। ঠিক আছে, সব জলদি জলদি জয়েন করে যাবি। আমি তো জানি তোরা ক্লিপ নিবি, আমি তো জানি, আর কি বলবো। তোরা তোরা ভালো না রে, তোরা ভালো না।
দেখি সুমিতকে একবার ডাকি, সুমিতকে ডেকে বলি যে এখানটায় ব্রেক দেওয়া হচ্ছে। একটু দাঁড়া। আচ্ছা 25 মিনিট, আর 5 মিনিট বাড়িয়ে দিচ্ছি। নে, তোর কথাও থাকলো, 25 মিনিট করে দিলাম। চ, চলো, টাটা।
চলো, সব চলে এসছো? সব কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, am I audible, am I visible, am I audible, am I visible? দাঁড়াও, আমি নিজেও বুঝতে পারছি না যে লাইভটা আবার ঠিকঠাক ভাবে চলছে কিনা, স্টার্ট হয়েছে কিনা। দাঁড়া, চলো, সব চলে এসছো? হ্যাঁ, এই তো পেয়ে গেছি। চলো, হ্যাঁ, তো এসে গেছি আমরা। পেন কোথায়? হ্যাঁ, পেয়েছি। তো এবারে আমাদের আর দুটো চ্যাপ্টার বাকি রয়েছে, অ্যাট স্কুল আর দ্য প্যারট স্টিল। অ্যাট স্কুল এবং প্যারট স্টিল এই দুটো আমাদের বাকি রয়েছে। ঝটপট করে সব জয়েন করো, তারপরে আমি স্টার্ট করব। এসে গেছি এসে গেছি এসে গেছি সব। গুড আফটারনুন, গুড আফটারনুন। সত্যি তোরা সব ছাগলের মতো চড়ে চড়ে বেড়াস। আচ্ছা, যাদের নেই তারা এই জায়গাগুলো স্কিপ করতে পারেন। না, আমি করে নিয়েছি, তুমি লেট হয়ে গেছো। ঠিক আছে, ঠিক আছে, চলো। যাদের যাদের অ্যাট স্কুল আছে তারা তারা জয়েন করবে, আর যারা যারা মানে যারা যারা তাদের নেই তারা তারা এটাকে স্কিপ করতে পারো। দুটো চ্যানেলেই দেখো তো একবার। দুটো চ্যানেলে বুঝতে পারছি না যে ঠিক হয়েছে। তাহলে ওখানে তো ছেড়েই দাও। নেই, সব চলে গেছে, আর এখন আর কেউ আসছে না। আমি ওটা আমি তো বুঝতেও পারছি না যে লাইভ চলছে কিনা, মানে দেখছে কিনা। নেই, কেউ নেই ক্লাসে, হ্যাঁ কেউ নেই, কেউ নেই ক্লাসে। হুম, হয়েছে, দুজন পেরেছে। চলো, যে কজনই দেখো না কেন সব, যাদের এই চ্যাপ্টার দুটো নেই তারা সব পালিয়েছে। যে কজনই দেখো না কেন আমার তাতে কোনো অসুবিধা নেই। যাদের এই চ্যাপ্টারটা থাকলো তারা শুধু ক্লাস করলেও হবে, আমার তাতে কোনো অসুবিধা নেই। এই তো, এই তো জয়েন করেছে, হ্যাঁ আছে, খুব কম হলেও আছে। তো এই অ্যাট স্কুল হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের অটোবায়োগ্রাফি থেকে নেওয়া। অটোবায়োগ্রাফিটার নাম কি? অটোবায়োগ্রাফিটা যেটা কিনা কমপ্লিটেড ছিল না, ইনকমপ্লিট একটা অটোবায়োগ্রাফি, টেকেন ফ্রম অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম ইন্ডিয়ান পিলগ্রিম থেকে নেওয়া হয়েছে, এবং এখানে আলোচনা করা হয়েছে অ্যাবাউট সুভাষচন্দ্র বোস
সুভাষচন্দ্র বোসের আর্লি স্কুল লাইফ সম্পর্কে। ঠিক আছে, আর্লি স্কুল লাইফ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেউ তো নেই মনে হচ্ছে ক্লাসে, আমি তো কিছু দেখতেও পাচ্ছি না, কি মুশকিল। যাই হোক, কন্টিনিউ করি আমি এবারে। এখান থেকে বেসিক্যালি অ্যাট স্কুল থেকে মূলত কোন জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট সেটা আমরা ডিসক্রাইব করব বা আমরা সেটাকে নিয়ে ডিসকাস করব। প্রথমত হচ্ছে এখানে আমরা দুটো তিনটে ক্যারেক্টার পাই। এক হচ্ছে সুভাষচন্দ্র বসুর আর্লি স্কুল লাইফ অ্যান্ড his opinion about education সিস্টেম, বা শুধুমাত্র এডুকেশন সিস্টেম না, ইউরোপিয়ান বা মিশনারি এডুকেশন সিস্টেম সম্পর্কে। মিশনারি এডুকেশন সিস্টেম সম্পর্কে ওপিনিয়ন, এবং সুভাষচন্দ্র বোসের নিজের আর্লি স্টেজে স্কুল লাইফ সম্পর্কে। ব্রেকে অনেক কিছু করে ফেললি বাপ রে, ব্রেকে কি করে ফেললি তোরা? কি প্ল্যানিং প্লটিং করে ধ্বংস করে ফেললি সবকিছু, আমাকে বল কি করেছিস তোরা ব্রেকে? তো এই হচ্ছে আমাদের মূল থিম অ্যাট স্কুল সম্পর্কে। এবার অ্যাট স্কুল সম্পর্কে কয়েকটা জায়গা আমরা একটু ডিসকাস করে নিই। যেমন হচ্ছে কিরকম ধরনের ছিল মিশনারি এডুকেশন সিস্টেমটা। উই ওয়ার টট বাইবেল ডে ইন অ্যান্ড ডে আউট ফর 7 লং ইয়ার্স। 7 বছর ধরে রোজ সকাল বিকেল করে বাইবেল পড়ানো হতো। এবারে এই লাইনটা কিভাবে রিলিজিয়ান সম্পর্কে বোঝাচ্ছে এবং কিভাবে সুভাষচন্দ্র বোস বা যে মিশনারি স্কুলগুলো বা অ্যাংলো ইন্ডিয়ান স্কুলগুলো ছিল সেইগুলো সম্পর্কে, সেইখানে রিলিজিয়াস পার্সপেক্টিভ সম্পর্কে আইডিয়া আনা হয়েছে, এবং তার সাথে সাথে বাইবেল লার্নিং কিভাবে ইম্প্যাক্ট ফেলেছিল সেটাও দেখে নিই। দিস লাইন শোজ দ্যাট ক্রিশ্চিয়ানিটি ওয়াজ টট ভেরি স্ট্রিক্টলি অ্যান্ড রিপিটেটিভলি ইন সুভাষ চন্দ্র স্কুল। দ্য ফ্রেজ ডে ইন অ্যান্ড ডে আউট মিনস বাইবেল লেসন্স আর পার্ট অফ ডেইলি রুটিন। তোদের যদি ডেইলি ধরে বেঁধে কোনো একটা স্ক্রিপচার বা কোনো পুঁথি পড়ানো হয় সেটা কিন্তু তোদের মন থেকে তোরা পড়তে চাইবি না। ঠিক আছে, তোরা মন থেকে পড়তে চাইবি না। কি ভালো কথা শুনিনি অঙ্কিতা, আরেকবার বল। কি ভালো কথা শুনিনি? কোন ভালো কথাটা শুনিনি আরেকবার বল, দেখছি তারপর। অ্যান্ড ওয়ার ভেরি ইম্পর্টেন্ট, কারণ দিনের পর দিন যদি তোকে স্ক্রিপচার পড়ানো হয়, দিনের পর দিন যদি তোকে স্ক্রিপচার পুঁথি ইত্যাদি রিলিজিয়াস জিনিস পড়ানো হয়, তোর কাছেও সেটা বোরিং লাগবে। যেটা তোরা সোললি মন প্রাণ থেকে চাস না, বিশ্বাস করিস না, যে ধর্মটাকে তোরা চিনিস না, সেটাকে তোকে জোর করে চাপানো হয়, তো সেটা ভালো লাগবে না। স্বাভাবিকভাবেই ডে বাই ডে বাইবেল পড়াটাও সুভাষচন্দ্র বোসের কাছে ভালো লাগতো না, এবং এটাকে 7 বছর ওকে পড়তে হয়েছিল। স্টুডেন্টস হ্যাড টু মেমোরাইজ বাইবেল ভার্সেস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দেম, এবং উইদাউট কম্প্রিহেন্ডিং। তোকে যদি কোনো কিছু মনে রাখতে বলা হয় তাহলে তুই কোনোভাবে মনে রাখতে পারবি না। আজকে তুই একটা ম্যাথস বুঝতে পারছিস, সেটা ইকুয়েশন করতে পারছিস, সেটা ফিজিক্সের নিউমেরিক্যাল করতে পারছিস, বা কেমিস্ট্রির ক্ষেত্রে বন্ড বানিয়ে দেখাতে পারছিস, বলতে পারছিস, বোঝাতে পারছিস, এটার একটাই কারণ, কারণ তুই এটা বুঝেছিস। তুই বুঝেছিস বলে তুই ওটাকে নিজে কম্প্রিহেন্ড করেছিস বলে তুই সেটাকে এক্সপ্রেস করতে পারছিস। কিন্তু তুই যদি এটাকে না বুঝতিস তুই বলতে পারতিস না। দেখবি অনেক সময় ছোটবেলায় হতো না যে আমরা যে জিনিসটা বুঝতাম না জোর করে পড়া মুখস্থ করতাম কিন্তু বলতে পারতাম না। ঠিক সেরকম ভাবে বাইবেল ডে বাই ডে পড়তে হতো, মেমোরাইজ করতে হতো জোর করে, যেটার বিন্দু মাত্র মানে বুঝতে পারতো না কেউ। Treating the text as sacred, পবিত্র হিসেবে মানা হতো, and be repeated without question. Subhas did not enjoy this way of learning. It made studies feel boring and empty. অর্থাৎ
যে জিনিসটাকে তুই বুঝবি না, যে জিনিসটাকে কম্প্রিহেন্ড করবি না, সেই জিনিসটাকে তোর বোরিং লাগবে ভীষণ রকম ভাবে। এবার 7 বছর ধরে পড়ার পরে হি নেভার ফিল কানেক্টেড ইট ডিউরিং স্কুল, অনলি লেটার when he was in college and more mature did he start to appreciate the Bible's meaning. This shows that the strict and mechanical method of teaching, মেকানিক্যাল মেথডে যদি কোনো কিছু পড়ানো হয় তাহলে সেটা কখনোই কম্প্রিহেন্ড করতে পারে না মানুষ। হলো। নেক্সট, হোয়াট কাইন্ড অফ ম্যান ওয়াজ মিস্টার ইয়াং অ্যাজ দ্য হেডমিস্ট্রেস বা মিস্টার ইয়াং এর ক্যারেক্টার স্কেচ। এখানে আমরা দুটো ইয়াংকে পেয়েছিলাম, মিস্টার ইয়াং এবং মিস্টার ইয়াং এর দাদা, মিস্টার ইয়াং এর দাদা। ইয়াং হচ্ছে ওনার সারনেম। মিস্টার ইয়াং ছিলেন সুভাষচন্দ্র বোসের স্কুলের হেডমাস্টার, ইউনিক পার্সোনালি বিশিষ্ট একজন মানুষ। নিজেকে তিনি ভীষণ সিরিয়াস মানুষ ভাবতেন, which made the students respect though also feared him, যদিও স্টুডেন্টরা তাকে ভয় পেত। হি ওয়াজ নোন টু বি আ স্ট্রিক্ট ডিসিপ্লিনেরিয়ান অ্যান্ড গ্রেট স্টিকলার ফর গুড বিহেভিয়ার, গুড বিহেভিয়ার যে করবেন তাকে খুব পছন্দ করতেন। হি বিলিভড ইন মেনটেনিং অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড হি অফেন ইউজড আ কেন, কেন মানে কি বেতের যে ছড়ি হয়, বেতের ছড়ি দিয়ে মিসবিহেভিং স্টুডেন্টকে ধরে মারতেন, পিঠের ছাল চামড়ে তুলে দিতেন, যেটা আমার খুব ইচ্ছা হয় তোদেরকে করার, কিন্তু পারি না কারণ আমি স্ক্রিনের এপারে পড়াই আর তোরা স্ক্রিনের ওপারে। At the same time, Mr. Young had several peculiar habits. কি হ্যাবিটস ছিল? এক্সট্রিমলি সেন্সিটিভ টু কোল্ড, বেচারা মানুষটা সারা বছর, বাবা কেমন যেন নিজের কথাই মনে হচ্ছে আমার এটাকে দেখে, মনে হচ্ছে যেন এটা আমি। এক্সট্রিমলি সেন্সিটিভ টু কোল্ড, মাঝে মাঝে ঠান্ডা লেগে যেত। অফেন কেপ্ট উইন্ডো শাট ইভেন অন ওয়ার্ম ডেজ, গরমের দিনেও দরজা জানলা বন্ধ করে রাখতো। অ্যান্ড বিলিভ দ্যাট ক্যাচিং আ কোল্ড কুড লিড টু কলেরা, এবং এতটাই তার ব্রেন ফার্টাইল ছিল যে তিনি মনে করতেন যে ঠান্ডা লাগলে সেখান থেকে কলেরা হয়ে যেতে পারে। হি হ্যাড পুয়ার নলেজ অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল এরিয়া সম্পর্কে, ইন্ডিয়া সম্পর্কে তো নলেজ ছিলই না, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কেও নলেজ ছিল না। কারণ যখনই উনি সার্ভেন্টকে বকতেন সিম্পলি গ্লেয়ার করে মানে বড় বড় করে চোখ করে তাকিয়ে, বা কখনো রাগ মুখ করে, কখনো মাটারিং করে, রাগ হয়ে কিছু বিড়বিড় করে বকতেন, কিন্তু বকাবকি করতে পারতেন না কারণ ইনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ জানতেন না। স্টার্ন এবং রিজিড প্রকৃতির একজন মানুষ ছিলেন। আচ্ছা, নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট আছে, মিস্টার ইয়াং এর ক্যারেক্টারিস্টিক্সও ইম্পর্টেন্ট এবং এই জায়গাটাও ইম্পর্টেন্ট। এই যে এডুকেশনের যে সিস্টেমটা, মিশনারি এডুকেশন সিস্টেম, সেটা ইন্ডিয়ার জন্য পারফেক্ট নয়। কেন? সুভাষচন্দ্র বোস এটা ভেবেছিলেন। Subhash means that any education system that fails to consider India's unique culture, history, social needs and living condition is not suitable for Indian students. যে এডুকেশন সিস্টেম আসুক না কেন, সেটা যদি ইন্ডিয়ার কালচার, ইন্ডিয়ার হেরিটেজ, ইন্ডিয়ার হিস্ট্রি, সোশ্যাল নিড, লিভিং কন্ডিশন, ইন্ডিয়াকেই না চেনে, মাতৃভূমিকেই যদি না চেনে, তাহলে সেই লার্নিংয়ের কোনো মানে হয় না। যে লার্নিং তোমার নিজের ওন রুটকে চেনাবে না, তোমার মাতৃভূমিকে চেনাবে না, তোমার দেশকে চেনাবে না, সেই রুটিনের কোনো মানে হয় না। তো he believes such a system is unscientific because it does not match the reality in which students live. True education should not be based on context of the learner's life. It is his own school experience. The system focused mostly on British culture. কিন্তু তিনি যে পিএস স্কুলে পড়তেন সেটা বেশিরভাগটাই ইউরোপিয়ান কালচার, আমি যেটা লিখলাম, বা ব্রিটিশ কালচার মেনে চলতো, ব্রিটিশ ভ্যালুজ মেনে চলতো, যেটার মধ্যে কোনো রকম ইন্ডিয়ান সাবজেক্ট, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ার জিওগ্রাফি, ইন্ডিয়ার হিস্ট্রি কিচ্ছু ছিল না। তো স্বাভাবিকভাবে স্টুডেন্টরা ডিট্যাচমেন্ট ফিল করতো। Instead of helping them grow with pride in their own identity, it made them feel alienated. Alienated মানে কি? শতক্রোশ দূরে পাঠিয়ে দেওয়া, আলাদা হয়ে যাওয়া, নিজেকে এলিয়েন মনে করা, খাপ খাওয়াতে না পারা, এরকম একটা ব্যাপার স্টুডেন্টদের মধ্যে আসতো। Subhash argues that if forcing students to learn only about the West while ignoring their own background, এই ব্যাকগ্রাউন্ড বলতে কি বলছি? মাতৃভূমিকে, does not help them become thoughtful, informed citizens. He believes that only an education route in an Indian context can truly serve Indian students' mind, heart and future. ঠিক আছে, গল্প করিস না রে।
সুভাষচন্দ্র বোসের পিএ স্কুল কেমন ছিল, তার ফাংশন কি ছিল, একটু আলোচনা করি। The school Subhash Chandra Bose attended was run on English lines, though it was located in India. Indian school, বাট সেটাকে একদম ব্রিটিশদের মতো বা মিশনারি ফরম্যাটে চালানো হতো। ইংলিশ মডেল অফ এডুকেশন অ্যান্ড ওয়াজ ম্যানেজ বাই ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান স্টাফস। দ্য স্কুল ফোকাস নট অনলি অন স্টাডিজ বাট অলসো অন ডিসিপ্লিন। শুধু পড়ানোই না, ডিসিপ্লিন, বেসিক্যালি পড়ানো কম, ডিসিপ্লিনের উপর বেশি জোর দেওয়া হতো। নিটনেস, পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা, কতটা সে পাংচুয়াল ইত্যাদি, এবং গুড বিহেভিয়ার, অবশ্যই গুড বিহেভিয়ার কন্ডাক্ট করলে অবশ্যই সে প্রেজ পেত বা প্রেজ করা হতো তাকে। মার্কস আর গিভেন ফর দিস কোয়ালিটিজ অ্যালং উইথ একাডেমিক সাবজেক্টস। রিলিজিয়াস এডুকেশন, স্পেশালি স্টাডি অফ বাইবেল পড়ানো হতো, মাচ মোর ইম্পর্টেন্টলি। Much more individual attention was given to the students and their regular works are done more systematically than Indian schools. আমরা জানি, আমরা ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে পারবো ইন্ডিয়ান স্কুলগুলো কিরকম ভাবে চলে এবং মিশনারি স্কুলগুলো কিভাবে চলে, সেটা আমরা নিজেরাও খুব ভালো করে জানি। সেখানকার ছেলেমেয়েরা ভীষণ বেশি পাংচুয়াল হয়, অনেক কিছু রকমভাবে নিজেকে ওপেন আপ করতে পারে, যে কোনো জায়গায় স্পিচ দিতে পারে, কিন্তু রিয়েলি কি শিক্ষাটা সে পায়? পায় না। তো এই হচ্ছে সমস্যা। আচ্ছা, সো লিটল প্রিপারেশনস আর নিডেড ফর দ্য এক্সামিনেশন। সারা বছর ধরে এত এক্সাম নেওয়া হতো, এত কিছু করা হতো যে স্কুলের এক্সামের আগে আর কোনো রকম পড়াশোনার জন্য চিন্তা করতে হতো না। এই যখন এখন যে তোরা চিন্তা করছিস পড়াশোনার জন্য, সেরকম করতে হতো না। স্টুডেন্টস লার্ন ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, মিউজিক, বাট দেয়ার ওয়াজ ভেরি লিটল অ্যাবাউট ইন্ডিয়ান কালচার। যেখানে ইন্ডিয়ান কালচারই শেখানো হতো না, গান, মিউজিক, ইংলিশ, হিস্ট্রি এসব শিখতো সব। ওভারঅল দ্য স্কুল এইম টু প্রডিউস ওয়েল বিহেভ স্টুডেন্টস বাট ডিড নট কনসিডার ইন্ডিয়ান সোশ্যাল অ্যান্ড কালচারাল নিডস। খারাপ আমি বলছি না, কিন্তু ইন্ডিয়াকে কখনোই রিপ্রেজেন্ট করতো না এই পড়াশোনার যে প্যাটার্ন বা সিস্টেমটা। ম্যাম, পুরো পৃথিবীতে নিজেকে এলিয়েন মনে হয়? ওরে বাবা রে, কেন এলিয়েনেটেড হয়ে যাচ্ছিস? কেন এলিয়েনেটেড হয়ে গেলে হবে না বাবা, এলিয়েনেটেড হয়ে গেলে হবে না। চলো এবারে আমরা আসছি দ্য প্যারট টেলে। এদিকে এই চ্যানেলে লাইভ চলছে না নেই? কাউকে তো দেখতে পাচ্ছি না, দেখি আর একবার দাঁড়া। আগের দিন কি হয়েছে শোন, আগের দিন যখন 12-এর নিচ্ছি, লাইভ নিচ্ছি, ম্যারাথন চলছে, দেখি কিছুক্ষণ পরে আমি দেখছি আর্টস চ্যানেল থেকে কেউ কমেন্ট করছে না। আমি ভাবছি বোধহয় সব চলে গেছে, ক্লাস টাস কেউ করছে না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, কিছু একটা সমস্যা হয়েছে। তারপরে দেখি ওই চ্যানেলে না লাইভটাই স্ট্রিমিং হওয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখানে কেউ নেই, দুজন দেখছে, দুজন দেখছে। এই তো একজন এখন কমেন্ট করলো, হ্যাঁ ম্যাম প্লিজ আনসার। ওটাই আমি বলছিলাম, একজন কি দুজন দেখছে, তোদের কেন তাই একই অবস্থা। চলো এবারে আমরা করব হচ্ছে আমাদের লাস্ট যে চ্যাপ্টার, সেটা হচ্ছে দ্য প্যারট টেল। তাহলে দ্য প্যারট টেল কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পড়ছিলাম তখন আমার মনে পড়ছে তোতা কাহিনী। কারণ প্যারট কি করে, প্যারট তুই যে কথাটা বলবি সেটাকে রিপিট করে বা ইমিটেট করে। Parrots can't talk. They just repeat or just কি হচ্ছিল? ল্যাগ হচ্ছিল? ভিডিও কি ল্যাগ হচ্ছিল? একবার একটু বলতো, একটু বলতো ভিডিও কি ল্যাগ করছিল? ভিডিও কি ল্যাগ করছিল?
কি সমস্যা হচ্ছে একবার বলতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ল্যাগ এখন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এবার কি করে, দে জাস্ট ইমিউলেট হোয়াট ইজ সেড, যা বলা হয় সেটাকে রিপিট করে বা অনুকরণ করে বলে, ঠিক আছে। কিছু সুমিতা প্লিজ এই স্প্রেটা মেরো না, এটা কি স্প্রে একবার দেখাও তো, সবাই দেখতে চেয়েছে। এই স্প্রেটা করে তো যাকে তাকে কিডন্যাপ করে তুলে নিতে পারবে, এই যে এরকম করে চার নাকের সামনে এরকম দিয়ে দেবে, দেবে সে অজ্ঞান। জঘন্য, রুমে দিও না, মাথা ব্যথা করবে আমার। আবার বলবো, আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, ল্যাগ করছিল, ঠিক আছে ঠিক আছে বলে দিচ্ছি। দ্য প্যারট টেল বা তোতা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম অ্যালেগরিক্যাল বা রূপকার্থক একটা স্টোরি, ঠিক আছে। এই স্টোরির মাধ্যমে, অ্যালেগরিক্যাল স্টোরির মাধ্যমে আমরা একটা মরাল পাই। অ্যালেগরিক্যাল স্টোরি আমাদেরকে একটা মরাল দেয়, ঠিক আছে। হুম 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 we get moral at the end of the story. স্টোরির শেষে আমরা একটা মরালও পাই, ঠিক আছে, এইরকম স্টোরির শেষে। এবার প্যারটের কি ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি, কারণ জানি যে তোতা পাখি বা টিয়া পাখি, সুমিতদা স্নান করে না বলে ওরকম স্প্রে লাগায়, আমি জানি। কি বলবো, শীতকাল তো চলে গেছে, বল, বলা যায় না কাকে প্রপোজ করতে চলে গেল, আমাকে বললো ম্যাম ক্লাস ছাড়বেন, দেরি করবেন না, ক্লাস ঠিক সময়ে ছাড়বেন, আর ক্লাস ছেড়ে আমাকে ফোন করে দেবেন, তার মানে কোথাও একটা নিশ্চয়ই গেছে, বুঝতেই পারছি, পাশেই কলেজের মাঠ টাট রয়েছে। তো প্যারটস ক্যান নট টক, প্যারটসরা কথা বলতে পারে না, প্যারট মানুষের মতো কথা বলে না, ঠিক আছে। দে জাস্ট ইমিউলেট হোয়াট ইজ সেড, যে কথাটা বলা হয় সেই কথাটাকেই রিপিট করে বা ইমিউলেট করে বা অনুকরণ করে, ঠিক আছে। এটার মাধ্যমে রূপক অর্থ বলেছি, তাহলে কিসের কিসের কি কিভাবে দেখানো হচ্ছে, টেগোর সার্কাস্টিক্যালি বা হিউমারের মাধ্যমে বা আয়রনির মাধ্যমে টেগোর ক্রিটিসাইজ করেছেন এডুকেশনাল সিস্টেম, যেটা তৎকালীন ভারতবর্ষে ছিল, এবং ভারতবর্ষে এডুকেশন সিস্টেমটাই ছিল রোট লার্নিং সিস্টেম, অর্থাৎ মুখস্থ করা, না বুঝে মুখস্থ করা। এর আগে এক্ষুনি আমরা সুভাষচন্দ্র বসুর যে চ্যাপ্টারটা পড়লাম সেক্ষেত্রেও একই জিনিস আমরা দেখেছি, রোট লার্নিং সিস্টেম, রোট লার্নিং সিস্টেম। কত সালে হয়েছিল এটা আমাকে একটু বলবি দেখে, আমি ভুলে গিয়েছি। ওকে চলো, such birds they are of no use at all, who thinks so about the birds and why is the bird of no use। এই such birds বলতে কার কথা বলা হয়েছে, প্যারটের কথা বলা হয়েছে, এবং কে ভেবেছে এটা, কিং, রাজা ভেবেছে যে যে পাখি নেচে নেচে গান গেয়ে গেয়ে বেড়ায় সেই পাখি কোনো কাজের নয়। দ্য বার্ড ইজ ইউজলেস বিকজ ইট নট অনলি ইট ফ্রুটস ফ্রম দ্য অর্চার্ডস, শুধুমাত্র বাগান থেকে ফল খেয়েই বেড়ায় না, শুধুমাত্র রাজ্যের রয়্যাল ফুড মার্কেটের ক্ষতিই করে না, ইট সিংস অ্যান্ড ফ্লাইজ বাট ডাজ নট ফলো প্রপার ম্যানার্স, ম্যানারিজম বোঝে না, অর লার্ন ফ্রম স্ক্রিপচার্স, কখনো পুঁথিগত বিদ্যা তার নেই। অর্থাৎ প্যারটকে যদি আমরা একটা চাইল্ডের সাথে তুলনা করি, তাহলে কম্প্যারিজনটা কোনো রকম ভাবে ভুল হয় না। চাইল্ড যে শিশু মনস্তাত্ত্বিকতা যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে দেখবো যে শিশুরা খেলে বেড়াবে, হেসে বেড়াবে, প্রকৃতির সাথে মিশবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তার বদলে আমরা দেখছি যে এদেরকে ধরে বেঁধে স্কুলে পাঠানো হচ্ছে, পড়তে বসানো হচ্ছে। তো কিং তাহলে রিপ্রেজেন্টস করছে সেই অথরিটি, তাহলে কিং রিপ্রেজেন্টস অথরিটি। King represents authority.
বা অথরিটি বলতে পারি, আমরা বলতে পারি সিস্টেম। So the king orders the ministers to educate the bird. He assigns his nephew the responsibility to oversee this. Scholar discuss why the bird is foolish and concluded it needs proper cage to hold a learning. আর কেজ বলতে বোঝানো হয়েছে এডুকেশনাল সিস্টেম বা এডুকেশন সিস্টেম। ঠিক আছে, যা কি হলো, কোথায় চলে গেল, হলো। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য প্যারটস টেল। প্যারটস টেল এর নামকরণের সার্থকতা। The title, The Parrot's Tale, is justified because the story revolves around the life and education of a parrot. Parrot এখানে symbolize করছে natural being full of life, freedom and innocence. একটা চাইল্ডের মধ্যে এই সমস্ত কোয়ালিটি তো থাকে, এই চাইল্ডের মধ্যে তো সেই সমস্ত কোয়ালিটি থাকে। It represents freedom, it represents nature, it represents innocence. However, না, ন্যাচারাল কামনেস না, লাইভলিনেস করি, এটা ন্যাচারাল লাইভলিনেস করে দিই। এই সমস্তটাকে কি করছে, অবরুদ্ধ করছে। কিভাবে অবরুদ্ধ করছে দেখো, the tale exposes how the parrot's true nature is suppressed by the king and his officials through forced education and confinement. এবং তাহলে এই যে কেজটা পাচ্ছি, এই কেজটা শো করছে কি, এডুকেশন সিস্টেমটা কি, কনফাইনমেন্ট, বন্দিত্ব, কনফাইনমেন্ট বা বন্দিত্ব বা বন্দি দশা। তাহলে এবার এই স্টোরিতে আমরা আইরনি পাই, দ্য আইরনি অফ দ্য সো কল্ড এডুকেশন। এই যে সো কল্ড এডুকেশন দ্যাট স্ট্রিপস দ্য প্যারটস অফ ইটস জয়, ভয়েস অ্যান্ড ফ্রিডম, সমস্ত কিছু কেড়ে নেয়। বাই ফোকাসিং দ্য প্যারটস এক্সপিরিয়েন্স, যেমন ক্রিটিক্স, রিজিড সিস্টেম দ্যাট প্রায়োরিটাইজ অ্যাপিয়ারেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার জেনুইন লার্নিং অ্যান্ড গ্রোথ। জেনুইন ভাবে শিখছে না, তাকে জোর করে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো। Therefore the title is apt at it centers the narrative on the parrot's perspective, making its plight a powerful metaphor for the loss of individuality and natural spirit in oppressive structure. অপারেশনের মাধ্যমে দমিয়ে দেওয়া হচ্ছে, অবদমন করানো হচ্ছে। কিভাবে আয়রন ইউজ করা হয়েছে, সেম প্রসেসে আমরা লিখব। এবারে আসছি যে ডেসক্রাইব হু বেনিফিটেড ফ্রম দ্য এডুকেশন অফ দ্য প্যারট। পুরো সিস্টেম বেনিফিটেড হলো, পুরো সিস্টেমে সবাই বেনিফিট হয়ে গেল এক্সেপ্ট দ্য প্যারট। যেমন মেনি পিপল বেনিফিটেড ফ্রম দ্য প্যারটস এডুকেশন, গোল্ডস্মিথ ওয়েলডি হয়ে গেল অর্নেট কেজ বানিয়ে, স্ক্রাইবস অ্যান্ড পন্ডিটস রিসিভ রিওয়ার্ডস ফর দেয়ার ওয়ার্ক কপিং দ্য বুকস অ্যান্ড টিচিং, সুপারভাইজার্সরা প্রচুর টাকা পেল ওই কেজটাকে মেনটেন করে রাখার জন্য, কিংয়ের নেফিউ এবং আদার অথরিটিস তারাও স্ট্যাটাস পেলো, গোল্ডেন নেকলেস পেলো ফর ম্যানেজিং দ্য প্রজেক্ট। মিনওয়াইল দ্য প্যারট সাফার্ড, কিন্তু আলটিমেটলি কি হলো, প্যারটটাকে সাফার করতে হলো। দ্য ফল্ট ফাইন্ডার অ্যাক্টেড অ্যাজ আ ক্রিটিক, এবং ফল্ট ফাইন্ডার অ্যাজ আ ক্রিটিক হিসেবে কাজ করলো উইদিন দ্য স্টোরি। দো অফেন সিন অ্যাজ আ নিউইসেন্স, হি প্লেড দ্য রোল অফ পয়েন্টিং দ্য ফ্লজ অ্যান্ড শর্টকামিংস। His complaints highlighted the neglection of the parrot's true welfare, while others profited from the farragut. The fault finder's role was to question and reveal uncomfortable truths. Though his voice was
largely ignored or punished by the authorities. ঠিক আছে, চলো এবারে আমরা আসছি নন টেক্সচুয়াল গ্রামারে। প্যারাগ্রাফ সাজেশন দেব। এবারে আসছি আমরা নন টেক্সচুয়াল গ্রামার। প্রথমে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জাস্ট লাইক ক্লাস 10 এর মতো প্রপার ভার্ব ফর্মে ফিল করতে হবে, প্রপার ভার্ব ফর্ম দিয়ে ফিল করতে হবে। প্রথমটা কি রয়েছে, ডাস্ক ড্যাশ ফল when I dash the party dash from the hunt, appropriate verb form দিয়ে বলো। কিভাবে হবে দেখো, সন্ধে নেমে আসলো যখন আমি পার্টির ওই রিটার্নিং এ হান্ট করে যখন ফিরছে, শিকার করে ফিরছে, তার আওয়াজটা পেলাম। কিরকম ভাবে, কিরকম ভাবে না ফেল হবে না, কারণ এখানটায় হচ্ছে হার্ড, আগে আওয়াজ শুনতে পেয়েছিল সেই সময় সন্ধে নেমেছিল, তাহলে ডাস্ক হ্যাড ফলেন, সন্ধে নেমে এসেছিল when I heard the party, যখন আমি শুনলাম। এবার রিটার্নটা এর ভার্বের পার্টিসিপল ফর্ম দিয়ে হবে, রিটার্নিং। কেন রিটার্নিং? কারণ একটা তোমার সিম্পল সেন্টেন্সে একের অধিক না, সবাই ভুল করছিস, সবাই ভুল করছিস, সবাই ভুল করছিস। একটা সিম্পল সেন্টেন্সে কখনোই একের বেশি নন ফাইনাইট ভার্ব থাকতে পারে না। এখানে রিটার্নিংটা পার্টিসিপলের কাজ করছে বাবা, বুঝতে হবে। নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব একটাই, ডাস্ক হ্যাড ফলেন when I heard the party returning from the hunt। আর একটা ক্লজের মধ্যে দুটো সিম্পল পাস্ট থাকতে পারে না, অপেক্ষাকৃত যেটা আগে ঘটেছে সেটাকে আমাদের পাস্ট পারফেক্ট দিয়ে ইউজ করতে হবে। তাহলে সন্ধ্যা নেমে আসার সময় সময় আমি শুনতে পেলাম হান্টিং করে পার্টিটা ফিরছে। নেক্সট একজন লিখছে ম্যাম ঘুম পেয়ে গেল, তো ঘুম পেয়ে গেল তো ঘুমা, তোকে কে মানা করেছে। নেক্সট, হি ড্যাশ টুয়ার্ডস দ্য স্কুল বিল্ডিং when he dash a lantern swing in the middle of the path। করো। পাস্ট টেন্সে হবে হি ran, অন্য কালার দিয়ে করি, হি ran towards the school building when he saw a lantern। yes, past tense হবে, কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দুটো ফাইনাইট ভার্ব রাখাই যেতে পারে। ল্যান্টার্নটাকে কি দিয়েছিল, আর এটা আবার পার্টিসিপল করে করব, সুইঙ্গিং ইন দ্য মিডল অফ দ্য পাথ। Next, last week I dash a story and all the time I dash হ্যাঁ আচ্ছা, লাস্ট উইক আই রোট আ স্টোরি, আগের সপ্তাহে আমি একটা স্টোরি লিখেছিলাম। লাস্ট টাইম আই রোট আ স্টোরি, একটা স্টোরি লিখেছিলাম। অ্যান্ড অল দ্য টাইম আই ওয়াজ রাইটিং, আর যতক্ষণ ধরে আমি লিখছিলাম, না ওয়াজ রাইটিং হবে না, আই হ্যাড বিন রাইটিং, ইট ওয়াজ আ কন্টিনিউয়াস প্রসেস, যেটা একটা সময় শুরু হয়েছিল এবং একটা সময় শেষ হয়েছিল। অল দ্য টাইম আই হ্যাড বিন রাইটিং, I was thinking it was a good story। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমি আগের সপ্তাহে একটা গল্প লিখেছিলাম, সিম্পল পাস্ট টেন্সে লিখলাম, যতক্ষণ ধরে আমি লিখছিলাম ইট ওয়াজ আ কন্টিনিউয়াস প্রসেস, শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল, এবং যতক্ষণ লিখছিলাম সেই সময় আমি ভাবছিলাম যে এটা খুব ভালো স্টোরি। ঠিক আছে, নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দিয়ে প্যাসিভ ভয়েসে করতে হবে। ও
আচ্ছা ঠিক আছে, হি ইজ নোন ওয়াজ হবে না, আই থিঙ্কিং কেন, লাস্ট উইক আই রোট আ স্টোরি অ্যান্ড অল দ্য টাইম আই হ্যাড বিন রাইটিং এখানে কখন ওয়াজ হতো না, কখন ওয়াজ হতো না, শোন ভালো করে, কখন ওয়াজ হতো না, যদি থাকতো অল দ্য টাইম আই হ্যাড বিন রাইটিং কমা থিঙ্কিং ইট ওয়াজ আ গুড স্টোরি, এক্ষেত্রে ওয়াজটা আর হতো না, এক্ষেত্রে দুটোকেই এই হ্যাডবিন দিয়ে আমরা করে দিতে পারতাম, যতক্ষণ ধরে লিখছিলাম ভাবছিলাম যে এটা খুব ভালো স্টোরি, কিন্তু যেহেতু এখানটা আই দেওয়া রয়েছে, সাবজেক্ট দেওয়া রয়েছে আলাদা করে, তখন হয়ে যাবে আই ওয়াজ থিঙ্কিং ইট ওয়াজ আ গুড স্টোরি, না হলে মিনিং দাঁড়াবে না। তাহলে লাস্ট উইক আই রোট আ স্টোরি অ্যান্ড দ্য টাইম আই হ্যাড বিন রাইটিং আই ওয়াজ থিঙ্কিং ইট ওয়াজ আ গুড স্টোরি। নেক্সট, হি ইজ নোন, এটা তো সবাই জানিস তোরা, হি ইজ নোন টু মি, এটা খুব বোকা বোকা প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে। দিস ইজ টু বি ডান বাই মি, তারপরেরটা লেট, তারপরেরটা কি হবে লেট, হ্যাঁ আই এর পরে ডাইরেক্ট থিঙ্কিং হবে না, তুই নোটিস করিস না আমি ওখানটাতে লিখেছি তো আইটা ঢেকে গেছিল, আমি বুঝতে পেরেছি, তোরা দেখতে পাসনি বলে এটা ভুল করেছিস তোরা, হ্যাঁ ওকে। নেক্সট, লেট দ্য ডোর বি শাট, হলো let the door be shut, and egg roll is being বি কি রে মারবো ধরে, এটা কন্টিনিউয়াস টেন্স, বি ভার্ব কোন ক্ষেত্রে বসে, যখন কন্টিনিউয়াস হয় তখন না বিং হবে, and egg roll is being eaten by the boy, a letter has been, was been হয় না, has been sent to her yesterday, flying saucers প্লুরালে আছে, তাহলে আর, ফ্লাইং saucers are seen by many people in the past, ঠিক আছে। চল নেক্সট, chocolates are liked by children all over the world, let it be done now, death can be escaped by none, I was asked to, for হলে সেন্ডিং হতো, I was asked to send a letter, হ্যাড কেন হবে, হ্যাঁ হ্যাড করা যেতেই পারে, হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে, হ্যাডও করা যেতে পারে, হ্যাডও হবে, ইয়েস্টারডে তো হ্যাডই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে হ্যাঁ ঠিক আছে ইয়েস্টারডে আছে হ্যাড কর, আর এটার ক্ষেত্রেও তাহলে ওয়্যারই হবে, পাস্টের কথা বলা হয়েছে, ফ্লাইং সসার্স ওয়্যার, এটা ওয়্যার হবে, হ্যাঁ হ্যাঁ ইয়েস্টারডে আমি নোটিস করিনি রে, আমি ইয়েস্টারডেটা নোটিস করিনি, আর এক্ষেত্রে ওটা পাস্ট আছে তাই ওয়্যার হবে, প্রেজেন্ট টেন্সে হবে না, ইয়েস্টারডে আছে হ্যাড হবে, আমি নোটিস করিনি, চকলেটস আর কিল্ড বাই দ্য চিলড্রেন বলছিলাম, চকলেটস আর লাইকড বাই দ্য চিলড্রেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, let it be done now, death can be escaped by none, okay, and I was asked to send a letter by him, ওকে। ফ্রেজাল ভাব, যেটা আমি সব থেকে বেশি ভুলে যাই, এগুলো আসবে না, আগেরটা আসবে না, আমি জানি আগেরটা আসবে না, এগুলো আসতে পারে, ফ্রেজাল ভার্ব আসবে, আগেরটা আসবে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এটাও আসবে, কিন্তু আগেরটা আসবে না। নেক্সট, রিকভার, এই আরে কাম রাউন্ড, অনেক বছর হলো আর ক্লাস 10 পড়াই না, অনেক দিন হয়ে গেল, আমার মনে নেই, এটা তোদেরকে বলতে হবে, কাম রাউন্ড, তারপরেরটা দ্য পুলিশ চেজড, ran afterই হবে, তাড়া করা, এই মনে আছে তো, এই মনে আছে আমার, one cannot change, হ্যাঁ চেঞ্জ, ভুলে গেছি, ran after তো হলো, চেঞ্জের কি হবে, চেঞ্জ আমার মনে নেই, দেন দ্য বাগলার্স ফোর্সিবলি
এটা এটা জানি, ব্রোক ইনটু। ব্রোক ইনটু, হ্যাঁ আমি আগেও ভুলে যেতাম। দ্যাট ডাজন্ট ম্যাটার, আমি মাধ্যমিক দিতাম না, তোরা দিতিস, তোদের দেওয়ার কথা ছিল। এটা কি হবে বলতো? চেঞ্জ, ওয়ান ক্যান নট চেঞ্জ। ভুলে গেছি আমি। লজ্জা করে না? পড়াশোনা করিস না, ভুলে যাস, হ্যাঁ কিছু মনে থাকে না তোদের? কি হবে তোদের? আমি পরীক্ষা দেবো, তোরা দিবি তো। দ্য আর্মি ফাইনালি সারেন্ডার্ড, গেভ ইন। ওরে আমি এখনো মাধ্যমিক দিলে 90 পরীক্ষা হয়, 98 পেয়ে যাব একটা রেজাল্ট ভুল হয়ে গেলে বা একটা কিছু রাইটিং এর মার্কস কাটলে। দ্য ম্যান রিজেক্টেড আওয়ার প্রপোজাল, রিজেক্টেড, টার্ন ডাউন, টার্ন ডাউন। নেক্সট, ইউ উইল সুন ওভারকাম। ওভারকাম এক্ষুনি তো করলাম, কাম রাউন্ড। এই সেম সেম ইয়ে আছে নাকি কি জানি। নো ওয়ান ক্যান টলারেট, টলারেট পুট আপ উইথ, টার্ন অ্যারাউন্ড হবে, দেখতে হবে আমাকে। আজকে অনেকেই টার্ন ডাউন হয়ে গেছে, দেখিস তোর নাম্বার, এর পরের সিরিজের নাম্বারটা তোর না হয় আর মান। নেক্সট, টলারেট পুট আপ উইথ, যাক একটু মান সম্মান বেঁচে গেল, এগুলো মনে আছে। হ্যাঁ বিয়ার উইথ হবে, পুট আপ উইথ হবে, একই, বিয়ার উইথ হবে। সোলজার সারেন্ডার্ড, গেভ ইন। The son resembles his father, takes after. দেখ, দেখ মনে আছে, হ্যাঁ। পুট আপ উইথ হবে, বিয়ার উইথ হবে, সেম। হ্যাঁ তোরা তোরা তো 10-এ পড়িস না, তোরা 11-এও তোদের ফ্রেজাল ভার্ব আছে, আমাকে আর 11-এ, আমার 11-এ আর ফ্রেজাল ভার্ব নেই। টু ফ্রেন্ডস কোয়ারেলড, কোয়ারেলড ভুলে গেছি, কোয়ারেলও ভুলে গেছি, কোয়ারেল মনে নেই। এগুলো তোদের হোমওয়ার্ক, কারণ আমার মনে নেই এগুলো, এগুলো তোদের হোমওয়ার্ক, কারণ আমার মনে নেই, উইথড্রনও মনে নেই আমার। আচ্ছা চলো, হোমওয়ার্ক, फ्रेजल ভার্ব নিয়ে কোনো রকম ছেড়খানি হবে না, फ्रेजल ভার্ব মেরা বাস কা বাত নেই है। এই দেখ এখানে হোমওয়ার্কের জন্য আমি দিয়ে দিলাম, এখানে অপশনস দেওয়া রয়েছে। বাস অনেক করিয়েছি। নেক্সট, প্রিপোজিশন, হি কামস টু স্কুল বাই ফুট, এটা সোজা আছে। Next, I remember my father starting his day at 4 a.m. reading the namaz at dawn. I am interested for enrolling myself. টু এর সাথে বেস ফর্ম বসে, ফর এর সাথে, আচ্ছা স্টার্টিং এট ডে বাই 4 am, হ্যাঁ হ্যাঁ এটা এটা হ্যাঁ at 4 am, বাই 4 am কেন হবে? ঠিকই আছে, এটই হবে। I am interested for enrolling myself in a basic computer course for an academy. নাকি দাঁড়া দেখি, দাঁড়া, I am interested for enrolling myself in a basic computer course to দাঁড়া, টু অ্যান একাডেমি হবে, টু নট ফর। ঠিক আছে চল, ট্রান্সফরমেশন,
নাউন ক্লজ দিয়ে জয়েন করতে হবে, ঠিক আছে? নাউন ক্লজ দিয়ে জয়েন করতে হবে। আই নো হিজ অ্যাড্রেস, নাউন ক্লজ দিয়ে কিভাবে কিভাবে জয়েন করব? জয়েন নয়, ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন, আই নো where he lives, সে কোথায় থাকে, নাউন ক্লজ হলো। she admitted her weakness, she admitted that it was her weakness, হলো। his statements appears to be true, noun clause দিয়ে join। what he states appears to be true, সব নাউন ক্লাস দিয়ে, সরি নাউন ক্লাস দিয়ে আমরা ট্রান্সফর্ম করছি। সিদ্ধার্থ saw a wounded bird, রিলেটিভ ক্লজ দিয়ে, তাহলে সিদ্ধার্থ saw a bird which is injured, পারবি এইগুলো। the marble statue came from Jaipur, the statue that came from the marble statue came from Jaipur, the statue which is made of marble came from Jaipur। my friend a police officer came to see me, relative clause দিয়ে, my friend who is a police officer came to see me। my leg was broken, I could not play football much, adverbial clause, as my leg was broken I couldn't play football match, হলো। the boy won the first prize, he lives next door, the boy who won the first prize lives next door, সোজা এগুলো, তুই এর থেকে বেশি শক্ত দেবে না। বিফোর ডন হবে, আচ্ছা ভোরে না, ভোরের আগে নামাজ পড়তো, 4টার সময় ভোরই তো হয়ে যায়, তাহলে বিফোর ডনই হবে। বইতে যাই তাই থাকে, তাই হবে। অ্যাট ডনও ভুল নয়, কিন্তু এটা পার্টিকুলারলি বইয়ের লাইন তো, ঠিক আছে। চল হোমওয়ার্ক, এরার কারেকশন, রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি, হ্যাঁ, which was a great poet, রবীন্দ্রনাথ who wrote Gitanjali, comma, was a great poet। ঠিক আছে, 3 AM থেকেই ভোর হয়ে যায়, ওরে বাপরে। SW, the boy who you seen, who হয়ে যাবে whom, unless he does not come নয়, হয়ে যাবে unless he comes। হোমওয়ার্ক আবার, ট্রান্সফরমেশন, আচ্ছা, হিয়ারিং দ্য নিউজ হি ওয়াজ ভেরি গ্ল্যাড, আচ্ছা, when he heard the news, ক্লজ দিয়ে আমাদেরকে এটাকে জয়েন করতে হবে। চমৎকার, সব ভুলে গেছিস তোরা। when he heard the news, he became
ভেরি গ্ল্যাড, এগুলো এত সোজা সোজা রে। ডিসঅ্যাপয়েন্টেড হি লেফট দ্য জব, বিং আচ্ছা, অ্যাজ হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড হি লেফট দ্য জব। হোমওয়ার্ক যদি বলতে সিম্পলে করতে, বিং ডিসঅ্যাপয়েন্টেড হি লেফট দ্য জব। সব কমপ্লেক্সে করতে বলেছে কিন্তু এগুলো। নেগেটিভ, অ্যাফার্মেটিভ, none but the brave deserves the win, only দিয়ে, only দিয়ে, only brave deserves the win, none can escape his destiny, everyone must meet his destiny, সবাইকে নিজেদের ডেস্টিনির সাথে মিট করতে হবে, কেউ ডেস্টিনি থেকে পালাতে পারে না। ছেড়ে দেবো, খিদে পাইছে জানি আমি। The reason of his failure is not known. Why he failed is not known. ঠিক আছে? Simple sentence, Alexander was a king of Macedon, invaded India. Noun in apposition দিয়ে করবি। থাক, লিখলাম না, HW পারবি noun in apposition দিয়ে করতে। হোমওয়ার্ক, হ্যাঁ একদম পাতি জল ভাত সব গ্রামার দিয়েছি। We were too late to catch the train, negative, we were so late that, past tense, so that we couldn't catch the train. হলো, চল এবারে আসছি আমাদের রাইটিং এ। রাইটিং থেকে ইদার দেবে একটা প্যারাগ্রাফ রাইটিং, যেটাতে কিনা আমাদের 10 মার্কস থাকবে, কিংবা দেবে একত্রে রিপোর্ট, মানে রিপোর্ট বলতে আবার নিউজপেপার রিপোর্ট নয়, ইভেন্ট রিপোর্ট, প্লাস ফর্মাল লেটার। এটাতে থাকবে হচ্ছে 5 5 10 মার্কস। এই দুটোর মধ্যে অর থাকবে, ঠিক আছে? তাহলে একটু দেখে নি, এই দুটোর ক্ষেত্রে হচ্ছে 75 ওয়ার্ডস ইচ, আর প্যারাগ্রাফের ক্ষেত্রে 120 ওয়ার্ডস। ঠিক আছে? রিপোর্টের একটু প্যাটার্নটা দেখিয়ে দিই। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে খুব সোজা, দেখ 75 ওয়ার্ডের মধ্যে এডুকেট দ্য গার্ল চাইল্ড একটা রিপোর্ট লিখতে বলেছে। কবে হয়েছে, when, where, কোন টাইম থেকে কোন টাইমে, কে অর্গানাইজ করেছে আর কি কি ঘটেছে। যেমন এডুকেট দ্য গার্ল চাইল্ড ক্যাম্পেইন, যেটা স্কুলে মানে স্কুলে হয়েছে on 14th August during কন্যাশ্রী দিবস। some schools কে যে কোনো একটা স্কুলের নাম দিয়ে দিলি। Organized a unique program. It included an exhibition, a seminar, a cultural event in the school hall. An exhibition of colorful posters highlighted the importance of educating girls, drawing many students. Later একটা সেমিনার হয়েছিল, খুব ছোট করে লিখবি, খুব ছোট করে লিখবি, কারা কারা এসেছিল, কি কি ঘটনা ঘটেছিল এবং কে মেন প্রধান প্রবক্তা কে ছিলেন ইত্যাদি। ক্লিনলিনেস প্রোগ্রাম হতে পারে, যে কটা দিয়েছে সে কটা ইম্পর্টেন্ট।
ক্লিনলিনেস ক্যাম্পেইন বা প্রোগ্রাম হতে পারে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হতে পারে, নেতাজি জয়ন্তী বা ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে। রিপাবলিক ডেটা আসার চান্স বেশি, কারণ রিসেন্টলি রিপাবলিক ডে XYZ স্কুল দিলেও হবে, আর তোরা নিজেদের স্কুলের নাম দিলেও হবে, কারণ তোদের স্কুল টিচারই খাতা দেখবে, কোনো অসুবিধা নেই, তোরা নিজেদের স্কুলের নামও দিতে পারিস। কন্যাশ্রী স্কিম এসব আসতেও পারে, ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট। এরপরে আসছি লেটার রাইটিং। আমাদের জন্য হচ্ছে অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার। আমাদের ইনফর্মাল লেটার এবছর মানে পার্সোনাল বা ইনফর্মাল লেটার আসবে না। কি কি রকম হতে পারে? অ্যাপ্লিকেশন, কমপ্লেন লেটার, বিজনেস লেটার হতে পারে, আবার বিজনেস লেটার ছাড়াও অন্যান্য অফিসিয়াল লেটার হতে পারে। কিরকম কিরকম দেখো, ফরম্যাট কিরকম হয়? প্রথমে সেন্ডারের অ্যাড্রেস ডেটের সাথে, হেডিং, স্যালুটেশন। এখানে হেডিং বলতে সাবজেক্টের কথা বলা হয়েছে। নতুন করে লেটার রাইটিং তোদের এই বয়সে এসে, এই বুড়ো বয়সে এসে শেখার কোনো মানে হয় না। এবারে আসবে বডি অফ দ্য লেটার, মেইন বডি যাবে। সাবস্ক্রিপশন মানে হচ্ছে যেখানে লেখা হয় yours faithfully বা yours truly। faithfully লিখতে আমার ভালো লাগে না, যাই হোক, yours truly, it will be followed by a comma, then তারপরে তোর সিগনেচার, এন্ডিং, ঠিক আছে। থ্যাঙ্কিং ইউ অবশ্যই রাখবি। কিরকম ভাবে লিখতে হয় দেখ, 75 ওয়ার্ডের মধ্যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে রিকোয়েস্ট করতে হবে টেক্সট বুক আর রেফারেন্স বুক তোদের স্কুলে আনার জন্য, এরকম ভাবে। পোস্টমাস্টারকে লেটার লিখতে পারিস। আমার একটা পেজে ধরেনি, তাই আমি 2-3টে পেজ লাগিয়েছি, চেষ্টা করবি একটা পেজে লেখাতে। এডিটোরিয়াল লেটার বহুবার শিখেছিস, নতুন করে আর কিচ্ছু শেখাবো না তোদেরকে। নেক্সট, অ্যাপিল লেটার, নেক্সট কমপ্লেন লেটার, চেয়ারম্যান, পোস্টমাস্টার ইত্যাদিকে। বিজনেস লেটার, কোনো একটা জিনিস অর্ডার করেছি, সেই অর্ডারটা আসেনি, এই সমস্ত, ঠিক আছে। এবারে আসছি প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং ছোট থেকে বহুবার শিখেছিস। ইম্পর্টেন্ট টপিক কি দেখ, হিন্টস দিয়ে দেবে, যেমন হচ্ছে ভ্যালু অফ টাইম, রোল অফ স্মার্টফোনস, ইন্টারনেট ইউজ অ্যান্ড অ্যাবিউজ, এই সমস্তগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রবলেমস অফ টিনেজার্স, future of English India, importance of learning English, important. Use and misuses of plastics, আরো কয়েকটা বলে দিই। Role of smartphones, benefits of physical exercise, reading a good habit, internet use and abuse, AI a boon or cars, benefits of physical exercise, reading a good habit, internet use and abuse, social media, impact of social media. এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আশীর্বাদ আর নাকি অভিশাপ, ঠিক আছে। সাইবার ক্রাইম, গুড গুড পয়েন্ট অ্যাড করেছো। সাইবার ক্রাইম, র্যাগিং, চাইল্ড লেবার,
ইন্টারনেট, হ্যাঁ, পজিটিভ সাইড নেগেটিভ সাইড একই 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 একই। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং বা পলিউশন রিলেটেড? সমস্ত রকম পলিউশন রিলেটেড এবং কিছু বায়োগ্রাফি, ডিসিপ্লিন, হ্যাঁ, স্টুডেন্ট লাইফে ডিসিপ্লিন, ঠিক আছে। ডিসিপ্লিন ইন স্টুডেন্টস লাইফ, আর সেমেস্টার সিস্টেম, এই কটা করে যাও, ঠিক আছে। চলো, বলা যায় না, র্যাগিং আসতেও পারে, আসতেও পারে আবার নাও আসতে পারে। ঠিক আছে, বুঝলে? ওরে বাবা, মোবাইল ফোনের ইউজ অ্যাবিউজ, ইন্টারনেটের ইউজ অ্যাবিউজ একই, বা রোল অফ স্মার্টফোনের ক্ষেত্রে ইউজ অ্যাবিউজও হবে, ঠিক আছে। চলো, তাহলে এই অবধি, এই অবধি, হ্যাঁ, টিজি চেক করবো, ওকে। চলো, অলরাইট, খুব ভালো লাগলো। ইট ওয়াজ আ লং জার্নি ফ্রম ক্লাস 10 to 11 অ্যান্ড দেন উইল বি গোয়িং টু ক্লাস 12। সেখানে আরও অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ক্লাস 11টা শেষ করলাম। অনেক অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে আমাদের ক্লাস 12-এ। অনেক গল্প করবো, অনেক পড়াশোনা করবো, অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো। আর খুব ভালো করে পরীক্ষা দে, ঠান্ডা মাথায়, শান্ত মনে খুব ভালো করে পরীক্ষা দে। আমার ভরসা রয়েছে, বিশ্বাস রয়েছে, তোরা খুব ভালো করে এক্সাম দিতে পারবি। খুব ভালো হোক তোদের এক্সাম, এইটুকু আমি উইশ করছি, প্রে করছি। আর আর কি, ঠিক আছে, আবার দেখা হবে ক্লাস 12-এ। ঠিক আছে, লাভ ইউ, বাই 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 বাই, আবার দেখা হবে ক্লাস 12-এ। চলো।